এরকম এগুলো দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি বই অথবা হচ্ছে একাদশ শ্রেণীর আইসিটি বইটা আছে, ওই দুটো বই দেখবেন। ওই দুই বইয়ে যে ইনফো থাকবে মোটামুটি ওইটা কারেক্ট করে নিতে পারবেন। জি ভাই। এখানে আরেকটা সমস্যা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে বোর্ড বইটা আছে এবং মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে এইসব ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের তথ্য আর কি, এটি হচ্ছে সমস্যা। আপনি মুজিবুর রহমান স্যারের বইটা দেখতে পারেন একাদশ শ্রেণীর, ওইটা মোটামুটি ঠিক আছে, ওইটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, একজন আমাকে কিউএনএ একটা প্রশ্ন করেছিলেন, তারপরে লিখিত বলি যে ইন্টার আইসিটি বইটা আসলে পড়তেই হবে। আমার কম্পিউটার ক্লাস আপনি অলরেডি করেছেন এর আগেও, আমি সবগুলো নিয়েছি ক্লাস ক্লাস। তো সবগুলো থেকে শুরুতে আমি রেফারেন্স বলি যে একাদশ শ্রেণীর আইসিটি বইটা আপনারা অবশ্যই দেখতে হবে এবং সাথে হচ্ছে প্রিপারেশন বুক অন্য বই যদি দেখেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আশা করি উত্তর পেয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, সমস্ত সেরকম কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আমরা শুরু করি, সময় নষ্ট হবে না। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে, কম্পিউটার তথ্য প্রযুক্তি লেকচার নাম্বার 5। আজকে হচ্ছে মোটামুটি কম্পিউটারের লাস্টের ক্লাস। আজকে টপিকগুলো খুব ইজি, আগেগুলোর মতো খুব কঠিন না। যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং এবং আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সাথে আমরা www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং কিছু তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান বা ক্লাউড কম্পিউটিং, মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের সিলেবাস। এর বাইরে কিছু নাই। আচ্ছা, সারিকা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তো আপনাদের কি অবস্থা? অনেকদিন পর আপনাদের সাথে কথা হলো কম্পিউটার নিয়ে। তো সব পড়াশোনার কি অবস্থা একটু হাই হ্যালো করি, তারপর আমার সাথে কথা বলতে পারেন। তুমি প্রশ্ন করেছেন ভোকাবুলারির জন্য কোন বই ফলো করা উচিত। ভোকাবুলারির জন্য আসলে এরকম স্পেসিফিক কোনো বইয়ের কথা আমার জানা নাই, আমি নিজে ইউজ করি নাই। আপনার যদি ইংলিশে বেসিক মোটামুটি ভালো থাকে, আপনি চাইলে ভোকাবুলারিটা যা বেসিক আছে দিয়ে চালিয়ে নিতে পারবেন। আর যদি এমনি কোনো দুর্বলতা থাকে, সেক্ষেত্রে যেকোনো আমার মনে হয় একটা বই কিনলেই হয়। আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না যে বাজেট কোন বইটা খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি কথাবার্তা হলো, আমরা দেরি না করি, আমরা শুরু করে দিব। হ্যাঁ, জেমিন আপু যেটা বলেছেন ঠিক আছে, অনেকদিন পর আসলে। আচ্ছা, তো রেফারেন্সের কথা অলরেডি বলে ফেলেছি, তারপর আমি একটু লিখে দিই। যেহেতু প্রতিটা লেকচারে শুরুতে রেফারেন্স দেওয়া থাকে। একাদশ দ্বাদশ শ্রেণী আমরা কোন বইটা দেখবো? আইসিটি বইটা দেখবো। এটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই এবং এই বইয়ের কয়টা অধ্যায় দেখবো? সব দেখবো না। এই বই দেখবো হচ্ছে চ্যাপ্টার 1, 2 and 3, এই তিনটা অধ্যায় পড়লে মোটামুটি না, ঠিক আছে? আচ্ছা, ভাই একটা প্রশ্ন, লেকচার শিট পড়লে কম্পিউটার থেকে কত মার্কস তোলা যাবে? ভাই লেকচার শিট আমি কখনো প্রেফার করি না খুব একটা। আগে আপনি বইগুলো ভালো করতে হবে। আপনি মেইন বইটা পড়েন। মেইন বই বলতে আসলে এখানে এই ইন্টারেক্টিভ বইয়ের কথা বললাম মুজিবুর স্যারের, এই বইটা ভালো করে পড়লে আমার অনেক কিছু কভার হয়ে যাবে এবং এটা যদি রিসেন্ট এডিশনটা কিনতে পারেন তাহলে দেখবেন এখানে ইনফরমেশন অনেক আছে, অনেক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে কিছু নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলবো। আজকে সিলেবাস মোটামুটি এগুলাই, সহজ আছে, খুব কঠিন কিছু না। শুরুতে নেটওয়ার্কিং ডিভাইস দেখবো। নেটওয়ার্কিং ডিভাইস যেটা নাম দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন যে নেটওয়ার্কিং করার জন্য বা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য যে যে ডিভাইসগুলো আমার দরকার হয় সেগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে যতগুলো নাম আপনারা জানেন সেগুলো এখানে সবই দেওয়া আছে কম বেশি, মডেম থেকে শুরু করে রাউটার, হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ বা এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সবগুলো মোটামুটি হচ্ছে আপনার কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস। তো আমরা এক এক করে শুরু করবো, সকলে ডিটেইলস বলছি। প্রথমে রাউটার দিয়ে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো রাউটার আমাদের কার বাসায় নাই এটা যদি জিজ্ঞেস করি, কেউ হাত তুলতে পারবেন না, কারণ সবাই হচ্ছে মোটামুটি আমরা ওয়াইফাই ইউজ করতেছি বাসায় এবং ব্রডব্যান্ড কানেকশন আছে এবং অবশ্যই আমাদের রাউটার আছে, তাই না? তো রাউটার কার কোন ব্র্যান্ডের রাউটার আছে শুনি তো, দেখি চেক করে রাখেন। আচ্ছা, অলরেডি কয়েকটা অ্যান্সার পেয়েছি। এমআই, টিপি লিংক, এনএফ3, সিসকো। আচ্ছা, সিসকো রাউটার ভালো, টিপি লিংক বেটার। ওকে, টিপি লিংক দিয়ে ভালো দেখতেছি, নেটিস আছে কয়েকজনের। আচ্ছা, ঠিক আছে, লিখতে হবে না, বুঝতে পেরেছি। তাহলে রাউটার যেহেতু আপনারা ইউজ করেন, তো রাউটারের কার্যপ্রণালী সম্পর্কে আশা করি খুব একটা বলতে হবে না। রাউটার হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রেরণ করার যে পদ্ধতি সেটাকে রাউটিং বলে। অর্থাৎ মনে করেন এটা একটা নেটওয়ার্ক, এক নেটওয়ার্ক থেকে আপনি আরেকটা এখানে নেটওয়ার্ক আছে মনে করেন, সেই নেটওয়ার্কে আপনি ডেটা ইনফরমেশন পাঠাবেন। তো এই যে প্রসেসটা এটাকে বলা হয় হচ্ছে রাউটিং, ঠিক আছে? ডাটা রাউটিং করা হয়। তো যে ডিভাইসটা এই রাউটিং হেল্প করে সেটাকে বলা হয় হচ্ছে রাউটার, ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য এই ডিভাইস ব্যবহার করা হয় এবং এটা আপনার ল্যান, তারপর হচ্ছে ম্যান, তারপর হচ্ছে WAN বা WAN যেটাই বলি না কেন, তিন ধরনের নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। ল্যান, ম্যান, WAN নিয়ে আশা করি কথা বলতে হবে না, এগুলো আগে ক্লাস করে ফেলছি। আচ্ছা, তো এই হচ্ছে আপনার মোটামুটি রাউটারের কথাবার্তা এবং রাউটারের সুন্দর নাম আছে, সে হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোস্টম্যান। পোস্টম্যান যেরকম হচ্ছে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় বিলি করে দেয় বা নিয়ে যায়, তো সিমিলার ওয়েতে রাউটার হচ্ছে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের কানেকশন করে দেয় এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সহায়তা করে। আচ্ছা, তো রাউটারের সুবিধাগুলো কি আমি একটু সুবিধাগুলো আগে দেখবো। আমি লিখে লিখে পড়াচ্ছি, আসলে এখানে লিখে দিতে পারতাম আগে থেকে, আমরা পড়বো না। সুবিধা হচ্ছে কি, ডেটা কলিশন কমে যাবে। ইংরেজি লিখতেছি, আশা করি বুঝবেন কলিশন মানে কি, মানে ডেটা সংঘর্ষ কমে যাবে, নাম্বার 1। এখন ডেটা কলিশন যেহেতু কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার কি করছে, মানে ডেটাটা ইন্টারফেয়ার হওয়ার জন্য বা ইন্টারফারেন্স হওয়ার জন্য যে সম্ভাবনা থাকে সেটা কমে যাচ্ছে, মানে ডেটা মোটামুটি আমার অক্ষত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় যায়। আচ্ছা, এই গেল 2 নম্বর সুবিধা। 3 নম্বরটা আসলে কি আছে, যে বিভিন্ন রকম নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কাজ হয়, যেমন ল্যান্ড, ম্যান, ওয়ান, সেটা কথা আগে বলে ফেলছি, নতুন কিছু বলার নাই। এবং ট্রাফিক বলে একটা কথা আছে, রাস্তাঘাটে যেরকম ট্রাফিক জ্যাম থাকে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও ট্রাফিকিং এর প্রবলেমটা অনেক ক্ষেত্রে দেখা দেয়। তো রাউটার হচ্ছে এই ট্রাফিক, যেটা ব্রডকাস্ট ট্রাফিক, সেটা মোটামুটি আটকে দেয় এবং নেটওয়ার্ককে কি বলবো, মানে জ্যাম থেকে সেফ রাখে, ঠিক আছে? কোনো ট্রাফিক এটা হতে দেয় না। রাউটার হচ্ছে মোটামুটি এগুলো সুবিধা। এখন আমরা কিছু অসুবিধা দেখবো, আসেন দেখি। আমার লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ ভাইয়া, বেশ বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যাচ্ছে। এখন যাচ্ছে? জি, এটা যাচ্ছে। আচ্ছা, এখন কি আছে কিনা একটু বলবেন সবাই। আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তো সুবিধা মোটামুটি এগুলো। এখন হচ্ছে আমরা অসুবিধা নিয়ে কথা বলি। রাউটারে কি কি অসুবিধা আছে? রাউটারের বড় একটা সমস্যা হচ্ছে ডেটা ট্রান্সফার রেটটা একটু স্লো, ঠিক আছে? খুব বেশি স্লো হয় না, ভালো রাউটার ইউজ করলে সেটাকে কাটিয়ে উঠা যায়, বাট কোনো রাউটারে ডেটা ট্রান্সফার স্পিড একটু কম থাকে। আচ্ছা, এবং কথা হচ্ছে রাউটারে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া কানেকশন দেওয়া সম্ভব না। সেম প্রোটোকল ইজ এ মাস্ট, ওকে? এখন প্রোটোকল যেরকম আছে TCP IP প্রোটোকল আছে, FTP আছে, আর কিছু প্রেজেন্টেশন প্রোটোকল আছে, এরকম বিভিন্ন প্রোটোকলের ব্যাপার আছে। তো নরমালি কোনটা ইউজ করি বলেন তো, কোন প্রোটোকলটা আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে ইউজ করে থাকি? ওকে, অনেকগুলো অ্যান্সার এসেছে, থ্যাংক ইউ। সাকিব, রাজু, শুক্র, অনেকে লিখছেন ভাই, সবাই বলতে পারতেছি না। TCP/IP যেটা প্রোটোকল, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক আপনার হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, সেটা আমরা ইউজ করে থাকি TCP/IP। এটা নিয়ে ভাই পরে কথা বলবো, আমরা স্লাইডের মাঝে আছে এটা। তো এই প্রোটোকল যদি দুইটা নেটওয়ার্কে সেম প্রোটোকল থাকে তাহলে শুধুমাত্র রাউটারটা কানেক্ট করা যায়। যদি দুইটা আলাদা প্রোটোকল হয় সেক্ষেত্রে আমরা কানেক্ট করতে পারবো না, ঠিক আছে? এটা বড় অসুবিধা। এছাড়া আমরা রাউটারের কোনো অসুবিধা নাই, এই রাউটার ছাড়া কোনো কিছু করা যেত না। আমি এখন ক্লাস নিচ্ছি রাউটারের বদলতে। সো থ্যাঙ্কস রাউটার। আচ্ছা, এরপর চলে আসি আমরা হাব। এই হাব সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা একটু আপনাদের কাছে মোটামুটি হাব সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? HUB, আমি একটা হাব আঁকাচ্ছি, একটু দেখেন। এরকম কোনো ডিভাইস আপনারা দেখছেন কিনা? আমি যে ছবিটা আঁকিয়েছি, এরকম কোনো ডিভাইস কেউ কিনছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন। এই
সবগুলো হচ্ছে একটা ইউএসবি পোর্ট। এই যে পাঁচটা পোর্ট আছে আমি ছোট ছোট, এগুলো সবগুলো ইউএসবি পোর্ট। তো হাব হচ্ছে আপনি যখন আপনার কম্পিউটারে বা আপনি যখন ডেস্কটপ ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, এখন ডেস্কটপে পোর্ট থাকে কয়টা? সামনে দুইটা ইউএসবি পোর্ট থাকে, পিছনে আবার দুইটা ইউএসবি পোর্ট থাকে। এর মধ্যে আবার আপনি কিবোর্ড বা মাউস লাগাই ফেললে পোর্ট কমে গেল। এরপর আপনি ল্যাপটপে পোর্টে আসছেন, ল্যাপটপে হয়তো এই পাশে দুইটা চারটা পোর্ট থাকে, এর মধ্যে কোনটা কিবোর্ড, কোনটা হেডফোন, এরপর কোনটা হচ্ছে আপনার অন্য কিছু কানেক্ট করলে কিন্তু চলে যায়। তো সেক্ষেত্রে হাব হচ্ছে আপনার একটা কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করবে। হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, অর্থাৎ কম্পিউটারের যে পেরিফেরাল ডিভাইসগুলো আছে, যেমন প্রিন্টার বলেন, মনিটর বলেন বা এই হেডফোন বলেন বা যাই বলেন, আমি যেগুলো এখানে বললাম লিখলাম কেন, সবগুলোকে কানেক্ট করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় সেটাকে হাব বলা হয়। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটর। কনসেন্ট্রেটর এটা হচ্ছে এর একটা নাম, ঠিক আছে? তো হাব কোথায় বেশি ইউজ করা হয়? হাব আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারেন, তবে একটা বিশেষ নেটওয়ার্ক টপোলজিতে হাব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে স্টার টপোলজি। আমরা টপোলজি আগের ক্লাসে পড়িয়েছি, আশা করি মনে আছে। স্টার টপোলজিতে হাব হচ্ছে আপনার সেন্ট্রাল কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে। এই যে এটা কিন্তু একটা স্টার টপোলজি, অলরেডি আমি এটা ছবি দেখে দিয়েছি। এখানে একটা হাব থাকে, সেটা সেন্ট্রাল কানেক্টিং ডিভাইস, প্রতিটা আপনার এই ক্লায়েন্টকে সে কানেক্ট করতেছে এবং এরপর সেটাকে সার্ভারের সাথে কানেক্ট করতেছে, ঠিক আছে? তো এই মোটামুটি হচ্ছে কথা। এখন হাবে অনেক রকম পোর্ট থাকে, কোথাও কোথাও 8 পোর্ট থাকে, কোথাও 16 পোর্ট থাকে, অনেকগুলো পোর্ট ইউজ করা হয়। আবার একদম ছোট যে হাবগুলো সেগুলো এরকম 4-5টা পোর্ট থাকে। তো পাশাপাশি আমরা মোটামুটি এই হাবগুলো ইউজ করা হয়। তো হাবের কাজটা কি? আমরা তো হাব সম্পর্কে জানলাম, তো কাজটা কি করে আসলে? হাব হচ্ছে এই তো কানেকশনটা দিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাব হচ্ছে ডিভাইসকে কানেক্ট করার পরে সেটা হচ্ছে ডিভাইসকে ব্রডকাস্ট করে, ডিভাইসের যে নেটওয়ার্কটা সেটাকে টার্গেট কম্পিউটারে পাঠিয়ে দেয়, ঠিক আছে? টার্গেট কম্পিউটার বলতে হচ্ছে নির্দিষ্ট কোনো কম্পিউটার না, ওই হাবের সাথে যে যতগুলো সার্ভার বা যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকে সবগুলোকে সে ওই কানেক্টিং ডিভাইসে ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। অর্থাৎ কোনো স্পেসিফিক ভাবে টার্গেট করে যে আমি শুধুমাত্র এই কম্পিউটারটা পাঠাবো বা শুধু এইটাই পাঠাবো, এই কাজটা সে করতে পারে না, এটা একটা ব্যবস্থা। কিন্তু সে টাকে ব্রডকাস্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো হাব হচ্ছে আপনার দুই প্রকার, দুই টাইপের হাব আমরা দেখতে পাই। কি কি বলেন তো একটু দেখি। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ ভাবে কাজ কি? সে সক্রিয় হাব, তার মানে হচ্ছে সে শুধুমাত্র হচ্ছে কানেক্টিং করেই সে সন্তুষ্ট থাকে না, সে ডেটাকে এমপ্লিফাই করতে পারে। অ্যাক্টিভ হাব যেটা, সেটাকে এমপ্লিফাই করতে পারে, কিন্তু প্যাসিভ ভাবে এরকম কিছু করতে পারে না, সে শুধুমাত্র কানেক্টিং করে নেটওয়ার্কে পাঠিয়ে দিতে পারে। এই হচ্ছে তার কাজ। তো হাবের সুবিধা কি? এখন আমরা হাবের সুবিধা নিয়ে কথা বলি। প্রথমে বলে ফেলেছি যে বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করতে পারে, অর্থাৎ ডিভাইসকে কানেক্ট করতে পারতেছে, এটা একটা বড় সুবিধা, যেটা আমি নরমাল ল্যাপটপ বা ডেস্কটপে করতে পারতাম না। আচ্ছা, আর হাবে হচ্ছে দাম সস্তা, মোটামুটি খুব কম দামের মধ্যে হাব পাওয়া যায়। এবার আমরা কিছু অসুবিধা দেখি। কি কি অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে এখানে ডেটা কলিশন হতে পারে, যেহেতু আমি বিভিন্ন পেরিফেরাল ডিভাইসকে কানেক্ট করতেছি, সো ডেটা কলিশনের একটা চান্স থাকে এবং এখানে ট্রাফিক বৃদ্ধি পায়, যেহেতু অনেকগুলো পোর্ট আমি কানেকশন করে দিচ্ছি, সো এখানে আমার ট্রাফিকটা বৃদ্ধি পায়। সো এইরকম হচ্ছে আপনার কয়েকটা প্রবলেম আপনার হাবের ক্ষেত্রে থাকে, ঠিক আছে? সৈকত ভাই প্রশ্ন করেছেন রাউটার কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করে, যদি ল্যান্ডম্যান ওয়ান থাকে তাহলে কোনটা চুজ করবেন? আপনি যেটা চুজ করলে নাম্বার পাবেন, কারণ তিনটা অ্যান্সার দেওয়া আছে, এক্ষেত্রে অপশনে যেটা প্রথমে থাকবে সেটা আপনি অ্যান্সার করবেন। আচ্ছা, তাহলে আমরা রাউটার দেখলাম, হাব দেখলাম, আমরা এখন দেখব হচ্ছে সুইচ। এতক্ষণ হাব দিয়ে যে কথাগুলো বললাম, হাব এবং সুইচ হচ্ছে সিমিলার, হাব এবং সুইচ একই কাজ করে, কিন্তু একটা জায়গায় হচ্ছে পার্থক্য। পার্থক্যটা আমি আগে স্লাইডে বলেছিলাম যে হাবের একটা লিমিটেশন আছে, সে হচ্ছে কোনো টার্গেট কম্পিউটারে পাঠাতে পারে না, সে হচ্ছে মানে ধরা বাঁধা বা গড়পড়তা হইতে সবগুলো কম্পিউটারে পাঠিয়ে দেয়, যার যেটা নেওয়া দরকার সে নিয়ে নেবে, ঠিক আছে? মানে সোজা কথা হচ্ছে, আপনি চিন্তা করেন আপনি মনে করেন একজন টিচার, আপনি হচ্ছেন মনে করেন প্রথম সময় পরীক্ষার খাতা নিয়ে স্টুডেন্টের কাছে গেছেন, যে খাতা নাম্বার দেওয়া হয়েছে সবাইকে খাতাগুলো দেখাবেন। এখন আপনি বললেন কি রোল নাম্বার ডাকলেন, তাইকে বললেন যে রোল ধরে ধরে সবার খাতাগুলোকে দিয়ে দাও, ঠিক আছে? তো সে কি করলো, রোল ধরে ধরে সবগুলো খাতা দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এইটা কি করতেছে? এটা হচ্ছে সুইচের কাজ, সে হচ্ছে টার্গেট কম্পিউটার সেন্ড করে, অর্থাৎ যার খাতা তাকে আমি শুধুমাত্র দিব, অন্যকে দিচ্ছি না। আর যদি মানে এটা মনে করে যদি টিচার এই কাজ করে যে সে একটা খাতা রেখে দিল, যার যা নেওয়া নিয়ে নাও, সবগুলো এখানে আছে এবং যার যেটা বাছাই করে নিয়ে নিবা, এই কাজটা হচ্ছে তার হাব। হাব হচ্ছে টার্গেট করে কাউকে দিতে পারে না, গড়পড়তা হয়ে পাঠিয়ে দেয়, যার যেটা দরকার সেটা নিয়ে নেয়। ক্লিয়ার হয়েছে ভাই হাব আর এই সুইচের পার্থক্য? একটু রেসপন্স করবেন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, সবাই বলেছেন, থ্যাংক ইউ। আমি তাহলে লিখে দিলাম টার্গেট করতে পারে সুইচ, আর কারণ হচ্ছে হাব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার সুইচের কাজ। এখন সুইচের সুবিধা কি? সুইচের সুবিধা নাম্বার 1 সুবিধা হচ্ছে সে যেহেতু টার্গেট কম্পিউটার পাঠাতে পারে, তাই ডেটা খুব ফাস্ট চলে যায় এবং কলিশন হওয়ার সম্ভাবনা কম থাকে, আপনার ট্রাফিকিং এর সম্ভাবনাটা কমে যায়, ঠিক আছে? এবং ডেটা প্রসেসিংটাও খুব স্মুথলি হয়, ডেটা প্রসেসিং স্মুথ হয়। এই হচ্ছে মোটামুটি সুবিধা, ওকে? আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে প্রাইস একটু বেশি, যেহেতু টার্গেট কম্পিউটার পাঠাবেন একটু বেনিফিট নিবেন, তো দাম বেশি দিতে হবে না, সো দাম একটু বেশি দিতে হবে। আর কনফিগারেশনটা একটু জটিল, যেহেতু এ একটা টার্গেট কম্পিউটারকে সেট করতে পারবে, এই কারণে সেটিং এর জন্য এর নেটওয়ার্কিং বা সার্কিটে কিছুটা এক্সট্রা কনফিগারেশন যোগ করতে হয়, এই কারণে কনফিগারেশনটা একটু জটিল, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি সুইচের কাজ, আর কিছু বলার নাই। এরপর চলে আসি আমরা গেটওয়ে। গেটওয়ে, আচ্ছা, নামের মধ্যে একটা ব্যাপার আছে, গেটওয়ের কাজটা আমি আগে একটু বলে নিব। গেটওয়ের মেইন কাজটা হচ্ছে লিখে দিই একটু, একাধিক প্রোটোকলকে বা একাধিক নেটওয়ার্ককে, যেটাই বলি না কেন, যদি আপনি যুক্ত করতে চান, ঠিক আছে, যদি এটাকে যুক্ত করতে চান, অ্যাডিং বা যুক্ত যেটাই বলি না কেন, সেক্ষেত্রে যে ডিভাইসের দরকার হয় সেটাই হচ্ছে গেটওয়ে। একটা একাধিক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য গেটওয়ে দরকার। ছবিটার দিকে একটু আগে তাকাবেন, ছবিটা দেখে আমি আমরা কথা বলবো। দেখা করেন এখানে দুইটা সার্ভার আছে, এটা হচ্ছে সার্ভার 1, এটা হচ্ছে সার্ভার 2। তো সার্ভার 1 এর সাথে আপনার একটা রাউটার আছে, যে রাউটারের মাধ্যমে অনেকগুলো পিসি বা ক্লায়েন্ট যুক্ত আছে, ঠিক আছে? সিমিলার ওয়েতে সার্ভার 2 তেও একটা রাউটার আছে, রাউটারের সাথে অনেকগুলো ক্লায়েন্ট যুক্ত আছে। এখন কথা হচ্ছে দুইটা সার্ভারকে যদি আমি যুক্ত করে সেন্ট্রালি আরেকটা সার্ভারের সাথে নিয়ে যেতে চাই, তাহলে আমার যে ডিভাইসের দরকার হয় সেটাই হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? মানে এদের দুইটাকে আমরা যুক্ত করছি, করার পরে এই মেইন সার্ভার দুইটাকে যদি আমরা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমার গেটওয়ে দরকার হয়। সোজা বাংলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে যে কাজটা করে সেটা দুই বা তার অধিক নেটওয়ার্ককে যুক্ত করে। যেমন এইটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক, এটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক, এই দুটাকে আমি সাম করে দিব, সাম করার জন্য যে ডিভাইসের দরকার হবে সেটাই হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো রাউটারের সাথে গেটওয়ে পার্থক্য কি? আমি যেখানে রাউটার ইউজ করতে পারতাম, কেন পারলাম না? দেখি কেউ বলতে পারেন কিনা? আচ্ছা, রাউটারে সেম প্রোটোকল লাগে একজন বলেছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই ঠিক। সুব্রত ভাই ঠিক বলেছেন, হাজির শাহান ভাইও বলেছেন, হ্যাঁ ভাই কষ্টের কোনো ব্যাপার নাই, এখানে হচ্ছে প্রোটোকলের ব্যাপার। রাউটারে হচ্ছে সেম প্রোটোকল ইউজ করা হয়, রাউটার সেম প্রোটোকল ছাড়া কখনোই যুক্ত করতে পারে না। কিন্তু আপনার এই গেটওয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যেহেতু যদি ধরি এই সার্ভারের প্রোটোকল সেটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল, এই সার্ভারের আরেকটা প্রোটোকল, তাহলে আমি এখানে রাউটার ইউজ করতে পারবো না, কারণ রাউটার শুধুমাত্র একই প্রোটোকলকে কানেক্ট করতে পারে। এই ঝামেলা এড়ানোর জন্য হচ্ছে গেটওয়ে ইউজ করা হয়। গেটওয়ের বড় সুবিধা হচ্ছে আপনার সে ভিন্ন ভিন্ন প্রোটোকল বা ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করতে পারে, ডিফারেন্ট প্রোটোকল সে কানেক্ট করতে পারে, এটাই বড় সুবিধা। বাট অসুবিধাও একটা আছে, অসুবিধা হচ্ছে একটু ধীর গতি হয়ে যায়, আর কনফিগারেশন হচ্ছে একটু জটিল হয়ে যায়। কমন কথা, যদি সুবিধা পাবেন কনফিগারেশনও জটিল হবে। আচ্ছা, তো পরের স্লাইডে চলে যাচ্ছি। গেটওয়ে পরে হচ্ছে ব্রিজ। আচ্ছা, ব্রিজ মানে কি? ব্রিজ মানে হচ্ছে আমরা রাস্তা পার হওয়ার জন্য বা মনে করেন মাঝখানে নদী দুই সাইডে রাস্তা আছে, এটাকে কানেক্ট করার জন্য ব্রিজ দরকার হয়। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হচ্ছে ব্রিজ সেম কাজ করে। ছবিটার দিকে তাকাবেন, এক বা একাধিক হাব বা সুইচ এদেরকে যুক্ত করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্রিজ, অর্থাৎ একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটা বড় নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার ব্রিজ দরকার হবে। একদম সহজ কথা, এই বিষয়ে কিছু জানার দরকার নাই। নেটওয়ার্ক ব্রিজ হচ্ছে কয় রকমের হয়? নেটওয়ার্ক ব্রিজ হচ্ছে তিন রকমের হয়। তিনটা টাইপ একটু জানতে হবে। একটা টাইপ হচ্ছে লোকাল ব্রিজ, যেহেতু নামের মধ্যে লোকাল আছে, তো বুঝতেই পারতেছেন একাধিক
একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্য এই লোকাল ব্রিজ ইউজ হবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে রিমোট ব্রিজ, অর্থাৎ দূরবর্তী নেটওয়ার্কগুলোকে যুক্ত করার জন্য এই রিমোট ব্রিজ লাগে। রিমোট ব্রিজ মানে কি একটু দূরে বা ওয়াইড, তাই না? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN যুক্ত করার জন্য আপনার রিমোট ব্রিজ দরকার হয়। এবং 3 নাম্বারটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ, অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করার জন্য যে ব্রিজ দরকার সেটাই হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। আশা করি ব্রিজ ক্লিয়ার হয়েছে। যদি ব্রিজ ক্লিয়ার হয়ে থাকে আমরা আরো একটা জিনিস এক্সট্রা করব, রিপিটার করে নিব। একটা স্লাইড এড করি এই মুহূর্তে। রিপিটার সম্পর্কে আপনার আইডিয়া আছে কারো? রিপিটার কি কাজ করে? ওয়াইফাই এক্সটেন্ড করে নিজেভাবে বলেছেন। আচ্ছা, রিপিটার বলতে কি, মনে করেন হচ্ছে আপনি এই জায়গায় আছেন, এটা হচ্ছে আপনার সেন্ডিং এন্ড বা আপনার প্রেরণ করার জায়গা, এটা হচ্ছে আপনার রিসিভিং এন্ড, ঠিক আছে? এই প্লেসে আছেন। এখন এখান থেকে হচ্ছে আপনি নেটওয়ার্কে পাঠাচ্ছেন বা সিগন্যাল পাঠাচ্ছেন, সোজা কথা এই নেটওয়ার্কের আন্ডারে একটা সিগন্যাল প্রেরণ করতেছেন। এখন এইটার ডিসটেন্স যদি কখনো এমন হয় ডিসটেন্স অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে, সিগন্যালটা এই যাওয়ার পথে বিভিন্ন প্রবলেমে পড়তে পারে। আমি আপনাদের আগে বলেছি যে সিগন্যাল অনেক রকম বাধা পায়। নাম্বার 1 হচ্ছে নয়েজ, নাম্বার 2 হচ্ছে ইন্টারফারেন্স, তারপর হচ্ছে ট্রাফিক কলিশন হতে পারে। ট্রাফিক তো আছেই, ট্রাফিকে পড়লে কিন্তু সিগন্যাল দুর্বল হয়ে যায়। তো এই টাইপের প্রবলেমগুলোর কারণে সিগন্যালটা অনেক দুর্বল হয়ে যায়। তো আপনি কি করতেছেন, এ থেকে বিতে পাঠাবেন, যদি সিগন্যাল দুর্বল হয়ে যায় তাহলে আপনি আপনার আসল কাজটা উদ্ধার করতে পারতেছেন না। তখন কি করতে হয়, তখন হচ্ছে মাঝে ছোটখাটো কিছু সিগন্যাল এনরিচ করার জন্য বা এক্সটেন্ড করার জন্য বা একটু স্ট্রেনথেন করার জন্য বা শক্তিশালী করার জন্য কিছু ডিভাইস ইউজ করা হয়। মনে করেন আপনি এখানে ডিভাইস রাখলেন, ইন্টারমিডিয়েট একটা ডিভাইস, সেই ডিভাইসে সিগন্যাল আসবে, তো সিগন্যালটা এই পথে দুর্বল হয়েছিল, সেই দুর্বলতা কাটিয়ে দেওয়ার জন্য সিগন্যালটাকে আরেকটু বর্ধিত করে দিবে, বা পরবর্তী পথে যাওয়ার জন্য যে বাধা পাবে সেই বাধা অতিক্রম করার জন্য সিগন্যালটাকে আরেকটু বর্ধিত করে দিবে। সো এই কাজ কি করবে, অ্যামপ্লিফাই করে দিবে বা বিবর্ধিত করে দিবে। তো এরপরে কি হচ্ছে, আমার সিগন্যাল যখন এখান থেকে যাবে ওই বাধাগুলো ফেস করে সে আলটিমেটলি অরিজিনাল সিগন্যালটাই আমার রিসিভিং এন্ডে পাঠাচ্ছে। এইটাই হচ্ছে আপনার যে ডিভাইসটা করে থাকে সেটাকে বলা হয় হচ্ছে রিপিটার, ঠিক আছে? রিপিটার ব্যবহার করে দুর্বল সিগন্যালকে পুনরায় শক্তিশালী করা হয়, এটি হচ্ছে মেইন কাজ, সিগন্যালকে শক্তিশালী করা হয়। ক্লিয়ার হয়েছে ভাইয়া? যারা কাছে ক্লিয়ার ছিল না? আচ্ছা, ঠিক আছে। সো রিপিটার কথা ইউজ করব যখন আমরা দূরবর্তী জায়গায় সিগন্যাল পাঠাবো, সেক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করব। এবং এই রিপিটার ব্যবহার করার মাধ্যমে আমরা দুইটা ইউজারের মধ্যে ডিসটেন্স বাড়াতে পারি। অর্থাৎ আগে মনে করেন হচ্ছে পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে আমরা নেটওয়ার্কিং করতাম, এখন যদি আমরা রিপিটার ইউজ করতে পারি মাঝে পথে 2টা বা 3টা, তাহলে আমি কিন্তু অনেক দূরে থেকে ওই কম্পিউটার জায়গায় কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে বড় সুবিধা। আচ্ছা, রিপিটার ছাড়া তেমন কিছু জানার দরকার নাই। এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নামে একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ল্যান কার্ড বলা হয় এটাকে। এনআইসি ল্যান কার্ড বা অ্যাডাপ্টার কার্ড বলা হয়, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে ল্যান কানেকশনের জন্য যে একটা কার্ড দরকার সেটা হচ্ছে ল্যান কার্ড, ঠিক আছে? অনেকের ডেস্কটপের সাথে যে ক্যাসিনটা আছে, ক্যাসিনি ল্যান কার্ড যুক্ত করতে হয়। ল্যান কার্ড যুক্ত করাই আছে, আপনারা যদি কখনো ক্যাসিন খুলে একটু দেখেন দেখবেন পিছনের দিকে ল্যান কার্ড যুক্ত করা থাকে। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমার কথাবার্তা। এই স্লাইডটা আপনারা দেখে নেন জলদি। এখানে রাউটার, হাব, সুইচ এদের মোটামুটি একটা তুলনামূলক পার্থক্য আমি এখানে লিখে দিয়েছি আপনাদের দেখার জন্য, একটু জলদি দেখে নেবেন। আচ্ছা, আশা করি দেখা হয়েছে। যা যা বলেছি সেগুলো মোটামুটি এর মধ্যেই আছে, এগুলো বাসায় করে নিতে পারবেন। ওকে, আমরা চলে যাই পরের স্লাইডে। একটা পোল কোশ্চেন আছে, আমি একটু আমার কো-প্যানেলিস্টকে রিকোয়েস্ট করব পোল কোশ্চেনটা লঞ্চ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। জলদি অ্যানসার করবেন। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ রিকোয়ার্ড টু সেট আপ ল্যান? ল্যান সেটআপের জন্য কি দরকার হয়? আমি কেবল বলে ভাইয়া এই পোল কোশ্চেনটা অন করেছি, তো আশা করি ভুল হওয়া উচিত না। ওকে, আমি আর সময় দিব না, অনেকে অ্যানসার করেছেন। কারেক্ট অ্যানসার যদিও একটু এগিয়ে আছে কিন্তু খুব একটা এগিয়ে নাই। রেজাল্ট একটু দেখেন। আমি একটু আগে বলেছিলাম যে আমি কেবলমাত্র বলে এই পোলটা অন করেছি। আমি লাস্ট কোন টপিকটা আপনাদেরকে পড়ালাম বা বললাম এইটা চেক করতে দেখেন তো ভাইয়া, লাস্ট কোন টপিকটা পড়িয়েছি আপনাদেরকে বা বলেছি মুখের ভাষায়? এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটার কথা আমি লাস্টে বললাম। তো এইটা হচ্ছে যখন আমি পড়ালাম তখন বললাম যে এর অপর নাম হচ্ছে ল্যান কার্ড অথবা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এইটা দিয়ে তো আপনাদের অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল যে আসলে এনআইসি হচ্ছে বা ল্যান কার্ড বা ল্যান সেটআপের জন্য এনআইসি অফ কোর্স দরকার, এটা ইন্টারফেস কার্ড, ঠিক আছে? অনেকে হাফ দেখে অ্যানসার করে ফেলেছেন, যাই হোক আমরা ভুল করব না। আপনারা একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা প্লিজ আপনি আমার জন্য তুলে রাখেন, ক্লাসে শেষে হ্যান্ড রেজ করে আমি আপনাকে চান্স দিব ইনশাআল্লাহ, যদি সময় থাকে। এটা আসলে এখন বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে আসি একটা অন্য টপিকে, যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং থেকে 37 বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। সো ক্লাউড কম্পিউটিং এর কথাটা কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট বেসড একটা সার্ভিস, ঠিক আছে? যা ইন্টারনেটের একটা কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা, ডেটা নিয়ন্ত্রণ করা, আদান প্রদান করা, বা সোজা কথা হচ্ছে ক্লায়েন্টের যে ডিমান্ড, সেই ডিমান্ডের উপর বেস করে আমি তাকে নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবাটা প্রদান করব। সেই যে সিস্টেমটা সেটাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? আমি আবার বলছি, ক্লায়েন্টের চাহিদা, ডিমান্ড বা চাহিদা মাত্র যখনই যাবে সেই অবস্থায় তাকে যে কোনো ধরনের পরিষেবা প্রদান করার জন্য যে সিস্টেমটা সেটাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এটা কোনো টেকনোলজি না, এটা হচ্ছে একটা বিশেষ টাইপের মডেল, ব্যবসায়িক মডেল বা একটা বিশেষ পরিষেবা, ঠিক আছে? ফার্স্ট অফ অল একদম 1960 সালে ম্যাকার্থি ক্লাউড নির্ভর কম্পিউটিং এর একটা আইডিয়া দেন। ম্যাকার্থি নামে একজন ছিলেন, 1960 সালের দিকে ফার্স্ট ক্লাউড বেসড একটা কম্পিউটিং এর ধারণা দেন। এখন ক্লাউডের কথা কেন বলা হচ্ছে? ক্লাউড বলা হচ্ছে যেমন মেঘের সাথে চিন্তা করেন, মেঘ আকাশে যখন জমে কি হয়, ঘন ঘন তুলার মধ্যে এরকম মেঘ তৈরি হয়, তাই না? তো সেই মেঘ থেকে বৃষ্টি যখন পড়ে আমরা সবাই সেই বৃষ্টিটা পাই। তো সেই থিমটাকে মোটামুটি বেস করেই একটা নেটওয়ার্কের ক্লাউড, একটা ইন্টারনেটের ক্লাউড তৈরি করা হয়, যেখানে সব ধরনের রিসোর্স, ইনফরমেশন, ডেটা সব থাকবে। আমি মনে করি এই ক্লাউডের সাথে যখন কানেক্ট হবো, আমার যখন যা দরকার আমি এখানে ডিমান্ডটা পাঠাবো, আমার ক্লাউড কম্পিউটিং ওই ক্লাউড থেকে সে কম্পিউট করে আমাকে তখন ওই সেবাটাই তাৎক্ষণিকভাবে আমাকে দিয়ে দিবে। এইটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং একদম ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে? সোজা কথা হচ্ছে ভাড়া নেওয়া হয় কি, আপনি টাকা দিচ্ছেন, আপনি আইএসপি কি করতেছেন, আইএসপি কিন্তু আপনার বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন দিয়ে যাচ্ছে, তাকে মান্থলি হয় 500 টাকা আপনি বিভিন্ন প্যাকেজ কিনতেছেন। তো এই প্যাকেজ কেনার মাধ্যমে আপনি কিন্তু তার নেটওয়ার্ক ক্লাউডে ইনক্লুড হয়ে যাচ্ছেন, এবং ইনক্লুড হয়ে যাওয়া মাত্রই আপনি যখন ওয়াইফাই কানেক্ট করতেছেন আপনি কিন্তু সেবা পাচ্ছেন। আপনি গুগলে যাচ্ছেন, আপনি ইউটিউবে যাচ্ছেন, আপনি ফেসবুকে যাচ্ছেন, আপনি কোনো অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, অথবা আপনি লোকাল সার্ভার দিয়ে আপনি মুভি ডাউনলোড করতেছেন বা গান ডাউনলোড করতেছেন, যাই করতেছেন না কেন আপনি কিন্তু অ্যাক্সেস চাচ্ছেন, অ্যাক্সেস চাওয়া মাত্র আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আপনি আপনার জন্য একটা ভাড়া নিয়েছেন, টাকা প্রদান করেছেন। তো এই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর কথা। তো পরবর্তী 1960 সালের পরে মেইন যে ধারণা ক্লাউড কম্পিউটিং সেটা 1990 এর পরে গিয়ে এস্টাবলিশ হয়। এই দীর্ঘ 30 বছর এই ক্লাউড কম্পিউটিং এর তেমন কোনো আসলে আইডিয়া আসে নাই, কারণ এই সময়টা কম্পিউটার ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ ছিল। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়, এবং তখন থেকে হচ্ছে মোটামুটি 4th জেনারেশন কম্পিউটারটা বিকাশ লাভ করে, এবং 1971 সালে মোটামুটি ল্যাপটপ তৈরি করা হয়, এপসন কোম্পানির ল্যাপটপ, এবং এরপরে আপনার স্মার্টফোন নিয়ে কথাবার্তা হয়, সবকিছু একটা ডেভেলপমেন্ট সাইকেল চলছিল। তো এর মধ্যে আমরা ক্লায়েন্ট কিভাবে সেবা দিব বা কতটা ইজিলি সেবা দেওয়া যায় এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করা হয় নাই। তো যাই হোক 1990 এর পরে অ্যামাজন হচ্ছে প্রথম আপনার এই সার্ভিস শুরু করে, তাও দীর্ঘ 16 বছর পরে 2006 সালে অ্যামাজন হচ্ছে ক্লাউড কম্পিউটিং পরিষেবা মোটামুটি শুরু করে, ঠিক আছে? পরবর্তী 2007 সালে গুগল, IBM এরাও এগুলো ইউজ করা শুরু করে। এই ইতিহাস না জানলেও চলবে, আমি জাস্ট আপনাদের গল্পের সাথে বললাম, জেনে রাখেন আর কি। আচ্ছা, তো ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে মেইনলি তিনটা।
ফার্স্ট অফ অল রিসোর্স স্কেলেবিলিটি, ঠিক আছে? অর্থাৎ আপনি ছোট আচ্ছা তিনটাকে বলে নিই, রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড এন্ড পে অ্যাজ ইউ গো। এই তিনটাকে আমি পরে স্লাইডে একটু ভাগ করে বলি। স্কেলেবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে, আপনি মনে করেন হচ্ছে ছোট ইউজার, আপনি খুব কম ডেটা ইউজ করেন, আপনি 1 Mbps নিয়ে খুশি। তো এখন যে ক্লাউড আপনি নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছেন, মনে করেন সেখানে 1 Gbps বা 10 Mbps এর নিচে কোনো কানেকশন দেওয়া হয় না, এরকম বললো। আর এটা করতে পারবে না, আপনি ছোট ফোন বা বড় ফোন যে টাইপের আপনি ক্লায়েন্ট হন না কেন, আপনার সকল ধরনের চাহিদা মেটাতে হবে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং একটা মেইন বৈশিষ্ট্য। এটাকে বলা হয় হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। এরপর হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড বলতে হচ্ছে আপনি যখন কোনো কিছু চাবেন, আপনি সেই মুহূর্তে ওটা পাচ্ছেন। আপনি যে মুহূর্তে ফেসবুকে ঢুকতেছেন, আপনার ফেসবুক পেজ লোড হয়ে যাচ্ছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে কথা, আপনি যখন চাবেন তখন আপনাকে সেবা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর পে অ্যাজ ইউ গো, আপনি যতটুকু ইউজ করবেন সেই পরিমাণ আপনি পে করবেন। এখন ব্রডব্যান্ড কানেকশনে যেহেতু আনলিমিটেড ইন্টারনেট দেওয়া থাকে, আপনি মান্থলি একটা চার্জ দিয়ে থাকেন, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি যখন মোবাইল ইউজ করেন বা অন্য কিছু ইউজ করেন, সেটা কি হচ্ছে, আপনি মনে করেন হচ্ছে 1 GB কিনছেন, আপনি 1 GB জন্যই টাকা দিবেন, বেশি দিবেন না। বা 5 GB কিনছেন, 5 GB জন্য দিবেন। সো এটা ওয়ান কাইন্ড অফ পেমেন্ট মডেল, যেটা হচ্ছে আপনাকে আগে থেকে পে করতে হবে না। আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর জন্য পেমেন্ট দিতে হবে। সো বর্তমানে একদম এক্স্যাক্টলি এটাই ইউজ হয় সেটা বলবো না, এটা আরো মানে আপডেট ভার্সন ইউজ হয়। অর্থাৎ ব্রডব্যান্ডের কথা বললাম বা আপনার মোবাইলের কথা বললাম, ঠিক আছে? সো এই ছবিতে যদি তাকান, নেটওয়ার্ক একটা ক্লাউড তৈরি করা হয় যার সাথে বিভিন্ন রকম ক্লায়েন্ট যুক্ত থাকে। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, আদার্স নেটওয়ার্ক সবকিছু হচ্ছে আপনার এই ক্লাউডের সাথে যুক্ত থাকে। এটাই হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং এর মোটামুটি বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিং ক্লিয়ার হইছে? জলদি রেসপন্স করবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অনেকে বলেছেন। মোটামুটি সহজ করে বলেছি, আই হোপ আপনাদের কাছে কঠিন লাগে নাই। তো ক্লাউড কম্পিউটিং নিয়ে আরেকটু কথাবার্তা বলি, যেহেতু বলতেই থাকি। ক্লাউড কম্পিউটিং এর কিছু প্রকারভেদ আছে, আমি একটু প্রকারভেদ আপনাদের লিখে দেই। ক্লাসিফিকেশন। নাম্বার 1 হচ্ছে আপনার পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড বলতে নামের সাথে যেহেতু পাবলিক আছে, সো বুঝতেই পারতেছেন সবার জন্য এটা ইউজ করা হয়, সবার ধরনের অ্যাক্সেস থাকে। তো এই পাবলিক ক্লাউডের কয়েকটা উদাহরণ দেখি। যেমন জিমেইল। জিমেইল কিন্তু আপনি যখন চাচ্ছেন তখন জিমেইল.com থেকে আপনি একটা মেইল আইডি খুলতে পারতেছেন, তাই না? বা আপনি গুগল.com এর কথা বলি। গুগলে কি হচ্ছে, আপনি যখনই সার্চ দিচ্ছেন আপনাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছে। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ পাবলিক ক্লাউড। এরপর আসি প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডের উদাহরণ দেখি। প্রাইভেট ক্লাউডের মেইন বৈশিষ্ট্যটা কি? মেইন বৈশিষ্ট্য হচ্ছে প্রাইভেট ক্লাউডে আপনার সিকিউরিটি কোড থাকবে। যেমন আপনি মনে করেন আপনার একটা অফিসের জন্য ইন্ট্রানেট চালু করলেন। ইন্ট্রানেট, ঠিক আছে? ইন্টারনেট চালু করলেন এবং সেটার মাধ্যমে হচ্ছে অফিসের যে অফিসাররা আছেন শুধুমাত্র তারাই এখানে অ্যাক্সেস নিতে পারবেন এবং তাদের জন্য আলাদা একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। আরেকটু ধরুন এখন অনেক অফিসগুলোতে বা বড় বড় 5 স্টার হোটেলে বা হলে বা সিটি হলে এখন এরকম টাইপের একটা ওয়াইফাই কানেকশন থাকে যে সবাই এখানে ঢুকতে পারবে, কিন্তু সবার জন্য আলাদা করে প্রতি রুমের জন্য একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। আপনি যদি ফ্যান্টাসি শোনাতে যান, আপনি দেখবেন যখন ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আপনার রুমের জন্য আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, রুম নাম্বার এবং ইউজার আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? তো এই টাইপের যে সিকিউরিটি কোডটা এটা ইউজ করে যে ক্লাউডে ঢোকা যায় সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে 3 নাম্বার উদাহরণ, সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডের সাথে বুঝতেই পারতেছেন প্রাইভেট এবং পাবলিক দুইটা মিলে যেটা, সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এটা হচ্ছে কোন একটা স্পেশাল কমিউনিটির জন্য ইউজ করা হয়। যেমন একটা বড় কমিউনিটি আছে, সবার জন্য একটা পাবলিক ক্লাউড আছে। এখন মনে করেন এই কমিউনিটির মধ্যে ছোট ছোট কিছু গ্রুপ আছে বা ডিভিশন আছে, এই গ্রুপগুলো নিজেদের মধ্যে আলাদা করে একটা প্রাইভেট ক্লাউড তৈরি করলো, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? একটা বড় কমিউনিটি, তার মধ্যে হচ্ছে আপনার পাবলিক ক্লাউডটা অবশ্যই থাকতেছে, যেটা সবাই ইউজ করতে পারছে। কিন্তু এর মধ্যে ছোট ছোট কিছু গ্রুপ আছে যারা বলে নিজেদের মধ্যে একটা প্রাইভেট একটা ক্লাউড তৈরি করলো। সো টোটালটা মিলে হচ্ছে হাইব্রিড ক্লাউড তৈরি করলো। আচ্ছা, আর লাস্ট যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউডটা খুব বেশি ইউজ দেখা যায় না, এটা ওয়ান কাইন্ড অফ হাইব্রিড ক্লাউড, খুব বেশি ডিটেইলস আমাদের দরকার নাই। তো এখন কথা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আমরা কি কি সুবিধা পেলাম? সুবিধাগুলো আমি মুখোমুখি বলি। যেমন আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারতেছেন, জাস্ট পে করলেই হচ্ছে। তারপর হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট করা দরকার হয় না, অনেক সময় অটো আপডেট আপনাকে দেখিয়ে দেয়, আপনি জাস্ট ক্লিক করলেই হয়, অটো আপডেট হয়ে যায় আপনার স্মার্টফোনে বলেন। যাই হোক, এটা উদাহরণ। এরপর হচ্ছে এটার জন্য মেইনটেন্যান্স চার্জ খুব কম হয়। তারপর হচ্ছে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার লাইসেন্স ফির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না। এরপর হচ্ছে সার্ভারে হচ্ছে আপনার ট্রাফিকটা কম হয়, কারণ হচ্ছে যার যেটা দরকার সে সেটা ইউজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আর অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে এই পাবলিক ক্লাউডে কিন্তু ইনফরমেশনের কোনো সিকিউরিটি নাই, যে যার মধ্যে ইউজ করতে পারতেছে, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে আপনার এটা ছোট ছোট যে কমিউনিটিগুলো আছে বা ছোট ছোট যে ফার্মগুলো আছে তাদের জন্য এটা একটু ব্যয়বহুল হয়ে যায়, এটা একটা সমস্যা, ঠিক আছে? আচ্ছা, আর তেমন কিছু বলার নাই। তো আমি কয়েকটা ক্লাউড প্ল্যাটফর্মের নাম লিখে দিই, কয়েকটা ক্লাউড প্ল্যাটফর্মের নাম লিখে দিই, অন্য ইউজ করি। নাম্বার 1 কোনটা? অ্যামাজন ওয়েব সার্ভিস, এগুলো একটু জানতে হবে আমাদের। 2 নাম্বার হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম যেটা। 3 নাম্বার হচ্ছে এখানে আর একটু বলেন ভাইয়া, আপনারা রেসপন্স করেন, যদি জানেন বলেন, আমি যদি কই। ড্রপবক্স হচ্ছে গুগলেরই ভাইয়া, সো এটা গুগল ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে পড়ে। মাইক্রোসফটের একটা ক্লাউড আছে, মাইক্রোসফট অ্যাজিউর, AZURE, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাজিউর। এরপর হচ্ছে আপনার আইবিএম এর একটা আছে, যেহেতু বলেছিলাম 2006 সাল থেকে আইবিএম মাইক্রোসফট একসাথে কাজ শুরু করে। আইবিএম এর নাম হচ্ছে IBM ব্লুমিক্স। এবং 5 নাম্বার একটা আছে যেটা হচ্ছে আলিবাবা একটা ক্লাউড কম্পিউটিং শুরু করেছে, আলিবাবা ক্লাউড। এই হচ্ছে মোটামুটি ফেমাস 5টা ক্লাউড প্ল্যাটফর্মের নাম। এটা আমাদের একটু জানতে হবে, কিন্তু এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আর ক্লাউড কম্পিউটিং এর জন্য যে আমরা প্ল্যাটফর্মগুলো যে এই যে আছে এগুলোর জন্য যে আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি, ড্রপবক্স হচ্ছে ওই টাইপের অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে গুগল অ্যাপস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, box.net বা টগল, এগুলো হচ্ছে আপনার প্ল্যাটফর্মের জন্য ইউজ করা অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে আমরা প্ল্যাটফর্মে ঢুকতে পারি, ঠিক আছে? সো ড্রপবক্স হচ্ছে কোনো প্ল্যাটফর্ম না, ড্রপবক্স হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন যেটা আমরা গুগল ক্লাউডে ঢুকতে পারি। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। তো ক্লাউড কম্পিউটিং যেটা আমরা বুঝতে পারছি, আমরা এখন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখবো। এটা আসলে খুব ছোট একটা কথা, খুব বেশি সময় নিব না। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে আপনার যে একটা নেটওয়ার্ক সিস্টেম আপনার আপডেট করতে হবে, যে নেটওয়ার্কে আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্বাইনলি আমরা ইউজ করব এবং ডেটা সংরক্ষণের জন্য আমাদের একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, ঠিক আছে? একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, সেই সার্ভারের সাথে অনেকগুলো আপনার ক্লায়েন্ট পিসি যুক্ত থাকবে, PC1, PC2, PC3, PC4। যখন যা দরকার হবে পিসিগুলো সেন্ট্রাল সার্ভার থেকে ডেটা নিয়ে নেবে। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার যে নেটওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে এই সিস্টেমটা। এর সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া আছে। তো সুবিধাগুলো আমরা দেখে নিই। সেটা হচ্ছে যা যা আমাদের দরকার, সফটওয়্যার আপডেটের জন্য যা দরকার বা ডেটা দরকার বা আপনার যে প্রিন্ট শেয়ারিং এর জন্য ইনফরমেশন দরকার, সবই আমাদের সেন্ট্রাল সার্ভারে দেওয়া থাকে। মানে এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার এবং এর সাথে ছোট ছোট আপনার পিসি যুক্ত। তো যখন আপনার যা দরকার আপনি সেটা নিয়ে নিতে পারতেছেন সেন্ট্রাল সার্ভার থেকে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা হাব টাইপের বা স্টার টপোলজি, সেন্ট্রাল সার্ভার থাকে, সেখান থেকে আমরা সবাই ইউজ করতে পারবো, খুব সহজে ব্যাকআপ নিতে পারি, নেটওয়ার্ক ব্যবস্থা এটা সিকিউর থাকে এবং অনেক ব্যবহার থাকতে পারে বা মাল্টি ইউজার থাকতে পারে যারা কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ইউজ করতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের সুবিধা। এখন অসুবিধাটা আমরা দেখে নিই। এটা জটিল প্রক্রিয়া, ইনস্টল করা একটু কঠিন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দরকার হয় যে পুরো সিস্টেমটাকে মেইনটেনেন্স করে থাকে এবং সার্ভারে যে প্রোগ্রামগুলো সেটাকে কনফিগার করা করতে একটু সময় লাগে। এই হচ্ছে মোটামুটি অসুবিধা। আর আরেকটা জিনিস আমরা দেখতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট টার্মিনাল। আমরা যে ক্লায়েন্টের কানেক্ট দিচ্ছি সেই ক্লায়েন্ট টার্মিনাল হয় হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আপনার ডাম্প টার্মিনাল। ডাম্প মানে হচ্ছে সে কিছু করতে পারে না, অনেকে আছে না যে পড়াশোনা মাথায় ঢুকে আমাকে রাখবে বকা দিয়ে বলে এই তোমার দাম নাকি যে কিছু ঢুকে মাথার মধ্যে, তো এই টাইপের আর কি। আর আরেকটা হচ্ছে স্মার্ট টার্মিনাল। তো ডাম্প টার্মিনালটা কি সেটা একটু বলি। এই টার্মিনালে শুধুমাত্র কিবোর্ড, তারপর হচ্ছে এক মিনিট, এই টার্মিনালে শুধুমাত্র আপনার কিবোর্ড, মনিটর এই টাইপের জিনিসগুলো থাকে, কোনো প্রসেসিং ইউনিট থাকে না। কিবোর্ড, মনিটর এগুলো থাকে, কোনো প্রসেসিং ইউনিট থাকে না, নো প্রসেসিং ইউনিট, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র কিবোর্ড এবং মনিটরের মাধ্যমে আমরা এই ক্লায়েন্ট থেকে সার্ভারে কানেকশন দিব এবং সার্ভার থেকে ইনফরমেশনটা আমার নিজের কাছে নিয়ে আসবো। এছাড়া ডাম্প টার্মিনাল কিছু করতে পারে না, ঠিক আছে? আর স্মার্ট টার্মিনাল হচ্ছে একটা প্রসেসিং ডিভাইস থাকে, সে হচ্ছে ডেটা আনার পরে প্রসেসিং করতে পারে নিজের মতো করে, মাল্টিপ্লাই করা, আপডেট করা, সাবস্ট্রাক্ট করা, যাই করা দরকার থাকে সেটা করে সে নিজের মতো করে গুছিয়ে নেয়।
সো এটি হচ্ছে স্মার্ট টার্মিনাল এবং ডাম্প টার্মিনালের মধ্যে পার্থক্য। এছাড়া ভাই আসলে ক্লাউড ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট থেকে তেমন শেখার দরকার নাই, মোস্ট প্রবাবলি এটুকু করলেই হবে, মোট না। তো অনেকক্ষণ কথা বলে ফেলেছি ভাইয়া, আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিব 1 মিনিট থেকে 2 মিনিটের। 1 থেকে 2 মিনিট ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। এতক্ষণ যা যা বললাম একটু ব্রেনস্টর্মিং করতে থাকেন, 1 মিনিট পরে ইনশাআল্লাহ কথা হবে। ওকে, আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পর আবার ফিরে আসলাম। আশা করি সবাই সাথে আছেন, আমি শুরু করে দিই ইনশাআল্লাহ। শুরুতে হচ্ছে আপনার জন্য পোল কোশ্চেন, আমি একটু কোপারেন্স ভাইকে রিকোয়েস্ট করব পোল কোশ্চেন লঞ্চ করার জন্য। ওকে, আমি লঞ্চ করে দিচ্ছি, ভাই আমরা কিছু শুনতে পারিনি, সমস্যা নেই। ওকে, পরে দেখতে পাচ্ছেন আপনারা কি বলেছে এখানে, ইউ ক্যান মার্জ দ্য মেইন ডকুমেন্ট উইথ ডেটা সোর্স ইন এক্সেল ইন মেইল মার্জ অপারেশন ওয়ার্ড ইজ ইউজুয়ালি কি, মানে আমরা যখন মেইল মার্জ করি অনেকগুলা ক্লায়েন্টের যখন আমরা মেইল পাঠাতে চাই বা সেন্ডার যদি রিসিভার অনেকগুলো হয় তখন আমরা মেইল মার্জ করে পাঠাই। তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে মেইন ডকুমেন্টটাকে ডেটা সোর্সের মাধ্যমে আমরা এক্সেলে মার্জ করতে পারি। তো এই মেইল মার্জের সময় ওয়ার্ডটা কি হিসেবে কাজ করে, সার্ভার, সোর্স, হোস্ট না ক্লায়েন্ট? কোন কোশ্চেনগুলো একটু কঠিন দেখেছি, ইচ্ছা করে রাখি আপনারা ক্যালকুলেট দেখবেন যে কম্পিউটারের কোশ্চেন দেখতে হার্ড রাখি ইচ্ছা করে, দরকার আছে কিছু ভেরিয়াস ইনফরমেশন জানা দরকার। আচ্ছা, কোডটা ক্লোজ করে দিচ্ছি। আসলে কারেক্ট অ্যান্সার জয়যুক্ত হয়নি, আমি আপনাকে একটু বলে দিই। মেইল মার্জের সময় যখন হচ্ছে আমরা ওয়ার্ডগুলোকে ডেটা সোর্সের মাধ্যমে মার্জ করি বা এক্সেল ফাইলে, সেই সময় এগুলো আসলে হোস্ট হিসেবে কাজ করে না, সোর্স হিসেবে কাজ করে, সার্ভার হিসেবে কাজ করে, হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। যেহেতু ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, আমরা যখন হচ্ছে কোনো মেইল মার্জ করে পাঠাচ্ছি, আমরা ভেরিয়াস ক্লায়েন্টের কাছ থেকে মেইলগুলোকে পাঠাচ্ছি, সো ওয়ার্ড তখন হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়ার্ড ফাইলটা তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট হিসেবে কাজ করে, যেহেতু সে হচ্ছে একটা মেইন সার্ভারে যাচ্ছে বা সে অনেকগুলো রিসিভারের কাছে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ক্লায়েন্ট বলেছিলাম, থ্যাংক ইউ সামন ভাইয়া। ওকে, আমরা একটা সহজ জিনিসে পড়বো। সহজ জিনিস হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন কার কাছে নাই সেটাই আসলে বড় কোশ্চেন। সবার কাছে স্মার্টফোন আছে, মোস্ট প্রবাবলি আপনারা যখন ক্লাসে পড়ছেন ইউ আর ডেফিনেটলি ইউজিং ইউর স্মার্টফোন অর আদার ডিভাইসেস। সো কথা হচ্ছে স্মার্টফোনটা কিভাবে আসছে, স্মার্টফোনে কি কি ফিচার আছে, কি কি বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। স্মার্টফোনের মেইন অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার চারটা। তো চারটা অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস বা অ্যাপল দ্বারা নির্মিত অপারেটিং সিস্টেম, আইওএস, আই অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে আমরা নরমালি যেটা বেশি ইউজ করি, অ্যাপল সেট যারা ইউজ করেন না তাদের সবাই অ্যান্ড্রয়েড ইউজ করেন। অ্যান্ড্রয়েড হচ্ছে গুগল নির্মিত একটা হচ্ছে আপনার যেটা বলা হয় স্মার্টফোনের অপারেটিং সিস্টেম। এরপর আরেকটা হচ্ছে ব্ল্যাকবেরি ওএস বা ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে উইন্ডোজ ফোন তৈরি করেছিল মাইক্রোসফট 2008 সালের দিকে। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো, এক এক করে শুরু করবো। তার আগে আমরা একটু স্মার্টফোনের কথা বলে নিব। আলামিন ভাইয়া, থ্যাংক ইউ। এই ভয়েসটা উত্তরণের সাথে চ্যাপ্টার শুরু হয়েছিল, ডেফিনেটলি কম্পিউটার ক্লাসটা বা বিজ্ঞানের ক্লাসটা প্রথম ছিল, আপনাদের তাহলে ক্লাসটা শুরু হয়েছিল, মোস্ট আমি নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন স্মার্টফোন কিভাবে আসলে সেটা নিয়ে কথা বলি। প্রথম স্মার্টফোনের নামটা কি একটু বলতে পারবেন আমাকে? ফার্স্ট স্মার্টফোন, অনেক অনেক নাম দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, যারা SIMON নামের একটা নাম দিয়েছেন তারা ঠিক আছে, আসলে মোটরোলা না। আচ্ছা, আমি বলছি 1994 এর অগাস্টে আপনার প্রথম IBM কোম্পানি আপনার স্মার্টফোন তৈরি করেছিল এবং সেই ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা IBM কর্পোরেশনের তৈরি সাইমন বা সিমন যেটাই বলেন না কেন, সেটাই হচ্ছে প্রথম স্মার্টফোন। এই প্রথম স্মার্টফোনটি বর্তমানে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা আছে। লন্ডনের সায়েন্স মিউজিয়ামে এই মোবাইলটা রাখা আছে এবং ওটাকে মোটামুটি বলা হয় হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন জাদুঘর, টেলিকমিউনিকেশন মিউজিয়াম। আগে ক্লাসে আপনাদের প্রশ্ন করেছিলাম টেলিকমিউনিকেশন মিউজিয়ামটা কোথায়, আগে ক্লাস বা তারও হয়তো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে। তো যাই হোক, তো সাইমন ছিল হচ্ছে মোটামুটি 8 ইঞ্চি লম্বা একটা স্মার্টফোন এবং এর গুরুত্ব ছিল ইঞ্জিনিয়ারিং দরকার নাই, এটা টাচ স্ক্রিনের সুবিধা ছিল এবং এই ফোনের মেমোরি ছিল হচ্ছে 1 জিবি, যেটা খুবই কম ছিল। এখন আমরা কত ইউজ করি? স্যার 1 জিবি ভুল হয়েছে, 1 MB ছিল, 1 মেগাবাইট ছিল, খুবই কম ছিল 1 মেগাবাইট। এখন তো আমরা অনেক বেশি ইউজ করি, 1 মেগাবাইট থাকা যাবে না। এই হচ্ছে স্মার্টফোনের প্রথম কথাবার্তা। স্মার্টফোনে কিছু ফিচার আছে। স্মার্টফোনে কি ইউজ করি আমরা? স্মার্টফোনের সাহায্যে আমরা কল করতেছি, ভিডিও কল দিচ্ছি, সেটা হোয়াটসঅ্যাপে করেন, মেসেঞ্জারে করেন বা ইমোতে করেন না কেন। এছাড়া ইন্টারনেট ব্রাউজিং করতেছি, ইমেল আমরা সেন্ডিং রিসিভিং করছি, আর কি করছি, অডিও ভিডিও ফাইল আমরা এখানে স্টোর করছি, ফেসবুক চালাচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও ধারণ করতেছি, তারপর টিভি দেখতেছি, টকি বা অন্য কোনো অ্যাপসের সাহায্যে, আর কি করতেছি, বিভিন্ন আপনার ওটিটি প্ল্যাটফর্মের ওয়েবসাইট বা অ্যাপস নামিয়ে আমরা সেখানেও কিন্তু মুভি বা অন্য কিছু দেখছি। তো মোটামুটি এমন কোনো কাজ নাই যেটা আমরা করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে স্মার্টফোনে বিভিন্ন রকম অ্যাপস থাকে, যে অ্যাপসগুলোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন সুবিধা আমরা পেয়ে থাকি। আচ্ছা, এগুলো আপনাদের বললে লজ্জা লাগে কারণ আমরা সবাই ইউজ করে আসলে অভ্যস্ত, সেগুলো নিয়ে আসলে কথা বলে লাভ নাই। তো আমরা একটু অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলি, আমরা পরে চলে যাই। আমরা একটু অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলবো।
অ্যান্ড্রয়েড যেহেতু আমরা বেশি ইউজ করি, তো অ্যান্ড্রয়েডের কথা আগে শুরু করি। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে একটা ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তো এরা হচ্ছে বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টের উপর বেস করে একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করেছে, যাদের হচ্ছে একটা প্লে স্টোর নামে একটা স্টোরেজ আছে, যেখান থেকে আপনি ইচ্ছা মতো অ্যাপস নামিয়ে নিতে পারবেন, যেগুলো দরকার, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। অ্যান্ড্রয়েডের সর্বশেষ যে ভার্সনটা বেরিয়েছে সেটা হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা, সেটা মোস্ট প্রবাবলি অ্যান্ড্রয়েড 12, যেটা মনে হয় 18 মে 2021 বেরিয়েছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড 12 যেটা 18 মে 2021 বেরিয়েছে, এটা আমাদের জানতে হবে। অ্যাটলিস্ট এই ফিচারগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। তো অ্যান্ড্রয়েড 12 এখনো ম্যাক্সিমাম ফোনে খুব বেশি দেওয়া হয়নি। যেটা দেওয়া হয়েছে ফোনটার নামটা আমার পুরোপুরি খেয়াল নেই। আসুসের কোন একটা ফোনে মনে দিয়েছেন, আমি শিওর না, আমি ভুলে গেছি, আমার খেয়াল নাই এখানে। ওপেন সোর্স বলতে বোঝায় হচ্ছে আপনি এখান থেকে যাবতীয় অ্যাপসগুলোকে ইজিলি নামাতে পারবেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি ফ্রি ইউজ করতে পারবেন, আপনাকে কোনো সিকিউরিটি কোড অ্যাপ্লাই করতে হবে না। হ্যাঁ, সাকিব ভাই থ্যাংক ইউ। গুগল পিক্সেল ফোনে হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হচ্ছে, বাট অ্যান্ড্রয়েড 12 পাবে লেটেস্ট যে ভার্সনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11, যেটা ম্যাক্সিমাম ফোন ইউজ করা হচ্ছে, যেমন রিয়েলমি 8 প্রো সহ রিসেন্ট যে ফোনগুলো এসেছে সবগুলোই হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 11 বেশি চলছে, বাট 12 আছে। আচ্ছা, সর্বপ্রথম যে অ্যান্ড্রয়েডটা এসেছিল সেটার নাম কোনো কোড নেম ছিল না, সেটা ছিল হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 1, ঠিক আছে? এটা হচ্ছে 2008 সালে প্রথম গুগল নিয়ে আসে। এখন যেগুলো বলছি এগুলো কোনো বুঝতে দরকার নাই, জাস্ট দেখে রাখেন, গল্পের জন্য বলছি, শুনেন, ঠিক আছে? মন দিয়ে শুনেন। এরপর আস্তে আস্তে অ্যান্ড্রয়েড কি করলো, কিছু কোড নেমের সাহায্যে তাদের এই ভার্সনগুলোকে বের করলো। যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 1.1 এর নাম দিয়েছিল যে পেডিট 4, তারপর কাপকেক, এক্লেয়ার, তারপর হানিকম, আইসক্রিম স্যান্ডউইচ, আপনারা সবাই জানেন। জেলি বিনটা খুব চলেছিল 2012 দিকে, এরপর কিটক্যাট আসলো 2013 তে, ললিপপ আসলো 2014 এ, এরপর মার্শমেলো আসলো 2015 তে, এরপর আরো একটা ওরিও পাই, এগুলো ছিল 2017 দিকে। লেটেস্ট অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 11 এবং অ্যান্ড্রয়েড 12, এগুলোর অন্য কোনো কোড নেম নাই। সো এগুলো একটা গুগল করলেই পেয়ে যাবেন, এগুলো পড়তেও মজা লাগে। তো জনপ্রিয় কিছু স্মার্টফোনের কথা বলি, যেমন অ্যাপল, ব্ল্যাকবেরি, এসটিসি, মটোরোলা, স্যামসাং, অপো, হুয়াই, আর কি আছে, রিয়েলমি, এমআই, শাওমি, যেটা বলি এখন। আচ্ছা, এগুলো হচ্ছে নরমাল স্মার্টফোনের কথা। এখন আমরা আসলে আইফোন নিয়ে কথা বলবো। আইফোন হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড কর্তৃক নির্মিত একটা আধুনিক ইন্টারনেট এবং মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন, যেটা হচ্ছে 2007 সালে প্রথম লঞ্চ করা হয় এবং এটা বাজারজাত করা হয়েছে 2007 সালে। এবং বর্তমানে যেটা আইফোনের মনে হয় লেটেস্ট যে ভার্সন, সেটা মনে হয় 5th জেনারেশন আইফোন। লাস্ট ফোন থেকে আমার খেয়াল নেই আসলে, আপনারা ভালো জানেন, এটা দরকার নেই, বাট একটু জানলেই হবে। আইফোন 12 প্রো মনে হয় আসছে, থ্যাংক ইউ। লেটেস্ট এডিশন হচ্ছে আইফোন 12 প্রো। আচ্ছা, এরপর আর কি আছে? এরপর আছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি নিয়ে একটু কথা বলি। ব্ল্যাকবেরিটা হচ্ছে 2003 সালে এসেছিল, তখন অনেকে ব্ল্যাকবেরি স্মার্টফোন ইউজ করতো। ব্ল্যাকবেরি ফোনের সাথে একটা ছোট টাচ একটা পেনের মতো থাকতো, ওই পেন দিয়ে টাচ করে কাজ করা লাগতো, আমি দেখেছিলাম এই ফোনটা। তো পরবর্তী 2006 সালে এরা ব্ল্যাকবেরি পার্ল নামে একটা স্পেশাল ফোন নিয়ে আসলো, যেটা বেশ নাম করেছিল তখন, ঠিক আছে? আচ্ছা, তো এর কিগুলো হচ্ছে এরকম ছিল একটা স্মার্টফোন টাইপের, মনে করেন এই হচ্ছে স্ক্রিন, এখানে কিছু কি ছিল, এই কিগুলো হচ্ছে আপনার বেরি যে ফল আছে না, বেরি, সেই বেরি ফলের মতো ছিল, দোলতে এরকম লাগতো, খোসার মতো, এইজন্য একে ব্ল্যাকবেরি বলা হতো, ঠিক আছে? এবং যতগুলো আপনার এই অ্যান্ড্রয়েড বলেন, আইফোন বলেন, ব্ল্যাকবেরি বলেন না কেন, সবগুলোতে হচ্ছে কিবোর্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে QUERTY বা কোয়ার্টাই যে কিবোর্ডটা আছে, সেই কিবোর্ডটা সব জায়গায় ইউজ করা হয়, এটা কেন মনে রাখবো। এরপর লাস্ট যে কথা আমরা স্মার্টফোন নিয়ে বলবো, সেটা হচ্ছে উইন্ডোজ ফোন। উইন্ডোজ ফোন হচ্ছে একটা মাইক্রোসফটের। মাইক্রোসফট হচ্ছে 2010 সালে প্রথম হচ্ছে আপনার এই উইন্ডোজ ফোনটা নিয়ে আসে বাজারে, এবং নামটা কি জানা ছিল ভুলে গেছে, দরকার নাই আসলে। তো উইন্ডোজ ফোনটা কিন্তু বর্তমানে আসলে আপনার বাজারে নাই, এটা আউট স্টক হয়ে গেছে, আউটডেট হয়ে গেছে, কারণ এটা খুব বেশি সুবিধা দিতে পারতো না। এটার জন্য একটা আলাদা প্লে স্টোর ছিল, সেখানে কিছুই নামানো যাইতো না, এখানে আপনার ফেসবুক অ্যাপস ইউজ করা যেত না, আপনার গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুক ইউজ করতে হতো, মেসেঞ্জার ইউজ করতে হতো, খুবই প্যাথেটিক একটা ডিভাইস ছিল। নোকিয়া লুমিয়া বলতে থাকে, বা উইন্ডোজ ফোন বলা হতো। যাই হোক, এটা এখন বাজারে নাই, সো এটা আপডেট হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি স্মার্টফোন। স্মার্টফোন নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকবে না, অনেক কিছু বলেছি, আশা করি এটা মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা চলে যাবো হচ্ছে আরেকটা সহজ টপিক, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং ডিভাইসেস। একটু সহজ কথাবার্তা বলে নিই, এরপর আমরা আবার ঘুরে যাবো। আমাদের www এখন বাকি আছে, প্রোটোকল নিয়ে কথা বলা বাকি আছে। আচ্ছা, তো ফেসবুক নিয়ে আসলে কথা বলতে গেলে লজ্জা লাগে। ফেসবুক নিয়ে কি বলবো, কি আবিষ্কার করেছে মার্ক জাকারবার্গ, কত সালে আবিষ্কার করেছে? 2004 সালে। 3 বন্ধু মিলে মার্ক জাকারবার্গ আবিষ্কার করেছিলেন। তো প্রথম দিকে হচ্ছে এটা খুব বেশি ইউজারকে টানতে পারে না, 2004 শুরু হলেও আমাদের বাংলাদেশে মোটামুটি ফেসবুকটা খুব বেশি প্রচলন শুরু হয় হচ্ছে 2008 এর পর থেকে, মেইনলি 2009 থেকে আসলে এটাকে আস্তে আস্তে ব্যবহার করা শুরু হয়, এবং 11 পর থেকে এটা রেভলিউশনারি একটা ইউজেস শুরু হয়ে যায়। তখন এমন কেউ ছিল না যারা ফেসবুক ইউজ করতো না, ঠিক আছে? আপনারা এখন যে ফেসবুকে টাইমলাইন ইউজ করেন, আগে কিন্তু টাইমলাইন ছিল না, আগে ফেসবুক ওয়াল বলা হতো। আপনার ওয়াল থাকা অবস্থায় ফেসবুক ইউজ করছেন কিনা, কে কে করছেন একটু হাত তোলা দেখি। ওয়াল বলা হতো, ফেসবুক ওয়াল, যেটা আপনারা এখন টাইমলাইন বলেন, সেটা ওয়াল বলা হতো। আচ্ছা, যারা হচ্ছে 2009, 10, 11 ইউজ করছেন আমার মতো, হ্যাঁ, তারা আসলে জানেন। তখন হচ্ছে ওয়াল ছিল, ওয়ালে হচ্ছে কিছু লিখতে লিখতে হতো, ওয়ালে পোস্ট করা যেত, লাইক কমেন্ট করতে অনেক কষ্ট হতো, ঝামেলা ছিল আর কি। তখন হচ্ছে ফেসবুকে আপনার এটা মনে করেন ফেসবুকের হচ্ছে আপনার স্ক্রিন, সাপোজ আপনার এখন কি হয়, এখানে সার্চ অপশন থাকে, এখানে হচ্ছে আপনার নোটিফিকেশন বার, এই পাশেগুলো থাকে, তাই না? আচ্ছা, তো আগে কি হতো, এখানে একটা মেসেজ অপশন থাকতো, এরকম একটা সাইন দিয়ে, এই মেসেজের উপরে একটা লাল দিয়ে 1 অথবা 2 অথবা 3, ঠিক আছে? ওই মেসেজে ক্লিক করে চ্যাট করতে হতো, আলাদা চ্যাট উইন্ডো থাকতো এখানে, কিন্তু এই মেসেজ ছিল আলাদা, চ্যাট উইন্ডো ছিল আলাদা। পরবর্তীতে 2011 দিকে এই দুইটাকে মার্জ করে দিল, আপনি মেসেজ যেটা পাঠাবেন সেটাই চ্যাট আকারে যাবে, আলাদা করে ফিচারটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আগে কি আসলো, 2011 তে হচ্ছে টাইমলাইন বলে একটা কথা আসলো, যেটাকে আপডেট করে নিতে হতো। অনেকে ফেসবুক অটো আপডেট করে টাইমলাইন হয়ে গিয়েছিল, অনেকে হচ্ছে স্পেশাল ভাবে বাইরে থেকে ওই টাইমলাইন সফটওয়্যারটা ইনস্টল করে আপডেট করা গিয়েছিল। তো যাই হোক, এরপর আস্তে আস্তে ফেসবুক উন্নতি হলো, উন্নতি করতে করতে অনেক কিছু হয়ে গেছে। এখন তো হচ্ছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোতেই আপনি একই সাথে মেসেজ করতে পারবেন, অর্থাৎ আপনি ইনস্টাগ্রামের কোনো আইডিতে আপনার ফেসবুকের মাধ্যমে মেসেজ দিতে পারবেন, আবার ইনস্টাগ্রাম থেকেও ফেসবুকে মেসেজ দিতে পারবেন। তো অনেক কিছু হয়েছে আসলে এর মধ্যে, এগুলোর কথা না যাই আমরা। তো ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ কিন্তু বলতো কে? শীর্ষ দেশ কিন্তু আপনার ইন্ডিয়া, ফার্স্ট কান্ট্রি যা ফেসবুক ব্যবহার করে, এবং সেকেন্ড কান্ট্রি হচ্ছে আপনার ইউএসএ, ঠিক আছে? আমরা জানতে হবে বর্তমানে ফেসবুক ব্যবহারের সংখ্যা মোটামুটি 3 বা 3.5 বিলিয়নের বেশি, অনেক মানুষ ফেসবুক ইউজ করে। সুবিধা নিয়ে কথা বলার কিছু নাই, সুবিধা অনেক কিছু আছে, অসুবিধা আছে, সেগুলো নিয়ে কথা বলার কিছু নেই, আপনারা মোটামুটি জানেন। সো আমরা দেখবো হচ্ছে সদর দপ্তরটা কোথায়, বা হেডকোয়ার্টার বা HQ কোথায়। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, আপনার ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর যেটা জানতে হবে সিইও কথা বলেছি, মার্ক জুকারবার্গ, এমজে। আচ্ছা, আর সহায়ক সেবা প্রতিষ্ঠান আছে কিছু, অ্যাসিস্ট্যান্টস দিয়ে থাকে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম রিসেন্টলি ফেসবুকের সাথে মার্জ হয়েছে, মেসেঞ্জার আগে থেকে ছিল, আর হোয়াটসঅ্যাপ হচ্ছে 2013 থেকে 14 দিকে হচ্ছে ফেসবুকে কিনে নিয়েছিল কর্তৃপক্ষ, এবং এটা হচ্ছে এখন সহায়তাকারী প্রতিষ্ঠান, ঠিক আছে? আচ্ছা, তো আর কিছু বলবো না ফেসবুক নিয়ে। এবার চলে যাই আমরা টুইটার আইডি এখন অনেকেই আছে, দেখি কার কাছে হাত তোলেন তো ভাই, একটু দেখি। সবাই রেসপন্স করেন, হ্যান্ড করতে হবে না। আচ্ছা, অনেকে আছে, দেখতেছি অনেকে লিখতেছেন। আচ্ছা, ঠিক আছে, আর করতে হবে, থ্যাংক ইউ। তো টুইটার হচ্ছে আরেকটা ওয়ান টাইপ সোশ্যাল নেটওয়ার্কিং কি বলে প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনার খুব কম ওয়ার্ড ইউজ করে আপনাকে লিখতে হবে, কম ওয়ার্ড ইউজ করে কথা বলতে হবে। আপনি ম্যাক্সিমাম 280 ওয়ার্ড ইউজ করে বা লেটার ইউজ করে আপনি ছোট ছোট বার্তা প্রেরণ করতে পারবেন। ওয়ার্ড না, সরি, লেটার হবে। 280 অক্ষরের মাধ্যমে আপনি বার্তা প্রেরণ করতে পারবেন। তো প্রথমে যখন আপনার টুইটার আসলো 2006 সালে, সালটা আমাকে জানতে হবে, এটা মাস্ট ইনফরমেশন। এরপরে হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে সিইও বলি, প্রতিষ্ঠাতা বলি, দেখি কার নাম আসবে। টুইটার কি আবিষ্কার করেছিলেন? জ্যাক ডরসি বা ডরসে, যেটাই বলি না কেন, জ্যাক ডরসি হচ্ছে আপনার টুইটার আবিষ্কারক। ঋতু বলেছেন হচ্ছে নবম দশম শ্রেণীর বই 140 ক্যারেক্টার দেওয়া আছে, আমাকে একটু সময় দিন, আমি আপনার এই বিষয়ে যাই না, আমি কথা বলবো। আচ্ছা, তো সি হচ্ছে জ্যাক ডরসে, ওয়েবসাইট হচ্ছে https://twitter.com, এবং এটা HQ বা হেডকোয়ার্টার হচ্ছে আপনার সেম ক্যালিফোর্নিয়াতে।
এখন কথা বলি 280 ডেটা এখন এসেছে। প্রথম যখন টুইটার শুরু হলো 2006 সালে তখন 140 ডেটা দিয়ে সবকিছু করতে হতো। 140 এর মধ্যে ছিল। পরবর্তীতে যখন ডেটা কম হয়ে যাচ্ছে এই কারণে 2017 সালে এটাকে বাড়িয়ে 280 ওয়ার্ড করা হয়েছে। তার মানে ঋতু আপু আপনি বুঝতে পেরেছেন যে নবম দশম শ্রেণীর বইতে আপডেট করা হয় নাই। তারা সেই 2017 এর আগের জিনিসটাই রেখে দিয়েছে। সেটা অবশ্যই আমাদের জানতে হবে। বর্তমানে হচ্ছে 280 টা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এবং টুইটারে কোনো কিছু লিখতে সেটাকে টুইট বলা হয়। এবং মোটামুটি যত বেশি ফেসবুক সেলিব্রিটি বা যত জনপ্রিয় মানুষ আছেন কেন তারা কিন্তু টুইট করেন এবং টুইটটা কিন্তু বেশি ভাইরাল হয়। আপনি ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, স্পোর্টসম্যান বলেন অথবা কোনো পলিটিক্যাল ম্যান বলেন, ডিপ্লোম্যাট বলেন, ইউএস প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন। উনি টুইট করে সেখানে হাজার হাজার রিটুইট করতো, লাখ লাখ রিটুইট করতো। তো যাই হোক এগুলো হচ্ছে কথা। আচ্ছা এরপরে দেখি কি আছে। ওকে আপু আপনার নামে মানে ভুল করেছিলাম, ইটস ওকে। আপনার নাম যেটা সেটা দেখে নিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখবো হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে নিশ্চয়ই সবার আইডিয়া আছে। যার আইডি নেই সে একটু হাত তুলেন ভাই, একটু তাকে দেখতে চাই। সাকিব ভাইয়ার নাই, শুভ্র ভাইয়ার নাই, আফসানার নাই। আচ্ছা তাদের নাম বললাম কিন্তু আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম নাই। আচ্ছা অনেকের নাই। জুনায়েদ, সাওয়াত ভাইয়া, রবিন ভাইয়া, ঠিক আছে। ইনস্টাগ্রাম থাকলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে কিছুই না। মানুষের ছবি দেখতে চান, ছবি দেখার জন্য ইনস্টাগ্রাম খুলতে পারেন। এখানে এছাড়া কিছুই নাই, ঠিক আছে। এখানে ছবিটা একটু হাই কোয়ালিটি হয়, মানে পিকচার শেয়ারিং ভালো হয় এবং এটা ডাউনলোড করা যায়। আপনি ছবিটা দেন কেউ এটা স্ক্রিনশট নেওয়া ছাড়া এগুলো বানাতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা তো এখন কথা বলি ইনস্টাগ্রাম হচ্ছে একটা হচ্ছে ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম। কি কি শেয়ার করতেছি আমি? পিক, আপনাদের ভাষায় পিক বললাম আর কি। পিক এন্ড ভিডিও এই দুইটা শেয়ার করার জন্য হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে আপনার কি বলা হয় ইনস্টাগ্রাম। এখন কথা হচ্ছে এখানে আপনি কোনো স্ট্যাটাস দিতে পারবেন না, আপনি শুধু ছবি দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। এটা আবিষ্কার বা প্রতিষ্ঠা হয় হচ্ছে 2010 সালে এবং এটার মালিকানা বর্তমানে হচ্ছে ফেসবুকের হাতে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসাথে মার্জ হয়ে গেছে। তো এর প্রতিষ্ঠাতা কে বা সিইও যদি বলি, প্রতিষ্ঠাতা হচ্ছে কেভিন সিস্ট্রম ছিলেন হচ্ছে প্রতিষ্ঠাতা এবং মাইক লিজার নামে দুজন, একজন নাম জানতে হবে। এই হচ্ছে কথাবার্তা। এবং ইনস্টাগ্রাম হচ্ছে আপনি চাইলেই গুগল প্লে স্টোর থেকে এটাকে নামিয়ে নিতে পারেন এবং 2012 সালে হচ্ছে এটা ফেসবুকের আন্ডারে চলে যায়। তো এই আর কি ইনস্টাগ্রামের কোনো ব্যবহার নাই, এটা আসলে খুব একটা উপকার ইউজ করে না। যদি আপনি অবশ্যই সময় কাটাতে চান ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন, অনেক ভিডিও আছে, ছবি আছে, এগুলো দেখতে পারেন, এটা কিছুই না। এরপর ইউটিউব, যেটা আসলে খুবই দরকার আমাদের এবং খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা সাইট। এটা হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। ভিডিওর মাধ্যমে অনেক মানুষ আয় করতেছেন, লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউ, এর মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে, তাই না? আচ্ছা তো ইউটিউব প্রতিষ্ঠা আবিষ্কৃত হলো 2005 সালে তিনজন বিজ্ঞানী মিলে ইউটিউবটা তৈরি করলেন। এবং এর মধ্যে একটা বাংলাদেশি ছিলেন, বাংলাদেশি নামটা অলরেডি সামনে লিখে দিয়েছেন, আমি বলে দিচ্ছি। জাভেদ করিম নামে একজন বাংলাদেশি ছিলেন এবং তার সাথে আরো দুজন ছিলেন, স্টিভ চেন এবং চ্যাড হার্লি যেটা এই তিনজন মিলে হচ্ছে ইউটিউবটা তৈরি করলেন। ফেসবুক তৈরি হওয়ার 1 বছর পরে এবং এটা বর্তমানে গুগলের আন্ডারে আছে 2006 সাল থেকে। মানে গুগলের যে অ্যাপসগুলো আপনারা বাই ডিফল্ট আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাবেন, দেখবেন জিমেইল, ইউটিউব, তারপরে ম্যাপস সব অনেক কিছু থাকে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। জাওয়াদ করিম বা জাভেদ করিম যেটাই বলেন না কেন দুটোই ঠিক আছে, ইংরেজি ভাষায় ডাব্লু দিয়ে লেখা হয়, জাভেদ করিম বা জাভেদ করিম একই কথা। আচ্ছা এই হচ্ছে ইউটিউবের কথা। ইউটিউবে অনেক কিছু আছে, আপনি চাইলে অনেক কিছু দেখতে পারেন, আপনি লাইভ স্ট্রিমিং পাবেন, দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, গান শুনতে পারবেন, পুরোনো গান অনেক শুনছিলেন হারিয়ে গেছে আপনার কাছে, সেটা আপনি এখান থেকে বের করে নিতে পারতেছেন। এটা একটা বড় সুবিধা। আর ইউটিউবের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনি স্টাডি ম্যাটেরিয়াল পাবেন, অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাবেন। আপনি প্রচুর পরিমাণে এই টাইপের লেকচার পাবেন। আপনি যদি নবম সেমিস্টার নাইনের লেকচার আছে, আপনি অনার্স সেমিস্টার হলে ইঞ্জিনিয়ারিং সেমিস্টার হলে মেডিকেল সেমিস্টার হলে সব ধরনের লেকচার আপনি পাবেন। জাস্ট সার্চ দিলে আপনি অনেক ভিডিও পাবেন। এবার হচ্ছে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনি যদি প্রজেক্ট করেন বা রিসার্চ করতে থাকেন, আপনি ইউটিউবে হেল্প নিয়ে অনেক করতে পারবেন। সো এইটা এমন কিছু নাই যেটা নাই, ঠিক আছে, সব কিছু পাওয়া যায়। আচ্ছা ইউটিউবে আমরা কথা বলবো না, আমরা চলে যাবো হচ্ছে অন্যান্য কিছু জিনিসপত্রে। যেমন আরো কয়েকটা কথা বলি, যেমন একটা হচ্ছে লিঙ্কডইন বলে অনেকে। লিঙ্কডইনের কথা বলি। লিঙ্কডইন হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে পেশাজীবীদের জন্য বা যারা প্রফেশনাল তাদের জন্য একটা উন্মুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আপনি একটা আইডি খোলার পরে আপনি আপনার ডিটেইলস দিবেন, আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এরপর আপনার নাম, ছবি, সবকিছু, আপনার অ্যাড্রেস, আপনার রিজিয়ন কোথায়, বিডি থাকলে বিডি, ইউএস থাকলে ইউএসএ। এরপর হচ্ছে আপনাকে কিছু জিনিস আরো স্টার্ট করতে হবে। আপনি এখন বর্তমানে কি প্রফেশনে আছেন সেই প্রফেশনাল হিস্ট্রিগুলো দিতে হবে। দিলে হচ্ছে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর আপনি যখন কোথাও সিভি ড্রপ করবেন, আপনি তখন আপনার লিঙ্কডইন আইডি লিংকটা দিয়ে দিবেন, সেখানে ইজিলি আপনার টোটাল ডিটেইলস দেখে নিতে পারবে, ঠিক আছে। সো মোটামুটি বলা হয় হচ্ছে চাকরি প্রার্থী যারা শুরুতেই হচ্ছে একটা লিঙ্কডইন আইডি খুলতে হয়, যেন প্রাইভেট কোম্পানিগুলোর সাথে ইজিলি কন্টাক্ট করা যায়, কানেক্টেড হওয়া যায়, ঠিক আছে। তো লিঙ্কডইন বলার সাথে একটা নিয়ে কথা বলি। লিঙ্কডইন হচ্ছে আপনার প্রথম যাত্রা শুরু করে হচ্ছে 2003 সালে। অনেক জায়গায় 2002 এর কথা বলা আছে, বাট প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 2002 সালে। স্ট্যাবলিশড হয়েছিল 2002 সালে, বা যাত্রা শুরু করেছিল 2003 সালে। এর প্রতিষ্ঠাতাকে বলেন তো, সিইও বলি বা প্রতিষ্ঠাতা বলি, দেখি নামটা বলেন। পাঁচজন বলেছেন স্টাডি ম্যাটেরিয়ালস ইউটিউব ভালো লাগে, থ্যাংক ইউ। নাসরা আপনার কথাটা ঠিক আছে। হ্যাঁ প্রিয়া বলেছেন জব সাইট, হ্যাঁ লিঙ্কডইন হচ্ছে ওয়ান জব সাইট। সুমাইয়া ভাই বলছেন আমার লিঙ্কডইনটা খুঁজে পেয়েছিলেন। আচ্ছা ভালো, আমার লিঙ্কডইন আছে ভাইয়া, অনেক আগে আপডেট করেছিলাম কিছুদিন আগে, পড়ে আছে ভাই, খুব ইউজ করা হয় না। যাক আমি এই পর্যন্ত একটা নাম পেলাম যে লিঙ্কডইনের প্রতিষ্ঠাতাকে জুনায়েদ ভাই বলেছেন, থ্যাংক ইউ। এছাড়া বলতে পারেন না, কথাটা খেয়াল করেন না, রেইড হফম্যান তিনি হচ্ছেন লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এই নামটা জানতে হবে, রেইড হফম্যান। তো মোটামুটি আপনার 2016 সাল পর্যন্ত আপনার 26.2 বিলিয়নের উপর হচ্ছে মানুষজন আছে এখানে। প্রতি মাসে নতুন নতুন ইউজার অ্যাড হচ্ছে, এটা বড় একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এছাড়া আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেমন গুগল প্লাসের কথা শুনেছেন অনেকে, খুব একটা বেশি ইউজ হয় না। তো 2011 সালে এটা পরীক্ষামূলকভাবে প্রচার শুরু হয়, ঠিক আছে। আচ্ছা এবার কি আছে, পিন্টারেস্টের নাম শুনেছেন? পিন্টারেস্ট এই কার আইডিয়া আছে? এটা ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্ট। আচ্ছা কয়েকজন আছে বলেছেন, ঠিক আছে। এটা একটা ফটো শেয়ারিং ওয়েবসাইট, এটা 2010 সালের দিকে হচ্ছে এস্টাবলিশ করা হয়, পরবর্তীতে আরো কিছু আপডেট হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এছাড়া তেমন কিছু বলার নাই এখানে। এছাড়া আরো কিছু যোগাযোগ মাধ্যম আছে, এগুলো হচ্ছে দেশ ভিত্তিক, ঠিক আছে, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড না, সেগুলো আমাদের দরকার নাই, এইটুকুই এনাফ। তো সোশ্যাল নেটওয়ার্কিং ক্লিয়ার হয়েছে, এখানে আসলে কোন কিছু বলা ছিল না, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। পরের স্লাইডটা হচ্ছে একটা পোল কোশ্চেন, ভেরি ইজি পোল কোশ্চেন, মোস্ট প্রবাবলি দ্য ইজিয়েস্ট পোল কোশ্চেনস অফ টুডে। এটা 100% অ্যানসার আমি কারেক্ট চাই। পোল কোশ্চেনটা চালিয়ে দিন, আপনি অ্যানসার করতে থাকেন। আচ্ছা একটু জিজ্ঞেস করি, গুগল দিয়েছেন কে? ওকে সাকিব ভাইয়া আপনি যেটা বলেছেন ঠিক আছে, যোগাযোগের জন্য ফেসবুক অল্টারনেটিভ যোগাযোগ তৈরি হয়েছে, আলাপনও আছে বাংলাদেশে, হোয়াটসঅ্যাপের আলাদা হিসেবে অল্টারনেটিভ হিসেবে, থ্যাংক ইউ। আচ্ছা এটা একজন গুগল দিয়েছেন, আমি এটাকে বলবো আসলে আপনি খেয়াল করেন কি, হয়তো ভুলে কোনো কারণে প্রেস হয়ে গেছে। এটা কোনোভাবেই গুগল না, এটা 99% কারেক্ট এসেছে। আমি বারবার বলেছি লিঙ্কডইন হচ্ছে একমাত্র যেটা হচ্ছে প্রফেশনালদের জন্য আপনার ডেডিকেটেড সাইট। আচ্ছা তো এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, বাট যাওয়ার আগে আমার মনে হয় একটা ছোট একটা ব্রেক দিই, কি বলেন? 5 থেকে 7 মিনিট একটা ব্রেক দিই। 5 থেকে 7 মিনিট, 7 মিনিট একটা ব্রেক দিলাম। ব্রেকের পরে আমরা ফিরে আসবো। আমাদের পরবর্তী টপিক হচ্ছে www ই-কমার্স এবং হচ্ছে তথ্য প্রযুক্তি বড় বড় প্রতিষ্ঠান, খুব বেশি কিছু বাকি নেই, ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তো এটা 5 মিনিটের কথা হচ্ছে, থ্যাংক ইউ।
এগুলোর বাইরে আমাদের কি জানতে হবে? ইমেল অ্যাড্রেসে, যেমন সাপোজ একটা ইমেল অ্যাড্রেস চিন্তা করি, যেমন মনে করেন কারো নাম হচ্ছে ওকে, একটা বড় ব্রেক ছিল, ব্রেকের পরে আমরা আবার ফেরত আসলাম। সবাই থাকলে একটু বাইরে রেসপন্স করেন, শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আসেন, ধরে নিচ্ছি, শুরু করে দিচ্ছি আমি। পরেরটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি আমরা কি ইউজ করি। আমরা দুইটা প্রযুক্তি নিয়ে এখানে কথা বলা হবে, সিলেবাসে দুইটা আছে, সেটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে ফ্যাক্স। তো ইমেল কথা কি, ইলেকট্রনিক মেইল সংক্ষেপে ইমেল বলা হয়। এখান থেকে আমরা জানবো আবিষ্কারটা কে, কত সালে আবিষ্কার করা হয়েছে, কি কি আমাদের ইমেল সিস্টেম আছে, যেমন আমরা জিমেইল এর গুগল যেটা সেটা ইউজ করি বেশি, এবার ইয়াহু মেইল সিস্টেমটা আমরা ইউজ করি, আমরা মাইক্রোসফটের হটমেইল.com যেটা সেটা ইউজ করে থাকি। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের সেবাদানকারী প্রতিষ্ঠান। তো এগুলোর বাইরে আমাদের কি জানতে হবে? ইমেল অ্যাড্রেসে, যেমন সাপোজ একটা ইমেল অ্যাড্রেস চিন্তা করি, যেমন মনে করেন কারো নাম হচ্ছে আহমেদ ডট সাপোজ 01 দিল তার পছন্দ মতো @gmail.com, এরকম কেউ সাপোজ লিখে রাখুন, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে দুইটা অংশ থাকে, প্রতিটা ইমেইলে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার ইউজার নেম, আর হচ্ছে হোস্ট অথবা ডোমেইনের নেমটা, ঠিক আছে? ইউজার নেম হচ্ছে আপনার প্রথম অংশটা, আগের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে আপনার ইউজার নেম। আর পরে যেটা সেটা হচ্ছে ডোমেইন নেম। আর ইউজার নেম হচ্ছে ইউজার নিজে সেট করে দিতে পারে, এটার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার নিয়ম নাই, আপনি যা মন চাই দিতে পারেন। বাট কিছু পার্টি কন্ডিশন থাকে, যেমন কিছু স্পেসিফিক সিম্বল কখনো ইউজার নেম দিতে পারবে না, সেগুলো বাদ দিলে যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারবেন। আপনার নাম দিতে পারেন, জন্মসাল দিতে পারেন, ডট দিয়ে সামথিং দিতে পারেন, তারপর কি। আর পরে হচ্ছে আপনি কোন ডোমেইনে নেটওয়ার্ক ইউজ করতেছেন, যদি গুগলের হয় সেটা gmail.com হবে, যদি মাইক্রোসফটের হতো তাহলে hotmail.com হতো, যদি আপনি ইয়াহু নিতে তাহলে yahoo.com হতো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি পার্থক্য, এছাড়া কিছুই না। তো ইমেইলে পাঠানোর জন্য কয়েকটা জিনিস আছে, যেমন সিস্টেম হচ্ছে আপনার ইমেইলে সার্ভার লাগে আমাদের। আপনি ইমেইলে পাঠাবেন, ইমেইলের জন্য একটা সার্ভার প্রয়োজন হয় আমাদের। তো দুই রকম সার্ভার আসলে বেশি ইউজ করা হয়। দেখি কেউ সার্ভার দুইটার নাম বলতে পারেন কিনা? ইমেইল সার্ভারে দুই রকম সার্ভার আছে। কেটিএল ভাইয়া বলেছেন, থ্যাংক ইউ। আর কেউ বলতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, অনেকে একটু ধরতে কষ্ট হচ্ছে। সার্ভার কথাটা সাথে অনেক পরিচিত না, যে ইমেইলের সার্ভার কোনটা। আসলে আপনাদের যদি বলতাম যে পিওপি বা পপ অথবা হচ্ছে এসএমটিপি, এগুলা যদি জিজ্ঞেস করতাম আপনারা সুন্দর বলে দিতেন যে হ্যাঁ, একটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আর একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল বা পপ 3। এই দুটো যদি আপনারা বলতে পারতেন, বাট এই দুটোই হচ্ছে আপনার ইমেইলের সর্বাধিক ব্যবহৃত সার্ভার, ঠিক আছে? এটাকে ইমেইল সার্ভার বলা হয়। তো পপের পূর্ণ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, আপনারা জানেন, লিখে দিব না। পোস্ট অফিসে কি হয়, চিঠি দেওয়া হয়, তাই না? আগে আমরা ডাকে চিঠি ফেলতাম, তো পোস্ট অফিসে চিঠি ফেলা হতো। তো এই ক্ষেত্রে পোস্ট অফিসের সাথে মিল রেখে আমরা পপ 3 কাজটা ধরবো হচ্ছে যে মেইল গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য যে সার্ভার ইউজ হয় সেটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, ঠিক আছে? পোস্ট অফিস প্রোটোকল সার্ভারটা হচ্ছে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য এটা ইউজ করা হয়। আর সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি সেটা হচ্ছে আউটগোয়িং মেইলের জন্য যে সার্ভার প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে এসএমটিপি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো ইমেইলে কিছু ফিচার আছে, তো ফিচারের মধ্যে আপনার স্লাইড করে দিই। একটা ইমেল পাঠাতে গেলে আমার কি কি লাগে বলেন তো? একটা ইমেল পাঠাতে চাইলে আমার কি কি প্রয়োজন হয়? এখন তো হচ্ছে ক্লাস 8 9 10 যারা স্কুলে পড়ে, আগে আমরা কি করতাম? আগে চিঠি পত্র আদান প্রদান লিখতাম, এখন কিন্তু ইমেল আদান প্রদান আসলে হচ্ছে। পরীক্ষা হলে ইমেইলে একটা বডি লিখতে হবে, ইমেল পাঠাতে বলে, তাহলে কিন্তু সুন্দর করে। আচ্ছা, তো কি কি লাগতেছে? ফার্স্টেই হচ্ছে আমার লাগবে একজনের অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, ইমেল আইডি মাস্ট। দুই নাম্বার হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে টু দিয়ে উপরে শুরু থাকে। মানে আপনি যখন জিমেইল ওপেন করেন, জিমেইল ওপেন করলে এরকম একটা অপশন আসে, এখানে প্রথমে থাকে হচ্ছে টু, এরপরে টু এর পরে থাকে হচ্ছে সাবজেক্ট, এরপর থাকে হচ্ছে এখানে একটা বডিটা নিচে লিখতে পারেন, নিচে অনেকগুলো এখানে বাটন থাকে, এখানে কোনো অ্যাটাচ ফাইল আছে, ইনসার্ট ফ্রম ড্রাইভ অথবা অন্য কিছু, আর আরো কিছু থাকে, অনেক সময় ইমোজি বা ইমোটিকন বানানো যায়, ব্লা ব্লা ব্লা। তো টুতে হচ্ছে আপনি ক্লিক করে এখানে আইডি দিবেন। আইডি দেওয়ার পরে এখানে আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে বিসিসি। সিসি মানে হচ্ছে আপনার কার্বন কপি, অর্থাৎ আপনি যদি ওই কপিটা কাউকে দিতে চান, মনে করেন হচ্ছে আপনি একটা মেইল আইডি একজনকে পাঠাচ্ছেন, আর ওই কপিটা আপনি আরেকজনকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাকে আপনি সিসিতে রাখবেন, সেটা আপনি মেইলটা কপি করে দিতে পারবেন। আবার মনে করেন আপনি এমন একজনকে আপনি এই রিসিভে দিতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, যাকে আপনি হচ্ছে এখানে এক্সপ্লিসিট করতে যাচ্ছেন না বা এক্সপ্রেস করতে যাচ্ছেন না, লুকিয়ে রাখতে যাচ্ছেন, আপনি যাকে সিসি দিবেন, মেইন যে রিসিভার সে কিন্তু সিসি দেখতে পারবে যে কেউ দেওয়া হয়েছে। তো আপনি যাচ্ছেন কি না দেখি আরেকজনকে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনার ইউজ করা হয় হচ্ছে বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি। আর আপনি বিসিসি যদি কারো নাম দিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র বিসিসি যাকে দিয়েছেন সরি সেই হচ্ছে মেইল দেখতে পারবে, আর টু এবং সিসি যাকে দিয়েছেন তারা এই বিসিসি আইডি দেখতে পাবে না, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার কাছে মোটামুটি সেফ থাকলো। আচ্ছা, এরপর থাকে হচ্ছে আপনার বডিতে আপনি মোটামুটি যা মন চাই লিখতে পারেন, কোনো সেলিব্রেশন থাকতে পারে, কথা বলা থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে অ্যাটাচ ফাইল থাকে, কোনো পিডিএফ বা কোনো ছবি বা কোনো রক ফাইল বা কোনো পিপিটি ফাইল পাঠাতে চাইলে সেখানে ক্লিক করে একটা পপআপ উইন্ডো আসে, আপনি ব্রাউজ করে সেখান থেকে এখানে ইনসার্ট করে নিয়ে আসতে পারেন। এই হচ্ছে মোটামুটি মেইলের কার্যক্রম, ঠিক আছে? এটাকে অ্যাটাচমেন্ট বলা হয়, এই যে যেটাকে অ্যাটাচমেন্ট বলা হয়। এটা নিয়ে কোনো কনফিউশন আছে একটু দেখেন তাহলে। আচ্ছা, কনফিউশন নাই আশা করি। আমি তাহলে ইমেইলের কাজ মোটামুটি শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে ফ্যাক্সে। ফ্যাক্স হচ্ছে এমন একটা যন্ত্র, একটা মেশিন, যার মাধ্যমে হচ্ছে আপনি কোনো লেখা, মনে করেন আপনি চিঠি তৈরি করছেন, একটা কাগজে একটা চিঠি তৈরি করছেন, সাপোজ এখানে অনেক কিছু লেখা আছে, তো এই লেখা আপনি হচ্ছে পাঠাতে যাচ্ছেন, ইনস্ট্যান্টলি পাঠাবেন। ইনস্ট্যান্টলি বলতে হচ্ছে এক মুহূর্তের মধ্যে পাঠাতে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো শুরুতে প্রশ্ন করেছেন ফ্যাক্স এখন ইউজ হয় কিনা? হ্যাঁ, ফ্যাক্স এখনো সরকারি বিভিন্ন দপ্তরে ইউজ হয়, আমরা নিজেরা ইউজ করি আমাদের মন্ত্রণালয়ে, ফ্যাক্স মেশিন দরকার আসলে। আচ্ছা, তো এরপর হচ্ছে কি বলছিলাম, যে এরপর একটা লেখা চিঠি আছে আপনার কাছে মনে করেন, তো এটাকে হচ্ছে ইনস্ট্যান্টলি বা একদম সাথে সাথে হচ্ছে আপনি কোথাও পাঠাতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা ইউজ হয় বা যে ডিভাইসটা ইউজ হয় সেটা হচ্ছে ফ্যাসিমাইল বা ফ্যাসিমিল। এই ফ্যাসিমিলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার ফ্যাক্স। আচ্ছা, তো ছবি, ম্যাপ বা কোনো চিঠি এগুলো হচ্ছে এই ফ্যাক্স মেশিনের এক প্রান্তে আপনি দিবেন, এরপর হচ্ছে একটা নাম্বার ডায়াল করে দিবেন, ডায়াল করার পর যে নাম্বার ডায়াল করেছেন সে রিসিভিং এন্ডে ওই জিনিসটা রিসিভ করা মাত্রই তার ওখান থেকে সেটা স্ক্যান হয়ে বের হয়ে আসবে ওই জিনিসটা, ঠিক আছে? ফ্যাক্স ইমেইলের থেকে দ্রুত না, ফ্যাক্স ইমেইলের কাছাকাছি সময়, বা ইমেইল অনেক সেফ সিকিউর থাকে, ফ্যাক্স ততটা সিকিউর না। যাই হোক, তো টেলিফোন লাইন ইউজ করে আপনার ফ্যাক্স প্রেরণ করা হয় নরমালি, টেলিফোন লাইন ইউজ করে ফ্যাক্স ইউজ করা হয়। এখানে বাকি দেখেন, এটা হচ্ছে ফ্যাক্স মেশিন। সাপোজ আপনি এখানে কাগজটা ইনসার্ট করে দিবেন, তারপরে একটা নাম্বার আছে, নাম্বার ডায়াল করে দিবেন, ডায়াল করার পরে এই যে চিঠিটাকে আপনি ইনসার্ট করেছেন, চিঠির যে পুরো লেখাগুলো, এটাকে হচ্ছে একটা আপনার সিগন্যালে ট্রান্সফার করা হয়। এই সিগন্যালটা ইলেকট্রিক্যাল লাইন বা টেলিফোন লাইনের মাধ্যমে চলে যায়, চলে গিয়ে মনে করেন রিসিভিং এন্ডে গিয়ে যুক্ত হয়, সেই রিসিভিং এন্ড যখন রিসিভ করে ফোনের মাধ্যমে, একটা ফোনের রিসিভার থাকে, এই রিসিভার দিয়ে যখন রিসিভ করে তখন হচ্ছে সিগন্যালটাকে এই রিসিভিং ফ্যাক্স মেশিনটা আবার রিভার্স করে দেয়, অর্থাৎ আগে ছিল
অডিও সিগন্যাল বা অন্য কোনো সিগন্যাল ইলেকট্রিক সিগন্যাল সেটাকে আবার সে এরকম একটা কি বলবো এই লেখার ফর্মে নিয়ে আসে। তো ফ্যাক্স মেশিনের ভিতরে কাগজ আগে থেকে দেওয়া থাকে সেট করা, সেই কাগজে তখন হচ্ছে লেখাগুলো অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যায় এবং প্রিন্ট হয়ে বের হয়ে আসে। এই হচ্ছে মোটামুটি আপনার ফ্যাক্সের কার্যক্রম। তো ফ্যাক্স আবিষ্কার করেছিলেন হচ্ছে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন, নামটা লিখে দিচ্ছি, আলেকজান্ডার বেইন 1842 সালে ফ্যাক্স আবিষ্কার করেছিলেন। ফ্যাক্স অনেক পুরনো জিনিস, পরবর্তীতে এগুলো আরো কিছু উন্নতি সাধন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং জিনিসপত্র, ইমেল এবং ফ্যাক্স। ক্লিয়ার হয়েছে? আমি কি পড়তে যাব? আসলে প্রায় ম্যাক্সিমাম কোনো ডাটা ট্রান্সমিশন নাই, আপনি একসাথে 3-4টা জিবি পাঠাতে পারবেন না, একই সময় একটা জিবি পাঠাতে হবে। তো এই কারণে আসলে খুব একটা ডাটা লিমিটেশন নাই এখানে। আচ্ছা, পরে চলে যাচ্ছি। এবার আমরা আসি হচ্ছে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স। ই-কমার্সের সাথে এখন আমরা কম বেশি সবাই পরিচিত। এটা একটা নতুন একটা অনলাইন প্ল্যাটফর্ম যার সাহায্যে আপনি যে কোনো জিনিসপত্র কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, দুইটাই করতে পারতেছেন। তো 6 রকমের আপনার ই-কমার্স দেখা যায়। ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস, তারপর বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, বিজনেস টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এরকম 6 রকমের ই-কমার্স দেখা যায়। অলরেডি ইবের নাম বলে ফেলছেন একজন, ওই নিয়ে একটু পরে কথা বলতেছি। ই-কমার্সের মোটামুটি ব্যবহার হচ্ছে কোথায় কোথায় ব্যবহার হয়? অনলাইনে আপনি জিনিসপত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এবার আর কোথায় ব্যবহার হয়? ব্যাংকিং রিটেল সার্ভিসে আপনার ই-প্ল্যাটফর্ম ইউজ করা হয়। ব্যাংকিং রিটেল সার্ভিসে এখানে ইউজ করা হচ্ছে। এবার হচ্ছে আপনি মোবাইল যে বাণিজ্য, মোবাইল বিজনেস, সেটাও কিন্তু আপনি ই-কমার্সের মাধ্যমে করতে পারতেছেন। আর কি হচ্ছে ই-টিকিট বলেন, আপনি এখন অনলাইনের মাধ্যমে টিকিট কাটতেছেন, আপনি বাসের টিকিট, ট্রেনের টিকিট, রেলের টিকিট বা এয়ার টিকিট সবকিছু কেটে ফেলতেছেন। এবার আপনি মনে করেন চিন্তা করলেন যে আপনার সহধর্মী হোক বা মেয়ে বন্ধু হোক তাকে নিয়ে যাচ্ছেন যে আপনি একটু স্টার সিনেপ্লেক্সে একটা মুভি দেখে আসবেন। তো কোনো কষ্ট করতে হবে না, আপনি অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে ইজিলি এখন ই-টিকিট কেটে ফেলতে পারবেন এবং আপনি অনলাইনের মাধ্যমে এটা পরিশোধ করে দিতে পারবেন টাকাটা। সবকিছু আপনার হাতের মধ্যে চলে আসছে। ঠিক আছে? তো আমাদের বর্তমান সরকারের যে মিশনটা বা ভিশন 2021, এটা এখন বর্তমানে 2041 চলে গেছে। তো টোটাল হচ্ছে আমরা ডেভেলপ নেশনে রূপান্তরিত হবে, আমাদের সব জায়গায় ডিজিটালাইজ করা হবে, সবকিছু আমরা একটা ই-প্ল্যাটফর্মে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো ই-প্ল্যাটফর্মের সাথে ই-কমার্সের আরো কিছু ওয়ার্ড যুক্ত। একটা হচ্ছে এম-কমার্স বা মোবাইল কমার্স। আপনি মোবাইল পদ্ধতিতে বা মোবাইল পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএর মাধ্যমে যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে একটা এম-কমার্স। ওকে? এম-কমার্স হচ্ছে 1997 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রথম এই আইডিয়াটা ক্রিয়েট করা হয়। এখন আপনি একটু বলেন তো আমাদের একটা এম-কমার্সের উদাহরণ। শ্রাবণ ভাই খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ ভাই, অলরেডি বলে ফেলছেন। এটা অন্য একটু বলেন, একটু গাছ দিয়ে বসেন, লিখেন, একা আমি বকবক করতে লাভ নাই, আপনারা একটু বলেন। অনেকগুলো আছে, রকমারি কথা বলেছেন। রকমারি হচ্ছে একটা ই-কমার্সের মধ্যে পড়ে, এম-কমার্সের মধ্যে পড়ে না। রাজবাংলার রকেট আছে, বিকাশের কথা অনেকে বলেছেন। নগদের কথা কেউ বলতেছেন না। নগদ কি? নগদের উপর খুব রাগ। নগদের একটা আপনার মোবাইল কমার্স। ওকে? আচ্ছা, এরপরে আছে একটা জিনিস, সেটা হচ্ছে ফেসবুক কমার্স বা এফ কমার্স। ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেকে আপনার বেচাকেনা করতেছে। আপনি ফেসবুক লাইভে চলে আসতেছেন, এরপর হচ্ছে মার্কেটিং করতেছেন, ফেসবুকে অ্যাড দেওয়া যায়। আপনি টাকার মাধ্যমে বা একটা ইউএসডি পে করার মাধ্যমে আপনি ফেসবুকে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাড দেওয়া যায়, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মোটামুটি এফ কমার্সের অন্তর্ভুক্ত। এখানে আপনি পণ্য সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া দিতে হবে, এখানে মূল্য সম্পর্কে আইডিয়া থাকবে বা মূল্য দেওয়া থাকবে, এটাকে প্রমোট করার জন্য আপনি অবশ্যই পে করবেন এবং স্থানটা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে মোটামুটি আপনার এফ কমার্সের জিনিসপত্র। ওকে? আচ্ছা, এখন আমরা কয়েকটা বিখ্যাত ই-কমার্স সাইট একটু দেখবো। কয়েকটা ই-কমার্স সাইটের নাম একটু বলেন তো ভাই আপনারা। একটা সাইট অ্যাড করে নিই, ততক্ষণ আপনারা ই-কমার্স সাইটের নাম বলতে পারেন। ই-কমার্স। ওকে, অনেকে বলেছেন, আমি একটা করে বলি। মোটামুটি কয়েকটা বিখ্যাত ই-কমার্সের মধ্যে আছে প্রথমে Amazon.com, 2 নম্বরে আছে হচ্ছে eBay.com, এরপর আছে বিক্রয়.com, যেটা আমাদের মোটামুটি বাংলাদেশে এখন ভালো প্রচলিত। OLX.com আছে একটা, আপনারা মিলান। আলিবাবার কথা কয়েকজন বলে ফেলেছেন, Alibaba.com। আরেকটা আছে বেস্ট বাই, bestbuy.com। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে এখানেই.com। আরেকটা আছে যেটা হচ্ছে রকমারি.com। রকমারি.comটা শুধুমাত্র হচ্ছে আপনার বই পুস্তক বা অন্যান্য জিনিসপত্রের জন্য সীমাবদ্ধ। আচ্ছা, দারাজের কথা বলেছেন অনেকে। দারাজ হচ্ছে দারাজ একটা ই-প্ল্যাটফর্ম, বাট এটা নিয়ে অনেক ভুল বা বিভ্রান্তি ক্রিয়েট হয়, কারণ দারাজ হচ্ছে ঠিকঠাক দিতে পারে না। এরপর আসছি সবার শেষে ইমেইলের নামটা লিখে দেই, তাহলে ইমেইল মাইন্ড করতে পারে। এত কিছু লিখতেছি, ইমেইল কি দোষ করলো? দোষ অনেকেই করছে, বাট এখন কোনো দোষ নেই, আমাদের জানতে হবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশি কমার্স নিয়ে কথা বলি। বাংলাদেশে ফার্স্ট ই-কমার্স এসেছিল বিডিতে, সেটা হচ্ছে আপনার বিক্রয়.com। বিক্রয়.com হচ্ছে খুব ভালো করে প্রথমে হচ্ছে যেটা পপুলার হয়েছিল, এরপরে হচ্ছে এখানেই.com এসেছে, সহজ.com এসেছে, পিকাবু.com এসেছে, রকমারি.com এসেছে, তাই না? এগুলো সবগুলো কিন্তু বাংলাদেশের জন্য। এর নাম লিখে দিই, পিকাবু। এরপর আর কি এসেছে? সহজ.com। বাস ট্রেন লঞ্চে টিকিট কাটার জন্য আপনাদের সহজে একটা টিকিট কাটি। এছাড়া ফুড বিজনেসের জন্য কয়েকটা প্ল্যাটফর্ম আছে। আপনার ফুড প্যান্ডার নাম তো বলেন নাই, ফুড প্যান্ডা কিন্তু একটা ই-কমার্সের মধ্যে পড়তেছে। আরেকটা আছে হাংরি নাকি, বর্তমানে এটা একটু জনপ্রিয় হয়েছে, সাকিব আল হাসানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর উবারের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা উবারের মাধ্যমে একসাথে শপ, কার, মোটর এগুলো ইউজ করতে পারতেছি এবং উবার ইটসের মাধ্যমে আমরা খাওয়া দাওয়া আমরা ট্রান্সফার করতে পারতেছি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি, এছাড়া খুব কিছু দরকার নাই। অনেক কিছু বলে ফেলছি, এত সময় দেখা সম্ভব না, আসবেও না। যাই হোক, আমরা এখানেই থেমে যাই ই-কমার্স সম্পর্কে। আমরা যেটা হচ্ছে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, পাঠার কথা বলছেন কয়েকজন, হ্যাঁ পাঠাও আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে আপনাদের আইডিয়াটা কি বলেন তো? যেমন বলেছেন টিম লি, অর্থাৎ টিম বার্নার্স লি এটাকে প্রথম আবিষ্কার বা প্রতিষ্ঠা করেছিলেন। ওয়ান কাইন্ড অফ ওয়েব পোর্টাল। ওকে, গুড। ঠিক আছে, একটু বলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোনো ইন্টারনেট প্রোটোকল না, এটা হচ্ছে একটা হোস্টিং সার্ভিস। ঠিক আছে? অনেকে এটাকে প্রোটোকল বলেন, কিন্তু আসলে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি প্রোটোকল বলা যাবে না। এটার মধ্যে অনেকগুলো প্রোটোকল আছে, কিন্তু এই নিজে কোনো প্রোটোকল না। এটা হচ্ছে একটা হোস্টিং সার্ভিস বা সোজা কথা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের মধ্যে আছে, এর মধ্যে প্রোটোকল আছে, সবকিছু মিলে আর কি একটা ক্লাউড বেসড। সোজা কথা হচ্ছে একটা ওয়েবের মতো, জালের মতো, চারপাশে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এই জালটা। ঠিক আছে? এর মধ্যে আপনি যতগুলো ক্লাউড আছে, আপনি এর মধ্যে যতগুলো আপনার ওয়েব ব্রাউজার আছে, যতগুলো প্রোটোকল আছে, সবকিছু মিলেই হচ্ছে আপনার এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা হচ্ছে একটা ইন্টারনেট হোস্টিং সার্ভিস। আমি একটু বলে দিই প্রথমে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট হোস্টিং সার্ভিস এবং এর আইডিয়া শুরু হয়েছে 1989 সালে। তবে যে 1989 সালে হচ্ছে আপনার ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চে প্রথম হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা আইডিয়া দেওয়া হয়। পরবর্তীতে 1993 সালে হচ্ছে আপনার এই গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার তৈরি করা হয়। কিন্তু তার আগে 1992 সালে টিম বার্নার্স-লি উনি প্রথম হচ্ছে এই সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এই জিনিসটা তৈরি করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, তো এর পরবর্তীতে এটাকে হচ্ছে আরো বড় একটা প্ল্যাটফর্মে রূপান্তর করার জন্য বেশ কিছু প্রযুক্তি ইউজ করা হয়েছিল। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW তে মোটামুটি 3টা টেকনোলজি আমরা ইউজ করে থাকি। 3টা টেকনোলজি কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ফুল মিনিংগুলো কিন্তু আপনাদের জানতে হবে, আশা করি আপনারা জানেন এগুলো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। আচ্ছা, HTML এর মাধ্যমে হচ্ছে ওয়েব পেজ লেখা হয় বা ওয়েব পেজ ডিজাইন করা হয়। এর মাধ্যমে হচ্ছে আপনার ওয়েব পেজ লেখা হয় বা কোনো একটা ওয়েব পেজ ডিজাইনের জন্য আপনাকে অবশ্যই HTML ইউজ করতে হবে। এরপরে আসে হচ্ছে HTTP। দেখবেন যতগুলো আপনার ওয়েবসাইট আছে বা যতগুলো আপনার লিংক আছে ওয়েব ব্রাউজার বা অন্যান্য ওয়েবসাইটে, সবগুলো শুরুতে হচ্ছে HTTP দেওয়া থাকে, অনেকগুলো সাথে S দেওয়া থাকে, HTTPS। ঠিক আছে? এর কথা একটু পরে আসছি, HTTP কথা বলি। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে আপনার
ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করে, অর্থাৎ ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে একটা প্লাস মানে অ্যাডিং করে দেয়, সম্পর্ক তৈরি করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এস এর কথা অলরেডি সামন বলে দিয়েছে, থ্যাংক ইউ। অনেকগুলো স্যার এখানে হচ্ছে এস দেওয়া থাকে, এস মানে হচ্ছে সিকিউর, অর্থাৎ ওই ওয়েবসাইটটা বা ওই লিংকটা হচ্ছে আপনার সিকিউর, এখানে কোনো স্প্যামিং বা ফিশিং বা অন্য কোনো কিছু হবে না, আপনার ধরা খাওয়ার কোনো চান্স নাই। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। আপনি বিভিন্ন রকম ব্রাউজার আছে, ব্রাউজার আপনারা নিজেরাই জানেন, গুগল ক্রোম, ফায়ারফক্স, অনেক কিছু আছে। তো আমরা চলে যাবো হচ্ছে এরপরের জিনিসটা, সেটা হচ্ছে ইউআরএল কি, আর হচ্ছে আমাদের HTML কথা বলে ফেলছি, তাও এখানে আপনাদের জন্য দিয়ে রাখছি। ইউআরএল নিয়ে কথা বলবো। ইউআরএল হচ্ছে আপনার ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে আপনি একটা ওয়েবসাইটে যদি যেতে চান, একটা ওয়েবসাইট হোক বা কোনো অ্যাড্রেস হোক বা অনলাইনে কোনো কিছু একটা অ্যাড্রেস দিতে চান, সেই পূর্ণাঙ্গ অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে ইউআরএল, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি শুধুমাত্র ইউনিফর্মলি ওই অ্যাড্রেসটা বা ওই ওয়েবসাইটটাকে বা ওই সাইটটাকে খুঁজে পাবেন, ঠিক আছে? যেমন এখানে রকমারি.com বা google.com দিয়ে দেখানো হয়েছে, এরকম একটা এখানে 3টা অংশ থাকে, আমি শর্টকাটে বলে ফেলি, এখানে খুব বেশি বলার নাই। একটা হচ্ছে প্রোটোকলের নাম, এই যে HTTP ইউজ করা হয়েছে ওখানে থাকে, এরপর হোস্টের নাম থাকে, অর্থাৎ গুগলে যেটা আপনাকে www.google.com লিখতে হয়, এটা হচ্ছে হোস্টের নাম। এরপর হচ্ছে হোস্টের আন্ডারে আপনার অনেকগুলো অপশন থাকে। আপনি মনে করেন হচ্ছে পিএসসি ওয়েবসাইটে গেছেন, সাপোজ আপনি কি করেন, https://bpsc.gov.bd, এটা ডোমেইন চেঞ্জ হয়ে যায়, যেহেতু বি ডোমেইন, এজন্য বি দিতে হয়। এরপরে আপনি যাওয়ার পরে এই সাইটে গেলে আপনি পিএসসি মেইন পেজটা পাবেন। এরপরে আপনি যদি ওখানে যে বিসিএস রেজাল্টে ক্লিক করেন, দেখবেন কি যে ওয়েব পেজটা এসেছে, সেখানে আলাদা করে স্ল্যাশ দেওয়া আছে, এখানে বিসিএস লেখা আছে। তার মানে আপনি এই হোস্ট নেমের মধ্যে আপনি একটা ফাইলে গিয়েছেন, যে ফাইলটা হচ্ছে বিসিএস। সিমিলার ওয়েতে google.com কি আপনি সব পাবেন, এরপর যদি ম্যাপস থেকে সার্চ দেন, আপনি মনে করেন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, এই উপরে থাকে না লিংকের নামটা, যে https://google.com/maps, যখন আপনি ম্যাপসে যাবেন দেখবেন উপরে এখানে স্ল্যাশ দিয়ে ম্যাপস লেখা চলে এসেছে, অর্থাৎ আপনি গুগলের মধ্যে ঢুকে তার একটা ফাইলে ঢুকেছেন, সেটার নাম হচ্ছে ম্যাপস। ওকে, এই অংশটি ক্লিয়ার হয়েছে? বোঝার অংশ কিন্তু এখানটাই। সবার কাছে রেসপন্স পেয়েছে, প্লিজ এই ক্লিয়ার হয়েছে কিনা? জিমে বলে হবে না, কাছাকাছি ওঠেন, আজকে মজা মজার কথা বলছি, সবার সহজ জিনিস বেশিরভাগই। আচ্ছা, ম্যাক্সিমাম বলছেন ক্লিয়ার হয়েছে। ভাইয়া অনেকবার বলেছি, 2-3 বার রিপিট করে ফেলেছি, প্লিজ রিক্যাপ দেখে নেবেন, ঠিক আছে? আমি যেভাবে বললাম এভাবে যাবেন, কোন ওয়েবসাইটে গিয়ে তার একটা ফাইলে ঢুকলে উপরে এই ফাইলের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসে খেয়াল করে দেখলে এরকম অপশন চলে আসে, ঠিক আছে? একটু গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, এইটাই হচ্ছে মোটামুটি আপনার ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এছাড়া তেমন কিছু এখানে বলার নাই। এরপর আমরা চলে যাবো হচ্ছে ওয়েব ব্রাউজার। বিভিন্ন রকম ব্রাউজার আছে, যেমন মোজিলা ফায়ারফক্স, অপেরা, তারপর হচ্ছে আপনার নেটস্কেপ নেভিগেটর, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সবথেকে স্লো ওয়েবসাইট, সরি স্লো ব্রাউজার। এবার ইউসি ব্রাউজার আছে, তাই না? এরকম অনেকগুলো আছে আর কি। তো আমাদের বাংলাদেশের সার্চ ইঞ্জিন কোনগুলো? বাংলাদেশের সার্চ ইঞ্জিন একটা হচ্ছে পিপিলিকা, বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। আর গুগলের সার্চ ইঞ্জিন বা ওয়ার্ল্ড ওয়াইড সমৃদ্ধ সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু, গুগল, তারপর হচ্ছে এক্সাইট, এমএসএন, বিং, তাই না? এগুলো হচ্ছে মোটামুটি আপনার ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ইঞ্জিন। আর দেশীয় সার্চ ইঞ্জিনের মধ্যে পিপিলিকা এসেছে 2013 সালে, এরপর চরকি নামে একটা সার্চ ইঞ্জিন এসেছে 2015 দিকে। তো এগুলো মোটামুটি আমাদের জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন। এগুলো জানলেই হচ্ছে। এরপর আসে একটা প্রোটোকল। আমরা ইন্টারনেট কানেকশনের জন্য যে প্রোটোকল ইউজ করি, প্রোটোকল মানে হচ্ছে নিয়ম কানুন। আপনি ইন্টারনেট কানেকশন দিতে গেলে বা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে গেলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে করতে হবে, ঠিক আছে? এই নিয়ম কানুনটাকে বলা হয় হচ্ছে প্রোটোকল। সো টিসিপি আইপি প্রোটোকলে 5টা লেয়ার থাকে। আমরা এই পেজ থেকে শুধুমাত্র টিসিপি আইপি ফুল মিনিং করব, নিয়ম কানুনের সংজ্ঞা পড়ব, আর কয়টা স্তর আছে স্তরগুলোর নাম দেখব। এছাড়া আমাদের কিছু দেখা লাগবে না, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবো। এখানে আসলে বোঝাবো তেমন কিছু নাই, বোঝানো সম্ভব না এই জিনিসগুলো। কারণ একটা প্রোটোকলের যে নিয়ম কানুনগুলো, এই নিয়ম কানুনগুলো তো তারা বসে বসে ঠিক করছে, এবং যতগুলো কানেকশন এস্টাবলিশ করা হয় এই নিয়ম কানুনগুলো মেনে এস্টাবলিশ করতে হয়, ঠিক আছে? এটা আসলে ফিজিক্যালি বা ভিজিবল করে আপনাকে দেখানো সম্ভব না। সো কয়টা লেয়ার আছে? 5টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? এই 5টা লেয়ার আমাদের মনে রাখলে চলবে। এরপর আমরা আসি জনপ্রিয় একটা মডেলে বা জনপ্রিয় একটা প্রোটোকল, যেটা হচ্ছে ওএসআই মডেল বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এই ওএসআই মডেলের কথা অনেকেই জানেন। এখানে 7টা লেয়ার আছে, উপরে 3টাকে বলা হয় হচ্ছে আপনার আপার লেয়ার, আর নিচের 4টাকে বলা হয় হচ্ছে লোয়ার লেয়ার। এইটাও একটু বুঝতে করতে হবে, কারণ এই জিনিসটা আবার বিসিএস রিটেনে আসে, বুঝছেন? সো রিটেনে যেহেতু আসে, তার মানে আমাদের পিডিতে ভালো করে পড়ে যাই, তাহলে আমাদের কিছু লাগবে না। সো ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। ফিজিক্যাল লেয়ারে কি থাকে? ফিজিক্যাল কানেকশনগুলো, যেমন আপনি যে পোর্টগুলো কানেক্ট করবেন, ওয়্যারলেস হতে পারে, ফাইবার পোর্ট হতে পারে, বা কোয়াক্সিয়াল কেবল হতে পারে, তাই না? এরপর ডাটা লিংক, আপনি কি টাইপের ডাটা লিংক ইউজ করছেন? ইথারনেট বা এফডিডিআই এগুলো ইউজ করছেন। নেটওয়ার্কের মধ্যে আপনি আইপি বা ইন্টারনেট প্রোটোকল ইউজ করছেন। আপনি ফাইল ট্রান্সপোর্টের জন্য কি লেয়ার ইউজ করছেন বা কোন প্রোটোকল ইউজ করছেন? একটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা ইউজ করছেন। সেশন লেয়ার, আপনি প্রতিটা নেটওয়ার্কের সেশনে বিভিন্ন লেয়ার ইউজ করা হয়, বা এগুলো কঠিন, এত ব্যাখ্যা দরকার নাই, জাস্ট নামটা মনে রাখলে হবে। ওকে, এইটুকুই এনাফ। সো তার মানে আমি যদি সামারি করি, সামারি দ্বারা হচ্ছে টিসিপি প্রোটোকলে আমার লেয়ার হচ্ছে 5টা, আর ওএসআই মডেলে আমার লেয়ার হচ্ছে 7টা। এই দুটো আমার জানতেই হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে অ্যাডভান্স হই। পরের স্লাইডে অ্যাডভান্স হলে আমাদের জন্য একটা পোল কোশ্চেন চলে এসেছে। পোল কোশ্চেনটা জলদি অ্যানসার করব। FTP is the example of which layer in OSI model? আমি সময় দিচ্ছি, অ্যানসার করেন। ওকে, আমি একটু 1 মিনিট ব্রেক নিব, জাস্ট মিনিট। ওকে, আমি পোলটা ক্লোজ করে দিচ্ছি। অনেক অ্যানসার দিয়েছেন। ফাইল ট্রান্সফার প্রোটোকলটা গুগল যদি আপনি করেন, আপনি দেখবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে আছে। ঠিক আছে, আমরা আগে স্লাইডে যাই। দেখেন তো এফটিপি এখানে দেওয়া আছে কিনা? এফটিপি এখানে দেওয়া আছে, প্রেজেন্টেশন লেয়ারে দেওয়া আছে। সো আমি যেটা আপনি গুগল করেন দেখবেন সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে দেওয়া আছে। সো এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার নিজেরও। আপনার কনফিউশনটা একটু ক্লিয়ার করে নিতে হবে। গুগল করলে ম্যাক্সিমাম জায়গায় আমাকে অ্যাপ্লিকেশন লেয়ার দেখাচ্ছে, কিন্তু এটা আমার জানার মতে এটা হওয়া উচিত প্রেজেন্টেশন লেয়ারে, ঠিক আছে? হ্যাঁ, মৃণাল ভাই যেটা বলেছেন যে অনেক বইতে অ্যাপ্লিকেশন, অনেক বইতে প্রেজেন্টেশন। সো একটু কনফিউশন আছে, এজন্য আমি এটা সেট করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এখন সাইবার ক্রাইম নিয়ে কথা বলবো। সাইবার ক্রাইমের সাথে আমরা সবাই পরিচিত। সাইবার ক্রাইম জিনিসটা কি? সাইবার ক্রাইম হচ্ছে আপনি
অনলাইন প্রযুক্তি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে যদি কারো ক্ষতি করেন বা ক্ষতি করার চেষ্টা করেন সেটা হচ্ছে মোটামুটি সাইবার ক্রাইম, যেটা হচ্ছে আমার প্রোটোকলকে ভঙ্গ করাটাই সাইবার ক্রাইম। তো কয়েক ধরনের সাইবার ক্রাইম আছে, আমি কয়েকটা নাম লিখে রেখেছি। হ্যাকিং সম্পর্কে মোটামুটি সবাই আইডিয়া আছে। এটা হচ্ছে বিনা অনুমতিতে উইদাউট অ্যানিমালস পারমিশন আপনি যদি কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে যান, কম্পিউটার ইউজ করেন বা পাসওয়ার্ড হ্যাক করে কোনো কিছু চেঞ্জ করে দেন বা আপনি ওর মধ্যে ভাইরাস ইনসার্ট করে দেন, তো এই কাজগুলোকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং এ আবার দুই রকম কাজ আছে, একটা হচ্ছে বৈধ, একটা হচ্ছে অবৈধ। হ্যাঁ, তো কিছু কিছু ইনস্টিটিউশন দেখবেন যাদের সিস্টেম সিকিউরিটি চেক করার জন্য কিছু হ্যাকার নিয়োগ করে দেয়, যদি হ্যাকাররা ওই সিস্টেমটাকে হ্যাক করতে পারে কিনা। যদি হ্যাক করতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে অন্য হ্যাকাররা সরি তাহলে বুঝতে পারে যে অন্য হ্যাকাররা হ্যাক করতে পারবে। সো তখন তারা তাদের সিকিউরিটি আপডেট করে নেয়, ঠিক আছে। আর অবৈধ হ্যাকিংটা হচ্ছে কিছু প্রফেশনাল হ্যাকার থাকে যাদের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সার্ভারে ঢুকে হ্যাক করে জিনিসপত্র তছনছ করে দেওয়া বা ছিনতাই করা বা টাকা পয়সা সরিয়ে নেওয়া। তো হ্যাকিং এর মধ্যে কিছু ধরন আছে, যেমন ওয়েবসাইট হ্যাক করা যেতে পারে, তারপর হচ্ছে ইমেল হ্যাক করে অনেকে ইমেল আইডি পাসওয়ার্ড খুঁজে পায় না। এবার ফেসবুক হ্যাকিং তো আছেই, ফেসবুকে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার সময় ওই ফেসবুক ডিসেবল করে দেয়। তারপর পাসওয়ার্ড হ্যাকিং করে ফেলে কম্পিউটার, এরকম কিছু হ্যাকিং আছে। এবার অনলাইন ব্যাংকিং হ্যাকিং আছে, 2016 আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা হয়েছিল চুরিটা, সেটা অনলাইন হ্যাকিং এর মধ্যেই পড়ে। এই হচ্ছে মোটামুটি হ্যাকিং এর কথাবার্তা। হ্যাকিং এর আবার কিছু প্রকারভেদ আছে, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। আমি লিখে দেই, এই নামগুলো আপনারা মনে হয় জানেন। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, আর 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট। হোয়াইট হ্যাট কি করে? এরা সাধারণত হচ্ছে ক্ষতিকর কোনো হ্যাকার না, এরা হচ্ছে ভালো হ্যাকার। এরা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এটাকে চেক করার জন্য এই হ্যাকারদেরকে নিয়োগ করা হয়। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে আপনার এটাকে ক্র্যাকার বলা হয়, এরা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্কিং হ্যাকিং এর উপর একটা মোটামুটি দক্ষতা অর্জন করে এবং এরা বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ ডেটা ইনফরমেশন, ইভেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেইল বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন এগুলোকে হ্যাকিং করে ফেলে। সো ব্ল্যাক হ্যাট হচ্ছে খুবই খারাপ বা ক্ষতিকর হ্যাকার। আর গ্রে হ্যাট হচ্ছে আপনার এই হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের মাঝামাঝি, এরা হচ্ছে আপনার অর্থের বিনিময়ে কাজ করে। মনে করেন আপনি একজন হ্যাকার, আপনি একটা অর্থের বিনিময়ে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কন্ট্যাক্ট করলেন বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন, করার পর তাদের কোথায় দুর্বলতা সেটা তাদের ধরিয়ে দিলেন। এরপর আপনি কি করলো, অন্য একজন এসে বললো যে তাকে টাকা দেওয়া হয়েছে বেশি, আপনাকে বেশি দেওয়া হবে, আপনি হচ্ছে সেই দুর্বলতাগুলোকে তাকে বলে দিতে হবে। আপনি বলে সেটা বলে দিলেন বা হ্যাকিং তার জন্য করে দিলেন। তার মানে হচ্ছে এরা মাঝামাঝি থাকে, কোনো কোনো সময় ভালো কাজ করে, কোনো কোনো সময় খারাপ কাজ করে। সো এদেরকে কোনো মানে আসলে ডেফিনিশন ফেলা যায় না। এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্য। আচ্ছা, হ্যাকিং আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার ফিশিং আছে। ফিশিং যেহেতু মানে ফিশিং বলতে মাছ ধরার কথা বলা হয়, তো ওইরকম আর কি কিছুটা, যে কিছু আপনার কি বলবো টোপ দেওয়া হয় ইমেইলে বা মেসেজের মাধ্যমে, একটা স্প্যাম বা কোনো কিছু দিয়ে দেওয়া হয় যে আপনি $100 বিলিয়ন জিতেছেন, আপনি অমুক কিছু করেছেন, আপনি লিংকে গেলে এটা ক্লেম করতে পারবেন। আপনি ক্লিক করলে সাথে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো অ্যাক্সেস হয়ে যায়, আপনি আপনার ইমেইল বা ডেটার ইনফরমেশনটা হারিয়ে ফেলেন। এটাকে ফিশিং বলা হয়। আর ফিশিংটা হচ্ছে আপনার ফিশিং এর আরেকটা রূপ, যেটা ভয়েস বা অডিও ইউজ করে করা হয়। যেমন টেলিফোন বা অডিও ব্যবহারের মাধ্যমে ভয়েস ফিশিং করা হয়। ভয়েস কলিং এর মাধ্যমে মনে করেন কেউ আপনাকে ফোন দিয়ে বললো যে আপনি লটারি জিতেছেন, তো আপনি আমাদের জন্য এটা করে দেন, এই ইনফরমেশনটা বলেন। সোজা কথা হচ্ছে বিকাশে যে এরকম ফোন আসতো না, বিকাশ থেকে নাহিদ বলছি, সো এই টাইপের জিনিস। নাহিদ এসে আপনাকে সেটা আপনার ওটিপি গুলো নিয়ে নিল, আপনার পিন নাম্বার নিয়ে নেবেন, তারপর আপনার হ্যাক করে ফেলবে। এটাকে ভয়েস ফিশিং বলা হয়। স্প্যামিং সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। স্প্যামিং হচ্ছে আপনার একটা স্প্যাম লিংক আপনাকে পাঠিয়ে দেওয়া হয়, বা ফেসবুক হতে পারে, ওয়েবসাইট হতে পারে। আপনি যদি কোনো আনঅথরাইজড ওয়েবসাইটে ঢুকেন বা আনঅথরাইজড সাইটে ঢুকেন, গিয়ে দেখেন যে আপনার কোনো একটা লিংক আছে, ওই লিংকে গেলে আপনার কাজ করা যাবে। আপনি ভুলে লিংকে ক্লিক করে ফেলেন, তাহলে হয়েছে কাজ, আপনার যাবতীয় ইনফরমেশনগুলো শেয়ার হয়ে যায় বা হ্যাকাররা হচ্ছে আপনার ইনফরমেশনটা পেয়ে যাবে আর কি। এটাকে হচ্ছে স্প্যামিং বলা হয়। এবার স্পুফিং আছে। স্পুফিং মানে হচ্ছে ধোঁকা দেওয়া বা কৌশল অবলম্বন করা, ধোঁকা বা কৌশল অবলম্বন করা। এটা হচ্ছে আপনাকে প্রতারিত করার মাধ্যমে আপনার ইনফরমেশনটা নিয়ে নিবে। আর স্নিকিং হচ্ছে, স্নিকিং কথার মানে কি? স্নিকিং কথার মানে হচ্ছে কারো উপর খোঁজ রাখা, নজরদারি রাখা, তাই না? সো পিছনে পিছনে আপনি কারো উপর খোঁজ রাখেন বা তার আপনার কারো একটা কোম্পানি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনি একটা স্নিকিং ফাইল বা স্নিকিং স্প্যামিং ফাইল ঢুকিয়ে দিবেন, যে ওই ফাইলটা হচ্ছে ওই অ্যাডমিনিস্ট্রেটর ওয়েবসাইটে সবকিছু ওভার মানে সুপারভাইজ করবে। করার পর ইনফরমেশন আপনাকে দিয়ে দিলে আপনি সেটার সাথে দ্রুত হ্যাকিং করতে পারেন, ঠিক আছে? সো আরো অনেক টাইপ আছে ভাইয়া, এগুলো বললে শেষ হবে না। তো এর প্রতিরোধ ব্যবস্থা আছে আমাদের দেশে। সাইবার অপরাধের জন্য আপনার অনেক আইন করা হয়েছে। 2018 তে আপনার ডিজিটাল আইন করা হয়েছে। আপনার ফেসবুক কিভাবে ইউজ করবেন, ফেসবুক বুলিং বলে একটা ব্যাপার আছে। ফেসবুকে কারো মানহানি করা যায় এরকম কোনো কিছু করা যাবে না। এরকম অনেক কিছু নিয়ম আছে, এগুলো আপনারা কম সবাই জানেন, কারণ সবাই এখন ইন্টারনেটে বসবাস করতেছি। সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি চলে যাবো হচ্ছে পরের স্লাইডে, সেটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স সম্পর্কে হয়তো কম বেশি এখন সবাই আইডিয়া আছে, কারণ আমরা যে তথ্য প্রযুক্তির যুগে ধীরে ধীরে ধাবমান হচ্ছে উপরের দিকে। সো রোবোটিক্সের আইডিয়াটা আমাদের কম বেশি হয়েছে। রোবোটিক্স হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং টার্ম, সেটা হচ্ছে আপনার কি বলবো, এটা অটোমেশন করা। রোবট কথার অর্থ মানে রোবট থেকে হচ্ছে রোবট শব্দের উৎপত্তি হয়েছে। রোবট হচ্ছে একটা স্পেশাল টেকনোলজি, যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি কোনো একটা প্রোগ্রাম ক্রিয়েট করে তার মাধ্যমে আপনি বেনিফিট হবেন বা তার মাধ্যমে আপনি সুবিধাগুলো ভোগ করে নেবেন, কাজ করে নেবেন। এটাই হচ্ছে রোবোটিক্সের মেইন ধারণা। তো রোবটের বৈশিষ্ট্য হচ্ছে একটা স্পেশাল স্ট্রাকচারের উপর রোবটটাকে সেট করা হয়, যে হচ্ছে যার মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম ইনসার্ট করা হয়, ঠিক আছে? অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয়। সে হচ্ছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সার্কিটটা এক্সিকিউট করার মাধ্যমে আপনার সেই পুরো ডিরেকশনটা এক্সিকিউট করে আপনাকে একটা আউটপুট দিবে। সো অনেকেই যারা এখন রোবোটিক্সের প্রতিযোগিতা করেন, অনেক কিছু করে থাকেন। হ্যাঁ ভাই, আজকে আসছি লাস্ট ক্লাস, থ্যাংক ইউ। তো রোবটের কি কি অংশ থাকে সেগুলো দেখি আমরা। রোবটের সর্বপ্রথম একটা পাওয়ার সিস্টেম থাকবে। একটা অটোমেটেড পাওয়ার সিস্টেম না থাকলে রোবট কাজ করতে পারে না। এবার হচ্ছে এখানে মুভেবল বডি পার্ট থাকবে। যদি একটা মানুষের হাতে রোবট তৈরি করতে চান, তার হাত, কান, চোখ, নাক, মাথা এগুলো থাকতে হবে এবং তার হাত পাগুলো হচ্ছে মুভ করার মধ্যে এবিলিটি রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে, লাইন কোডিং ইউজ করা হয়, থ্যাংক ইউ। রোবটের জন্য লাইন কোডিং ইউজ করা হয়, এটা আসলে এখন না বলি, এটা ইঞ্জিনিয়ারিং টার্ম হয়ে যায়। এবার হচ্ছে সার্কিট থাকবে, ইলেকট্রিক্যাল সার্কিট থাকবে রোবট চালানোর জন্য। এবার হচ্ছে একটা ব্রেন দিতে হবে। রোবটের একটা স্পেশাল ব্রেন থাকবে, যে হচ্ছে যতগুলো ভয়েস বা যতগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর বা আপনার কি বলবো দিক নির্দেশনা পাবে সেগুলোকে ক্যাচ করবে, ক্যাচ করে সে সার্কিটে প্রেরণ করবে, সার্কিটের মাধ্যমে এক্সিকিউট করবে। এবার হচ্ছে রোবটে অ্যাকচুয়েটর লাগে। অ্যাকচুয়ালি হচ্ছে নাড়াচাড়া করার জন্য যে স্পেশাল ইলেকট্রিক মোটর ইউজ করা হয়, আপনি হাত নাড়াচাড়া করার জন্য ইলেকট্রিক মোটর লাগে, মোটরগুলোকে অ্যাকচুয়েটর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সেন্সিং থাকবে। কিছু কিছু রোবটের সেন্সিং সেন্সর থাকে, তারা সেন্স করতে পারে। এবার ম্যানিপুলেশন অবশ্যই থাকতে হবে, আপনি রোবট ইচ্ছা মতো চেঞ্জ করার অপশন রাখতে হবে, আপনি ম্যানিপুলেট করতে পারবেন। তো কয়েকটা বিখ্যাত রোবটের নাম আছে। রোবটের ব্যবহার সম্পর্কে আমি কিছু বলবো না, রোবটের ব্যবহার সবাই কম বেশি জানেন, সুবিধা জানেন। সো কয়েকটা স্পেশাল রোবটের নাম বলি। যেমন প্রথম একটা রোবট ছিল উন্নত প্রযুক্তির রোবট, সেটা হচ্ছে আসিমো। আসিমো একটা রোবট ছিল। এবার ইউলিও একটা রোবট ছিল। আপনারা কারা কারা একটা অ্যানিমেশন ফিল্মের কথা বলি, ওয়ালি। ওয়ালি কারা কারা দেখেছেন? একটু হাত তোলেন তো। অ্যানিমেশন মুভি আমার খুব একটা পছন্দ না, তারপর একটা দেখছি আমি, যেমন এটা একটা ওয়ালি আর ইভা, অনেকে লিখে ফেলেছেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওয়ালি আর ইভা। কম বেশি সবাই দেখছেন। ওটা কিন্তু রোবট ছিল সবকিছু, এবং এগুলো খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে পারো নামে একটা রোবট আছে, ইংলিশ বানানটা আমার খেয়াল নেই। তারপর হচ্ছে আইগো একটা রোবট আছে। আর সর্বশেষ যেটা বলছি সেটা সোফিয়া। সোফিয়া রোবট তৈরি করেছিল কোন দেশ? সোফিয়া রোবট তৈরি করেছিল হচ্ছে আপনার সৌদি আরব। একে হচ্ছে আপনার হয়েছে কি বলে নাগরিকত্ব প্রদান করেছে। আর বাংলাদেশে 2017 সালে রোবট সোফিয়া এসেছিল এবং সেটাকে প্রদর্শন করা হয়েছিল। তো মোটামুটি এই হচ্ছে রোবটের কথাবার্তা, রোবটের ধারণা। তো সোফিয়াকে নাগরিকত্ব কে দিয়েছে? এরকম একটা হবে কিন্তু সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরবিয়া। আচ্ছা, এরপর চলে আসি আমরা আমাদের আজকে লাস্ট টপিকসে। আমরা খুব বেশি 10 মিনিট সময় নিব, সো একটু 10 মিনিট আমার সাথে ধরে থাকেন। তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান নিয়ে আমরা এখন কথা বলবো। তথ্য প্রযুক্তির কি কি বড় বড় প্রতিষ্ঠান আছে, আমি একটা ছবি এখানে দিয়েছি, তাদের ব্র্যান্ডের লোগো, এই লোগো দেখে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে গুগল। গুগল এই আসল কথা হচ্ছে কি, তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান আপনাদের লেকচার 2 এ আমি মনে হয় পড়িয়েছিলাম। আপনাদের কম্পিউটার এন্ড আইসিটি লেকচার 2 এ এই বড় বড় প্রতিষ্ঠান আমি লিখে দিয়েছিলাম, মোস্ট প্রবলি পড়িয়েছিলাম। তারপর আবার একটু দেখিয়ে দিই। গুগল হচ্ছে আপনার 1996 সালে এস্টাবলিশ করা হয় এবং এটা হচ্ছে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে। দুইজন করেছিল, এটা হচ্ছে ল্যারি পেজ এবং সার্জেই ব্রিন। আপনারা নামগুলো জানেন, এজন্য আমি লিখে দিচ্ছি না ভাইয়া, ঠিক আছে? এরপর মাইক্রোসফটের কথা বলি। মাইক্রোসফট হচ্ছে আপনার তৈরি হয়েছে 1975 সালে, বেশ পুরনো। মাইক্রোসফটের
প্রতিষ্ঠাতা পরামর্শ করছেন বিল গেটস, কম বেশি সবাই আমরা জানি। এরপর আইবিএম আছে, আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, এটা প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগে 1911 সালে, ঠিক আছে, একদম শুরুতে এটা হয়েছিল, ধীরে ধীরে আপডেট করা হয়েছে। এরপর অ্যাপল আছে, অ্যাপল হচ্ছে 1976 সালে স্টিভ জবসের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল, সেখানে ডিটেইলস কিছু বলবো না। এরপর ইন্টেল আছে, ওরাকল আছে, অ্যালফাবেট, স্যামসাং এখন একটা স্মার্টফোনের একটা বড় চালান স্যামসাং থেকে আসে, স্যামসাং ইলেকট্রিক ফ্রিজ, হিটার, তারপর হচ্ছে আপনার ইস্ত্রি সবকিছু কিন্তু আছে। ওকে, আচ্ছা ইন্টেল কর্পোরেশন নিয়ে কথা বলি। ইন্টেল হচ্ছে 1968 সালে, এক মিনিট, ইন্টেল হচ্ছে 1968 সালে আপনার রবার্ট নয়েস এবং গর্ডন মুর দুজন মিলে ইন্টেল প্রতিষ্ঠা করেছিলেন। সো এগুলো আমি পড়িয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে খুব ডিটেইলসে যাব না। তো লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে দৈনন্দিন জীবনে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারটা কি, সেটা আপনারা যে বক্সে বলবেন আমি লিখব। একটু বলেন তো ভাইয়ারা, দৈনন্দিন জীবনে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারটা আমরা কিভাবে করতেছি? ওকে, রাজু ভাই বলতেছেন ক্লাস করতেছি, আপনারা বলছেন এখন জুমে ক্লাস করতেছি, খুবই ভালো, ইন্টেলেকচুয়াল অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা আর কি আছে? ব্যাংকিং, ওকে, ব্যাংকিং সাইডে আমরা কাজ করছি। আচ্ছা আমি একটু এটাকে ভাগ করে দিই। মনে করেন কমিউনিকেশন সাইডে আমাদের কি উন্নতি হয়েছে তথ্য প্রযুক্তি আসার ফলে? আমরা এখন ইজিলি কমিউনিকেট করতে পারতেছি, আপনাদের সাথে কথা বলতেছি এটা জুমের মাধ্যমে। তারপর হচ্ছে কমিউনিকেশন কিভাবে হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন এগুলোর মাধ্যমে, ইমেল, ফ্যাক্সের মাধ্যমে কমিউনিকেশন করতেছি। এরপর হচ্ছে আপনার ফেসবুক তো আছে, এগুলো না বলি। এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর মাধ্যমে কথা বলতে পারতেছি, সবকিছু ইউজ করা হচ্ছে। তারপর এবার সেই মেডিকেলের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, মেডিকেল সায়েন্সের কিন্তু আমাদের তথ্য ইউজ করা হচ্ছে। বর্তমানে যে এমআরআই করা হচ্ছে, সিটি স্ক্যান করা হয়, তারপর হচ্ছে আপনার ইসিজি করা হয় বা ইইজি করা হয়, রেডিওথেরাপি যা যা ইউজ করা হয় সবকিছু কিন্তু টেকনোলজি আছে। টেকনোলজি ছাড়া মেডিকেল সায়েন্স কখনোই ডেভেলপ হতো না। টেলিমেডিসিনের কথা আছে। এরপর এখন আমরা যে করোনার সময় ঘরে বসে আছি, কিছু অ্যাপ ইউজ হয়, যেমন ডক টাইম একটা অ্যাপ আছে, ডক টাইমের মাধ্যমে ইজিলি ডাক্তার দেখাতে পারবেন, অনেক ডাক্তার আছে এখানে, অ্যাপটা আমি ইউজ করি। আচ্ছা এরপর আর কি আছে? গণমাধ্যম, মিডিয়া, মিডিয়ার কথা না বললেই না, মিডিয়া খুব বেশি এস্টাবলিশ হয়েছে আসার পরে। এবার হচ্ছে আমাদের কমার্স, আমাদের ই-কমার্সের মাধ্যমে অনেক কিছু ফ্যাসিলিটি হচ্ছে, এগুলো অলরেডি বলেছি। রিসার্চ করা হচ্ছে, রিসার্চে নতুন দারুণ উন্মোচিত হয়েছে আপনার এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এবং সর্বশেষে হচ্ছে বিনোদন মাধ্যম বা রিক্রিয়েশন। বিনোদনের সবথেকে বড় মাধ্যম এখন ইউটিউব। আমরা কিন্তু আপনার কি বলে আগে সিডির মাধ্যমে আমরা কিন্তু ছবি মুভি বা গান এগুলো নিয়ে আমরা চালাতাম ডিভিডি প্লেয়ারে। এখন সিডি তো গান গলি মোবাইলে নাই, এখন আমরা সুন্দর করে সার্ভারের মাধ্যমে হচ্ছে মুভি আপলোড করে ফেলতেছি এবং গান শুনতে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। নেটফ্লিক্স সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম তো আছে, হইচই, বঙ্গবিডি, তারপর হচ্ছে জি5, এরকম অনেকগুলো আছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে কথাবার্তা। আমরা কিছু এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, বাট তার আগে আপনাদের জন্য লাস্ট পোল কোশ্চেন ফর টুডে। লাস্ট পোল কোশ্চেন লঞ্চ করে দিলাম। সাইবার প্লাজিয়ারিজম ইজ এ মেজর থ্রেট ফর হোয়াট? আটা দিব না, ফোকাস করে দেই, অলরেডি কারেক্ট অনেক চলে এসেছে, আপনারা বুঝতে পারছেন। প্লাজিয়ারিজম হচ্ছে আপনার একটা টার্ম বা ধারণা যার সাহায্যে যেটাকে বোঝানো হয়, আপনি মনে করেন কেউ একটা ডকুমেন্ট তৈরি করেছে, ওয়েবসাইটে আপলোড করে গেছে, আপনি তার অনুমতি না নিয়ে সেখান থেকে কপি করে আপনার নামে চালিয়ে দিলেন। এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হানি করার যে একটা কাজ আপনি করলেন, এটাকে বলা হয় হচ্ছে সাইবার প্লাজিয়ারিজম, ঠিক আছে? আচ্ছা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কথা যেটা আসলো, একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনারা বলেছেন, যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করে, বলতে পারবেন নামটা কি? জুনায়েদ ভাই অলরেডি বলেছেন, হ্যাঁ অনেকে বলেছেন, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এর নাম হচ্ছে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO। এটা হচ্ছে মেধাস্বত্ব আইন নিয়ে কাজ করে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করে। সো এর आंसर হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো আমরা এখন প্রিভিয়াস কোশ্চেন দেখবো, আপনারা ঝটপট করে যে কোশ্চেন আনসার দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটা? ক্লাউড কম্পিউটিং এর স্ট্রাকচার থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে, সফটওয়্যার থাকে। সো উপরে সবগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল। মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটা ওয়েব সার্ভার, এটা নতুন একটা প্রশ্ন ছিল, অনেকেই জানতেন না, এটা কঠিন ছিল, একচুয়ালি ডিসকাস ছিল। কোন সাইটটি কেনা বেচার জন্য নয়? google.com কেনা বেচার জন্য নয়, বাকিগুলো কেনা বেচার জন্য। amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? amazon 1994 হয়েছিল। ইমেল গ্রহণ বা রিসিভ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? POP3 বা পোস্ট অফিস প্রোটোকল 3। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? ইমেইলে হোস্ট নেম এবং ডোমেইন নেমের মাঝখানে @. থাকে, তাই না? সেই @. অবশ্যই থাকবে। ইমেল আদান প্রদানের ব্যবহৃত SMTP পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এরপর প্রশ্ন হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? লরেন্স জে এডিসন হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান কোনটি? সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইক্রোসফট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোন যোগাযোগের কোন মিডিয়া ব্যবহার করা হয়? অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট সবকিছু আমরা ব্যবহার করে থাকি, সবগুলো সবগুলা। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্ক, টুইটার সোশ্যাল নেটওয়ার্ক, লিংকডইন সোশ্যাল নেটওয়ার্ক, উইকিপিডিয়া হচ্ছে আপনার একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ইনফরমেশন শেয়ার করা থাকে, এটা সোশ্যাল নেটওয়ার্কিং না। সো এটাই হচ্ছে आंसर। লিংকডইনের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। অফকোর্স রাইট। 2002 তে প্রতিষ্ঠিত হয়েছে, অফকোর্স রাইট। 2006 সালে এর সদস্য সংখ্যা 20 এর অধিক হয়েছিল, এটাও রাইট। মানে উপরে সবগুলোই হচ্ছে সত্য। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয় বা কত সালে তৈরি হয়? এটা হচ্ছে 2006 সালে। এবং ক্লাউড সার্ভার নিজের কোনটি সবথেকে ভালো বর্ণনা করা সম্ভব? এটা হচ্ছে একটা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার। ওকে, এটা সত্য কি আই ডোন্ট নো। কি মনে হয় ক্লাউড সার্ভারটা কি একটা একাধিক কম্পিউটার সার্ভার? না, ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা সার্ভার যার সাথে সবাই যুক্ত থাকবে। সো এটা কারেক্ট না। একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার, এটাকে পুরোপুরি কারেক্ট করা যায় না, কারণ এটা ক্লাউড কম্পিউটিং এর কথা না। ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা প্রদান। ইয়েস, ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দিবে, এটাই হচ্ছে আমার মেইন কথা, ঠিক আছে? আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা এখানে শেষ করে দিব। এখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে আইসি ক্লাস ছিল, তো আইসি আমরা 5টা ক্লাস কমপ্লিট করেছি কম্পিউটার নিয়ে 1 2 3 4 5। তোমরা চেষ্টা করেছি সবকিছু ইজি ওয়েতে আপনারা নিতে পারেন, যেভাবে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। কতটুকু সফলতা আই ডোন্ট নো, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকবে। সবাইকে ধন্যবাদ, বেস্ট অফ লাক, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট। ও প্যানেলিস্ট ভাইকে ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আপনি যদি কিছু বলেন। ফারুক ভাই বা কোপ্যানেলিস্ট ভাই, আফি ভাই, কেউ যদি থাকেন প্লিজ। ফারুক ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হোয়াটএভার, আপনাদের লাস্ট কোডটা আমি লঞ্চ করে দিচ্ছি। আপনাদের ধন্যবাদ ভাইয়াকে। আর আপনাদের জন্য গত ক্লাসে একটা স্টাডি ম্যাটেরিয়াল সাপোর্ট করা হয়েছে সাম্প্রতিক বিষয়গুলি। আপনাদের তো আমরা গত যে বইগুলো দিয়েছি, যে বইগুলো দিয়েছি তাদের সাম্প্রতিক আপডেট নিয়ে এখন পর্যন্ত। সো গত যে ক্লাসটা ছিল, আগের দিন যে ক্লাসটা ছিল, এই ক্লাসে স্টাডি ম্যাটেরিয়াল যেখানে এখানে সাম্প্রতিক বিষয়গুলি একটা শীট আপলোড করে দেওয়া আছে। তো আপনারা ওইটা ডাউনলোড করে নিতে পারেন, ওইটা ডাউনলোড করে নিলে ইনশাআল্লাহ আপনার সাম্প্রতিকটা পেয়ে যাবেন। এখন জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাম্প্রতিকগুলো এখানে দেওয়া আছে। শীতটা কেমন আছে আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, উত্তরে দুইটা বই বাকি ছিল, কাল প্রাণ হাবু বলেছেন উত্তরে দুইটা বই বাকি ছিল। হ্যাঁ, দুইটা বই মধ্যে মডেল টেক্সট বুক, এটা ক্লাসে পরে পাবেন, ক্লাসে পরে পাবেন। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে পাবেন, আপনি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারবেন এর জন্য।
চ্যাট বক্সে জানাতে পারেন। আর সার্টিফিকেটকে ধন্যবাদ। আর রেডিস পিডিএফটা আপলোড করে দিন। আচ্ছা, সম্ভবত আর কোনো প্রশ্ন নেই। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পারবে? আচ্ছা আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করে দেন, কথা বলেন। জি, ভালো আছি। সাবি ভাইয়া এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, আজকে সাবি ভাইয়া। আচ্ছা, শুভ সকাল দাদা। গুড ইভিনিং ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ভাই, আমার আইসিটিতে কিছু কিছু প্রশ্ন আসে, যেমন কনফিউজিং। যেমন এবার একটা কোশ্চেন আসছিল, ব্লুটুথের রেঞ্জ কত? এই ধরনের কোশ্চেনগুলো কি এড়াই যাওয়া উচিত, না আসলে এই ধরনের কোশ্চেনগুলো ক্ষেত্রে আসলে কি করব? প্রশ্নটা কি আমার কাছে নাকি ভাইয়ের কাছে? না, সাবির ভাই বা যে ভাই আছেন আরকি। আমি বলছি, ভাই, ঠিক আছে ভাইয়া। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কোনো কনফিউজিং কোশ্চেন না। ব্লুটুথের রেঞ্জ মোটামুটি সবাই আমরা জানি, তেমন হয় 1 থেকে 10 মিটারের মতো, তাই না? কয়েক মিটার হয়। তো এটা ভাই, কনফিউজিং কোশ্চেন না। তো একটা উত্তর ছিল, গুগলে ছিল একরকম। গুগল দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি বই অথবা হচ্ছে 11 12 শ্রেণীর আইসিটি বইটা আছে, ওই দুটো বই দেখবেন। ওই দুই বইয়ে যে ইনফো থাকবে মোটামুটি ওইটাকে কালেক্ট করে নিতে পারেন। জি ভাই। ভাই, এখানে আরেকটা সমস্যা হচ্ছে, 11 দ্বাদশ শ্রেণীতে বোর্ড বইটা আছে এবং মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে, এই সব ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের তথ্য আরকি। এটি হচ্ছে সমস্যা। আপনি মুজিবুর রহমান স্যারের বইটা দেখতে পারেন, 11 12 শ্রেণীর। ওইটা মোটামুটি অথেন্টিক আছে, ওইটা অ্যাকসেপ্টেবল আই থিংক। আচ্ছা, একজন আমাকে কিভাবে একটা প্রশ্ন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বলি যে ইন্টার আইসিটি বইটা আসলে পড়তেই হবে। আমার কম্পিউটার ক্লাস আপনি অলরেডি করেছেন এর আগেও, আমি অনেক সবগুলো নিয়েছি ক্লাস ক্লাস। তো সবগুলো থেকে শুরুতে আমি রেফারেন্স বলি যে 11 12 শ্রেণীর আইসিটি বইটা আপনাদের অবশ্যই দেখতে হবে, এবং সাথে হচ্ছে প্রিপারেশন বুক, অন্য বই যদি দেখেন আর কি। ঠিক আছে? আচ্ছা, আশা করি উত্তর পেয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, সম্ভবত সেরকম আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আমরা শুরু করি ভাইয়া, শুনে যাবে না। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে, কম্পিউটার তথ্য প্রযুক্তি লেকচার নাম্বার 5। আজকে হচ্ছে মোটামুটি কম্পিউটারের লাস্টের ক্লাস। তো আজকের টপিকগুলো খুব ইজি, আগেগুলোর মতো খুব কঠিন না। যে সোশ্যাল নেটওয়ার্কিং এবং আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির কিছু ব্যবহার, এবং সাথে আমরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং কিছু তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান বা ক্লাউড কম্পিউটিং, মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের সিলেবাস। এর বাইরে কিছু নাই আর কি। আচ্ছা, সাদিকা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তো আপনাদের কি অবস্থা? অনেকদিন পর আপনাদের সাথে কথা হলো কম্পিউটার নিয়ে। তো সব পড়াশোনার কি অবস্থা একটু হাই হ্যালো করি, চ্যাট বক্সে আমার সাথে কথা বলতে পারেন। টুম্পা প্রশ্ন করেছেন ভোকাবুলারির জন্য কোন বই ফলো করা উচিত। ভোকাবুলারির জন্য আসলে এরকম স্পেসিফিক কোনো বইয়ের কথা আমার জানা নাই, আমি নিজে ইউজ করি নাই। আপনার যদি ইংলিশে বেসিক মোটামুটি ভালো থাকে, আপনি চাইলে ভোকাবুলারিটা যা বেসিক আছে দিয়ে চালিয়ে নিতে পারবেন। আর যদি এমনি কোনো দুর্বলতা থাকে, সেক্ষেত্রে যেকোনো আমার মনে হয় একটা বই কিনলেই হয়। আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না যে বাজারে কোন বইটা খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি কথাবার্তা হলো, আমরা দেরি না করি, আমরা শুরু করে দিব। হ্যাঁ, জেমিন আপু যেটা বলেছেন ঠিক আছে, অনেকদিন পর আসলে। আচ্ছা, তো রেফারেন্সের কথা অলরেডি বলে ফেলেছি, তারপর আমি একটু লিখে দিই। আমাদের প্রত্যেকটা লেকচারে শুরুতে রেফারেন্স দেওয়া থাকে। 11 12 শ্রেণী আমরা কোন বইটা দেখবো? আইসিটি বইটা দেখবো। এটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই, এবং এই বইয়ের কয়টা অধ্যায় দেখবো? সব দেখবো না। এই বই দেখবো হচ্ছে চ্যাপ্টার 1 2 and 3, এই তিনটা অধ্যায় পড়লে মোটামুটি না। ঠিক আছে? আচ্ছা, ভাই একটা প্রশ্ন, লেকচার শিট পড়লে কম্পিউটার থেকে কত মার্কস পাওয়া যাবে? ভাই, লেকচার শিট কখনো প্রেফার করি না খুব একটা। আগে আপনি বইগুলো ভালো করতে হবে। আপনি মেইন বইটা পড়েন। মেইন বই বলতে আসলে এখানে এই ইন্টারের যে বইয়ের কথা বললাম মুজিব স্যারের, এই বইটা ভালো করে পড়লে অনেক কিছু কভার হয়ে যাবে। এবং এটা যদি রিসেন্ট এডিশনটা কিনতে পারেন, তাহলে দেখবেন এখানে ইনফরমেশন অনেক আছে অনেক। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে কিছু নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলবো। আজকে সিলেবাস মোটামুটি এগুলোই সহজ আছে, খুব কঠিন কিছু না।
শুরু থেকে নেটওয়ার্কিং ডিভাইস দেখবো। নেটওয়ার্কিং ডিভাইস যেটা নাম দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন যে নেটওয়ার্কিং করার জন্য বা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য যে যে ডিভাইসগুলো আমার দরকার হয় সেগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে যতগুলো নাম আপনারা জানেন সেগুলো এখানে সবই দেওয়া আছে কম বেশি। মডেল থেকে শুরু করে রাউটার, হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ বা এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সবগুলো মোটামুটি হচ্ছে আপনার কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস। তো আমরা এক এক করে শুরু করবো। সবগুলো ডিটেইলস বলছি। প্রথমে রাউটার দিয়ে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো রাউটার আমাদের কার বাসায় নাই এটা যদি জিজ্ঞেস করি ও কেউই হাত তুলতে পারবেন না, কারণ সবাই হচ্ছে মোটামুটি আমরা ওয়াইফাই ইউজ করতেছি বাসায় এবং ব্রডব্যান্ড কানেকশন আছে এবং অবশ্যই আমাদের রাউটার আছে, তাই না? তো রাউটার কার কোন ব্র্যান্ডের রাউটার আছে শুনি তো, দেখি চেক করে দেখেন। আচ্ছা, অলরেডি কয়েকটা আনসার পেয়েছি। এমআই, টিপি লিংক, এনএফ3, সিসকো। আচ্ছা, সিসকো একটা মোটামুটি ভালো টিপি লিংক কম্পিউটার। ওকে, টিপি লিংক দিয়ে ভালো দেখতেছি। নেটিস আছে কয়েকজনের। আচ্ছা, ঠিক আছে, লিখতে হবে না, বুঝতে পেরেছি। তাহলে রাউটার যেহেতু আপনারা ইউজ করেন, তো রাউটারের কার্যপ্রণালী সম্পর্কে আশা করি খুব একটা বলতে হবে না। রাউটার হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রেরণ করার যে পদ্ধতি সেটাকে রাউটিং বলে। অর্থাৎ মনে করেন এটা একটা নেটওয়ার্ক, এক নেটওয়ার্ক থেকে আপনি আরেকটা এখানে নেটওয়ার্ক আছে মনে করেন, সেই নেটওয়ার্কে আপনি ডেটা ইনফরমেশন পাঠাবেন। তো এই যে প্রসেসটা এটাকে বলা হয় হচ্ছে রাউটিং, ঠিক আছে? ডাটা রাউটিং করা হয়। তো যে ডিভাইসটা এই রাউটিং হেল্প করে সেটাকে বলা হয় হচ্ছে রাউটার, ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য এই ডিভাইস ব্যবহার করা হয় এবং এটা আপনার ল্যান, তারপর হচ্ছে ম্যান, তারপর হচ্ছে WAN বা WAN যেটা বলি না কেন, তিন ধরনের নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। ল্যান, ম্যান, ওয়ান নিয়ে আশা করি কথা বলতে হবে না, কারণ এগুলো আগে ক্লাস করে ফেলছি। আচ্ছা, তো এই হচ্ছে আপনার মোটামুটি রাউটারের কথাবার্তা এবং রাউটারের সুন্দর নাম আছে, সে হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোস্টম্যান। পোস্টম্যান যেরকম হচ্ছে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় বিলি করে দেয় বা নিয়ে যায়, তো সিমিলার ওয়েতে রাউটার হচ্ছে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের কানেকশন করে দেয় এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সহায়তা করে। আচ্ছা, তো রাউটারের সুবিধাগুলো কি আমি একটু সুবিধাগুলো আগে দেখবো। আমি লিখে লিখে পড়াচ্ছি, আসলে এখানে লিখে দিতে পারতাম আগে থেকে, আমি এটা করবো না। সুবিধা হচ্ছে কি, ডেটা কলিশন কমে যাবে। ইংরেজি লিখতেছি, আশা করি বুঝবেন কলিশন মানে কি, মানে ডেটা সংঘর্ষ কমে যাবে। নাম্বার 1। এখন ডেটা কলিশন যেহেতু কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার কি করছে, মানে ডেটাটা ইন্টারফেয়ার হওয়ার জন্য বা ইন্টারফারেন্স হওয়ার জন্য যে সম্ভাবনা থাকে সেটা কমে যাচ্ছে। মানে ডেটা মোটামুটি আমার অক্ষত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। আচ্ছা, এই গেল 2 নম্বর সুবিধা। 3 নাম্বারটা আসলে কি আছে, যে বিভিন্ন রকম নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কাজ হয়, যেমন ল্যান্ড, ম্যান, ওয়ান, সেটা কথা আগে বলেছি, নতুন করে কিছু বলার নাই। এবং ট্রাফিক বলে একটা কথা আছে, রাস্তাঘাটে যেরকম ট্রাফিক জ্যাম থাকে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও ট্রাফিকিং এর প্রবলেমটা অনেক ক্ষেত্রে দেখা দেয়। তো রাউটার হচ্ছে এই ট্রাফিক, যেটা ব্রডকাস্ট ট্রাফিক, সেটা মোটামুটি আটকে দেয় এবং নেটওয়ার্ককে কি বলবো, মানে জ্যাম থেকে সেফ রাখে, ঠিক আছে? কোনো ট্রাফিক এটা হতে দেয় না। তো রাউটার হচ্ছে মোটামুটি এগুলো সুবিধা। এখন আমরা কিছু অসুবিধা দেখবো, আসেন দেখি। আমার লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ ভাইয়া, ভাই শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যাচ্ছে। এখন যাচ্ছে? জি, এটা যাচ্ছে। আচ্ছা, এখন কি আছে একটু বলবেন সবাই। আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তো সুবিধা মোটামুটি এগুলো। এখন হচ্ছে আমরা অসুবিধা নিয়ে কথা বলি। রাউটারে কি কি অসুবিধা আছে? রাউটারের বড় একটা সমস্যা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট একটু স্লো, ঠিক আছে? খুব বেশি স্লো হয় না, ভালো রাউটার ইউজ করলে সেটাকে কাটিয়ে ওঠা যায়, বাট কোনো রাউটারে ডেটা ট্রান্সফার স্পিড একটু কম থাকে। আচ্ছা, এবং কথা হচ্ছে রাউটারে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া কানেকশন দেওয়া সম্ভব না। সেম প্রোটোকল ইজ এ মাস্ট, ওকে? এখন প্রোটোকল যেরকম আছে, TCP আইপি প্রোটোকল আছে, FTP আছে, আরো কিছু প্রেজেন্টেশন প্রোটোকল আছে, এরকম বিভিন্ন প্রোটোকলের ব্যাপার আছে। তো নরমালি কোনটা ইউজ করি বলেন তো, কোন প্রোটোকলটা আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে ইউজ করে থাকি? অনেকগুলো অ্যান্সার এসেছে, থ্যাংক ইউ সাকিব, রাজু, শুভ্র, অনেকে লিখছেন, ভাই সবাই বলতে পারতেছি না। TCP/IP যেটা প্রোটোকল, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক আপনার হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, সেটা আমরা ইউজ করে থাকি TCP/IP। এটা নিয়ে ভাই পরে কথা বলবো, আমরা সাইডের মাঝে আছে এটা। তো এই প্রোটোকল যদি দুইটা নেটওয়ার্কে সেম প্রোটোকল থাকে তাহলে শুধুমাত্র রাউটারটা কানেক্ট করা যায়। যদি দুইটা আলাদা নেটওয়ার্ক প্রোটোকল হয় সেক্ষেত্রে আমরা কানেক্ট করতে পারবো না, ঠিক আছে? এটা বড় অসুবিধা। এছাড়া আমরা রাউটারের কোনো অসুবিধা নাই, রাউটার ছাড়া কোনো কিছু করা যায় না। আমি এখন ক্লাস নিচ্ছি রাউটারের বদলতে। সো থ্যাঙ্কস রাউটার। আচ্ছা, এবার চলে আসি আমরা হাব। দেখি হাব সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা, একটু আপনাদের কাছে মতামত নেই। হাব সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? HUB, আমি একটা হাব আঁকাচ্ছি, একটু দেখেন। এরকম কোনো ডিভাইস আপনারা দেখছেন কিনা? আমি যে ছবিটা আঁকিয়েছি, এরকম কোনো ডিভাইস কেউ কিনছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন। এই সবগুলো হচ্ছে একটা ইউএসবি পোর্ট। এই যে 5টা পোর্ট আছে আমি ছোট ছোট, এগুলো সবগুলো ইউএসবি পোর্ট। তো হাব হচ্ছে আপনি যখন আপনার কম্পিউটারে বা আপনি যখন ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, এখন ডেস্কটপে পোর্ট থাকে কয়টা? সামনে দুটো ইউএসবি পোর্ট থাকে, পিছনে আবার দুটো ইউএসবি পোর্ট থাকে। এর মধ্যে আবার কোনটা আপনি কিবোর্ড বা মাউসে লাগাই ফেললে তো পোর্ট কমে গেল। এরপর আপনি ল্যাপটপে পোর্টে আসছেন, ল্যাপটপে হয়তো এই পাশে দুইটা কিছু চারটা পোর্ট থাকে, এর মধ্যে কোনটা কিবোর্ড, কোনটা হেডফোন, এরপর কোনটা হচ্ছে আপনার অন্য কিছু কানেক্ট করলে কিন্তু চলে যায়। তো সেক্ষেত্রে হাব হচ্ছে আপনার একটা কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করবে। হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, অর্থাৎ কম্পিউটারের যে পেরিফেরাল ডিভাইসগুলো আছে, যেমন প্রিন্টার বলেন, মনিটর বলেন বা এই হেডফোন বলেন বা যাই বলুন, আমি যেগুলো এখানে বললাম বা লিখলাম কেন, সবগুলোকে কানেক্ট করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় সেটাকে হাব বলা হয়। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটর। কনসেন্ট্রেটর, এটা হচ্ছে এর নাম, ঠিক আছে? তো হাব কোথায় বেশি ইউজ করা হয়? হাব আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারেন, তবে একটা বিশেষ নেটওয়ার্ক টপোলজিতে হাব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে স্টার টপোলজি। আমরা টপোলজি আগের ক্লাসে পড়িয়েছি, আশা করি মনে আছে। স্টার টপোলজিতে হাব হচ্ছে আপনার সেন্ট্রাল কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে। এই যে এটা কিন্তু একটা স্টার টপোলজি, অলরেডি আমি এটা ছবি দেখে দিয়েছি। এখানে একটা হাব থাকে, সেটা সেন্ট্রাল কানেক্টিং ডিভাইস, প্রতিটা আপনার এই ক্লায়েন্টকে সে কানেক্ট করতেছে এবং এরপর সেটাকে সার্ভারের সাথে কানেক্ট করতেছে, ঠিক আছে? তো এই মোটামুটি হচ্ছে কথা। এখন হাবে অনেক রকম পোর্ট থাকে, কোথাও কোথাও 8 পোর্ট থাকে, কোথাও 16 পোর্ট থাকে, অনেকগুলো পোর্ট ইউজ করা হয়। আবার একদম ছোট যে হাবগুলো সেগুলো এরকম 4-5টা পোর্ট থাকে। তো পাশাপাশি আমরা মোটামুটি এই হাবগুলো ইউজ করা হয়। তো হাবের কাজটা কি? আমরা তো হাব সম্পর্কে এখন জানলাম, তো কাজটা কি করে আসলে? হাব হচ্ছে এই তো কানেকশনটা দিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাব হচ্ছে ডিভাইসকে কানেক্ট করার পরে সেটা হচ্ছে ডিভাইসকে ব্রডকাস্ট করা, ডিভাইসের যে নেটওয়ার্কটা সেটাকে টার্গেট কম্পিউটারে পাঠিয়ে দেয়, ঠিক আছে? টার্গেট কম্পিউটার বলতে হচ্ছে নির্দিষ্ট কোনো কম্পিউটার না, ওই হাবের সাথে যে যতগুলো সার্ভার বা যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকে সবগুলোকে সে ওই কানেক্টিং ডিভাইসে ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। অর্থাৎ কোনো স্পেসিফিক ভাবে টার্গেট করে যে আমি শুধুমাত্র এই কম্পিউটারটা পাঠাবো বা শুধু এইটাই পাঠাবো, এই কাজটা সে করতে পারে না, এটা একটা ব্যর্থতা। কিন্তু সে টার্গেট ব্রডকাস্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো হাব হচ্ছে আপনার দুই প্রকার, দুই টাইপের হাব আমরা দেখতে পাই। কি কি বলেন তো একটু দেখি। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ হাবের কাজ কি? সে সক্রিয় হাব, তার মানে হচ্ছে সে শুধুমাত্র হচ্ছে কানেক্টিং করে সে সন্তুষ্ট থাকে না, সে ডেটাকে এমপ্লিফাই করতে পারে। অ্যাক্টিভ হাব যেটা, সেটাকে এমপ্লিফাই করতে পারে, কিন্তু প্যাসিভ হাব এরকম কিছু করতে পারে না, সে শুধুমাত্র কানেক্টিং করে নেটওয়ার্কে পাঠিয়ে দিতে পারে। এই হচ্ছে তার কাজ। তো হাবের সুবিধা কি? এখন আমরা হাবের সুবিধা নিয়ে কথা বলি। প্রথমে বলে ফেলেছি যে বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করতে পারে, অর্থাৎ ডিভাইসকে কানেক্ট করতে পারতেছে, এটা একটা বড় সুবিধা, যেটা আমি নরমাল ল্যাপটপ বা ডেস্কটপে করতে পারতাম না। আচ্ছা, আর হাবের হচ্ছে দাম সস্তা, মোটামুটি খুব কম দামের মধ্যে হাব পাওয়া যায়। এবার আমরা কিছু অসুবিধা দেখি। কি কি অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে এখানে ডেটা কলিশন হতে পারে, যেহেতু আমি বিভিন্ন পেরিফেরাল ডিভাইসকে কানেক্ট করতেছি, তো ডেটা কলিশনের একটা চান্স থাকে এবং এখানে ট্রাফিক বৃদ্ধি পায়, যেহেতু অনেকগুলো পোর্ট আমি কানেকশন করে দিচ্ছি, তো এখানে আমার ট্রাফিকটা বৃদ্ধি পায়। তো এই রকম হচ্ছে আপনার কয়েকটা প্রবলেম আপনার হাবের ক্ষেত্রে থাকে, ঠিক আছে?
সৈকত ভাই প্রশ্ন করেছেন রাউটার কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করে, যদি ল্যান্ড ম্যান ওয়ান থাকে তাহলে কোনটা চুজ করবেন। আপনি যেখানে চুজ করলে নাম্বার পাবেন, কারণ 3 অ্যান্সার দেওয়া আছে, এক্ষেত্রে অপশনে যেটা প্রথমে থাকবে সেটা আপনি অ্যান্সার করবেন। আচ্ছা, তাহলে আমরা রাউটার দেখলাম, হাব দেখলাম, আমরা এখন দেখবো হচ্ছে সুইচ। এতক্ষণ হাব দিয়ে যে কথাগুলো বললাম, হাব এবং সুইচ হচ্ছে সিমিলার, হাব এবং সুইচ একই কাজ করে, কিন্তু একটা জায়গায় হচ্ছে পার্থক্য। পার্থক্যটা আমি আগের স্লাইডে বলেছিলাম যে হাবের একটা লিমিটেশন আছে, সে হচ্ছে কোনো টার্গেট কম্পিউটারে পাঠাতে পারে না, সে হচ্ছে মানে ধরা বাঁধা বা গড়পড়তা হইতে সবগুলো কম্পিউটার পাঠিয়ে দেয়, যার যেটা নেওয়া দরকার সে নিয়ে নেবে, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে আপনি চিন্তা করেন, আপনি মনে করেন একজন টিচার, আপনি হচ্ছেন মনে করেন প্রথম সময় পরীক্ষার খাতা নিয়ে স্টুডেন্টের কাছে গেছেন, যে খাতা নাম্বার দেওয়া হয়েছে সবাইকে খাতাগুলো দেখাবেন। এখন আপনি বললেন কি রোল নাম্বার একটা রাখলেন, তাইকে বললেন যে রোল ধরে ধরে সবার খাতাগুলোকে দিয়ে দাও, ঠিক আছে। তো সে কি করলো, রোল ধরে ধরে সবগুলো খাতা দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এইটা কি করতেছে, এটা হচ্ছে সুইচের কাজ, সে হচ্ছে টার্গেট কম্পিউটার সেট করে, অর্থাৎ যার খাতা তাকে আমি শুধুমাত্র দিব, অন্য কিছু দিচ্ছি না। আর যদি মানে এটা মনে করে যদি টিচার এই কাজ করে যে সে একটা জায়গায় খাতা রেখে দিল, যার যা নেওয়া নিয়ে নাও, সবগুলো এখানে আছে এবং যার যেটা বাছাই করে নিয়ে নিবা। তো এই কাজটা হচ্ছে তার হাব। হাব হচ্ছে টার্গেট করে কাউকে দিতে পারে না, গড়পড়তা পাঠিয়ে দেয়, যার যেটা দরকার সেটা নিয়ে নেয়। ক্লিয়ার হয়েছে ভাই হাব আর এই সুইচের পার্থক্য? একটু রেসপন্স করবেন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, সবাই বলেছেন, থ্যাংক ইউ। আমি তাহলে এখানে লিখে দিলাম টার্গেট করতে পারে সুইচ, আর তার নাম হচ্ছে হাব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার সুইচের কাজ। এখন সুইচের সুবিধা কি? সুইচের সুবিধা নাম্বার 1 সুবিধা হচ্ছে সে যেহেতু টার্গেট কম্পিউটার পাঠাতে পারে, তাই ডেটা খুব ফাস্ট চলে যায় এবং কলিশন হওয়ার সম্ভাবনা কম থাকে, আপনার ট্রাফিকিং এর সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। এবং ডেটা প্রসেসিংটাও খুব স্মুথলি হয়, ডেটা প্রসেসিং স্মুথ হয়। এই হচ্ছে মোটামুটি সুবিধা। ওকে, আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে প্রাইস একটু বেশি, যেহেতু টার্গেট কম্পিউটার পাঠাবেন একটু বেনিফিট নিবেন, তো দাম বেশি দিতে হবে না, সো দাম একটু বেশি দিতে হবে। আর কনফিগারেশনটা একটু জটিল, যেহেতু এ একটা টার্গেট কম্পিউটারকে সেট করতে পারবে, এই কারণে সেটিং এর জন্য এর নেটওয়ার্কিং বা সার্কিটে কিছুটা এক্সট্রা কনফিগারেশন যোগ করতে হয়, এই কারণে কনফিগারেশনটা একটু জটিল, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সুইচের কাজ, আর কিছু বলার নাই। এরপর চলে আসি আমরা গেটওয়ে। গেটওয়ে, আচ্ছা, নামের মধ্যে একটা ব্যাপার আছে, গেটওয়ের কাজটা আমি আগে একটু বলে নিব। গেটওয়ের মেইন কাজটা হচ্ছে, লিখে দিই একটু, একাধিক প্রোটোকলকে বা একাধিক নেটওয়ার্ককে, যেটাই বলি না কেন, যদি আপনি যুক্ত করতে চান, ঠিক আছে, যদি এটাকে যুক্ত করতে চান, অ্যাডিং বা যুক্ত যেটাই বলি না কেন, সেক্ষেত্রে যে ডিভাইসের দরকার হয় সেটাই হচ্ছে গেটওয়ে। একটা একাধিক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য গেটওয়ে দরকার। ছবিটার দিকে একটু আগে তাকাবেন, ছবিটা দেখে আমি আমরা কথা বলবো। দেখা করেন এখানে দুইটা সার্ভার আছে, এটা হচ্ছে সার্ভার 1, এটা হচ্ছে সার্ভার 2। তো সার্ভার 1 এর সাথে আপনার একটা রাউটার আছে, যে রাউটারের মাধ্যমে অনেকগুলো পিসি বা ক্লায়েন্ট যুক্ত আছে, ঠিক আছে। সিমিলার ওয়েতে সার্ভার 2 তে একটা রাউটার আছে, রাউটারের সাথে অনেকগুলো ক্লায়েন্ট যুক্ত আছে। এখন কথা হচ্ছে দুইটা সার্ভারকে যদি আমি যুক্ত করে সেন্ট্রালি আরেকটা সার্ভারের সাথে নিয়ে যেতে চাই, তাহলে আমার যে ডিভাইসের দরকার হয় সেটাই হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। মানে এদের দুইটাকে আমরা যুক্ত করছি, করার পরে এই মেইন সার্ভার দুইটাকে যদি আমরা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমার গেটওয়ে দরকার হয়। সোজা বাংলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে যে কাজটা করে সেটা হচ্ছে দুই বা তার অধিক নেটওয়ার্ককে যুক্ত করে। যেমন এইটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক, এটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক, এই দুটোকে আমি সাম করে দিব, সাম করার জন্য যে ডিভাইসের দরকার হবে সেটাই হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো রাউটারের সাথে গেটওয়ে পার্থক্য, আমি এখানে রাউটার ইউজ করতে পারতাম, কেন পারলাম না? দেখি কেউ বলতে পারেন কিনা। আচ্ছা, রাউটারে সেম প্রোটোকল লাগে একজন বলেছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই ঠিক। সুব্রত ভাই ঠিক বলেছেন, হাজিব শাহান ভাইও বলেছেন, হ্যাঁ ভাই কষ্টের কোনো ব্যাপার না, এখানে হচ্ছে প্রোটোকলের ব্যাপার। রাউটারে হচ্ছে সেম প্রোটোকল ইউজ করা হয়, রাউটার সেম প্রোটোকল ছাড়া কখনোই যুক্ত করতে পারে না। কিন্তু আপনার এই গেটওয়ে ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যেহেতু যদি ধরি এই সার্ভারের যে প্রোটোকল সেটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল, এই সার্ভারের আরেকটা প্রোটোকল, তাহলে আমি এখানে রাউটার ইউজ করতে পারবো না, কারণ রাউটার শুধুমাত্র একই প্রোটোকলকে কানেক্ট করতে পারে। এই ঝামেলা এড়ানোর জন্য হচ্ছে গেটওয়ে ইউজ করা হয়। গেটওয়ের বড় সুবিধা হচ্ছে আপনার সে ভিন্ন ভিন্ন প্রোটোকল বা ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করতে পারে, ডিফারেন্ট প্রোটোকল সে কানেক্ট করতে পারে, এটা বড় সুবিধা। বাট অসুবিধাও একটা আছে, অসুবিধা হচ্ছে একটু ধীর গতি হয়ে যায়, আর কনফিগারেশন হচ্ছে একটু জটিল হয়ে যায়। কমন কথা, যদি সুবিধা পাবেন কনফিগারেশনও জটিল হবে। আচ্ছা, তো পরে স্লাইডে চলে যাচ্ছি। গেটওয়ের পরে হচ্ছে ব্রিজ। আচ্ছা, ব্রিজ মানে কি? ব্রিজ মানে হচ্ছে আমরা রাস্তা পার হওয়ার জন্য, বা মনে করেন মাঝখানে নদী, দুই সাইডে রাস্তা আছে, এটাকে কানেক্ট করার জন্য আমরা ব্রিজ দরকার হয়। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হচ্ছে ব্রিজ সেম কাজ করে। ছবিটার দিকে তাকাবেন, এক বা একাধিক হাব বা সুইচ এদেরকে যুক্ত করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্রিজ। অর্থাৎ একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটা বড় নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার ব্রিজ দরকার হবে। একদম সহজ কথা, এই বিষয়ে কিছু জানার দরকার নাই। নেটওয়ার্ক ব্রিজ হচ্ছে কয়েক রকমের হয়, নেটওয়ার্ক ব্রিজ হচ্ছে 3 রকমের হয়, 3টা টাইপ একটু আমাদের জানতে হবে। একটা টাইপ হচ্ছে লোকাল ব্রিজ, যেহেতু নামের মধ্যে লোকাল আছে, তো বুঝতেই পারতেছেন একাধিক ল্যান্ডকে সংযুক্ত করার জন্য এই লোকাল ব্রিজ ইউজ হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রিমোট ব্রিজ, অর্থাৎ দূরবর্তী নেটওয়ার্কগুলোকে যুক্ত করার জন্য এই রিমোট ব্রিজ লাগে। রিমোট ব্রিজ মানে কি? একটু দূরে বা ওয়াইড, তাই না? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN এ যুক্ত করার জন্য আপনার রিমোট ব্রিজ দরকার হয়। এবং 3 নাম্বারটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ, অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করার জন্য যে ব্রিজ দরকার সেটাই হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। আশা করি ব্রিজ ক্লিয়ার হয়েছে। যদি ব্রিজ ক্লিয়ার হয়ে থাকে, আমরা আরো একটা জিনিস এক্সট্রা করব, রিপিটার করে নিব। একটা স্লাইড করি এই মুহূর্তে। রিপিটার সম্পর্কে কি আপনার আইডিয়া আছে কারো? রিপিটার কি কাজ করে? ওয়াইফাই এক্সটেন্ড করে নিজে ভাই বলেছেন। আচ্ছা, রিপিটার বলতে কি? মনে করেন হচ্ছে আপনি এই জায়গায় আছেন, এটা হচ্ছে আপনার সেন্ডিং এন্ড বা আপনার প্রেরণ করার জায়গা, এইটা হচ্ছে আপনার রিসিভিং এন্ড, ঠিক আছে, বি প্লেসে আছেন। এখন এখান থেকে হচ্ছে আপনি নেটওয়ার্কে পাঠাচ্ছেন বা সিগন্যাল পাঠাচ্ছেন, সোজা কথা, এই নেটওয়ার্কের আন্ডারে আপনি সিগন্যাল প্রেরণ করতেছেন। এখন এইটা ডিসটেন্স যদি কখনো এমন হয় যে ডিসটেন্স অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে? সিগন্যালটা এই যাওয়ার পথে বিভিন্ন প্রবলেম করতে পারে। আমি আপনাকে আগে বলেছি যে সিগন্যাল অনেক রকম বাধা পায়। নাম্বার 1 হচ্ছে নয়েজ, নাম্বার 2 হচ্ছে ইন্টারফারেন্স, তারপর হচ্ছে ট্রাফিক কলিশন হতে পারে। ট্রাফিক তো আছেই, ট্রাফিকে পড়লে কিন্তু সিগন্যাল দুর্বল হয়ে যায়। তো এই টাইপের প্রবলেমগুলোর কারণে সিগন্যালটা অনেক দুর্বল হয়ে যায়। তো আপনি কি করতেছেন? এ থেকে দিতে পারবেন, যদি সিগন্যাল দুর্বল হয়ে যায় তাহলে আপনি আপনার আসল কাজটা উদ্ধার করতে পারতেছেন না। তখন কি করতে হয়? তখন হচ্ছে মাঝে ছোটখাটো কিছু সিগন্যাল এনরিচ করার জন্য বা এক্সটেন্ড করার জন্য বা একটু স্ট্রেনথেন করার জন্য বা শক্তিশালী করার জন্য কিছু ডিভাইস ইউজ করা হয়। মনে করেন আপনি এখানে ডিভাইস রাখলেন, ইন্টারমিডিয়েট ডিভাইস, সেই ডিভাইসে সিগন্যাল আসবে, তো সিগন্যালটা এই পথে আসলে দুর্বল হয়েছিল, সেই দুর্বলতা কাটিয়ে দেওয়ার জন্য সিগন্যালটাকে আরেকটু বর্ধিত করে দিবে, বা পরবর্তী পথে যাওয়ার জন্য যে বাধা পাবে সেই বাধা অতিক্রম করার জন্য সিগন্যালটাকে আরেকটু বর্ধিত করে দিবে। তো এই কাজ কি করবে? অ্যামপ্লিফাই করে দিবে বা বিবর্ধিত করে দিবে। তো এরপরে কি হচ্ছে? আমার সিগন্যালটা যখন এখান থেকে যাবে, ওই বাধাগুলো ফেস করে সে আলটিমেটলি অরিজিনাল সিগন্যালটাই আমার রিসিভিং এন্ডে পাঠাচ্ছে। এইটাই হচ্ছে আপনার যে ডিভাইসে পড়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে রিপিটার, ঠিক আছে। রিপিটার ব্যবহার করে দুর্বল সিগন্যালকে পুনরায় শক্তিশালী করা হয়, এটাই হচ্ছে মেইন কাজ, সিগন্যালকে শক্তিশালী করা হয়। ক্লিয়ার হয়েছে ভাইয়া? যারা কাছে ক্লিয়ার ছিল না? আচ্ছা ঠিক আছে। সো রিপিটার আমরা কোথায় ইউজ করব? যখন আমরা দূরবর্তী জায়গায় সিগন্যাল পাঠাবো সেক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করব, এবং এই রিপিটার ব্যবহার করার মাধ্যমে আমরা দুইটা ইউজারের মধ্যে ডিসটেন্সও বাড়াতে পারি। অর্থাৎ আগে মনে করেন হচ্ছে পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে আমরা নেটওয়ার্কিং করতাম, এখন যদি আমরা রিপিটার ইউজ করতে পারি মাঝে পথে 2টা বা 3টা, তাহলে আমি কিন্তু অনেক দূরে থেকে ওই কম্পিউটার জায়গায় কানেক্ট করতে পারবো। এটা
এটা হচ্ছে বড় সুবিধা। আচ্ছা ডিবিটা ছাড়া তেমন কিছু জানার দরকার নাই। এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নামে একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ল্যান কার্ড বলা হয় এটাকে। এনআইসি ল্যান কার্ড বা অ্যাডাপ্টার কার্ড বলা হয়, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে ল্যান কানেকশনের জন্য যে একটা কার্ড দরকার সেটা হচ্ছে ল্যান কার্ড। ঠিক আছে? অনেকের ডেস্কটপের সাথে যে ক্যাসিনটা আছে ক্যাসিনি ল্যান কার্ড যুক্ত করতে হয়। ল্যান কার্ড যুক্ত করাই আছে। আপনারা যদি কখনো ক্যাসিন খুলে একটু দেখেন পিছনের দিকে ল্যান কার্ড যুক্ত করা থাকে। আচ্ছা তো এই গেল মোটামুটি আমার কথাবার্তা। এই স্লাইডটা আপনারা দেখে নেন জলদি। এখানে রাউটার, হাব, সুইচ এদের মোটামুটি একটা তুলনামূলক পার্থক্য আমি এখানে লিখে দিয়েছি আপনাদের দেখার জন্য। একটু জলদি দেখে নেবেন। আচ্ছা আশা করি দেখা হয়েছে। যা যা বলেছি সেগুলো মোটামুটি এর মধ্যেই আছে। এগুলো বাসায় করে নিতে পারবেন। ওকে আমরা চলে যাই পরের স্লাইডে। একটা পোল কোশ্চেন আছে। আমি একটু আমার কো-প্যানেলিস্টকে রিকোয়েস্ট করব পোল কোশ্চেনটা লঞ্চ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। জলদি ক্যান্সেল করবেন। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ রিকোয়ার্ড টু সেট আপ ল্যান? ল্যান সেটআপের জন্য কি দরকার হয়? আমি কেবল বলে ভাইয়া এই পোল কোশ্চেনটা অন করেছি। সো আশা করি ভুল হওয়া উচিত না। ওকে আমি আর সময় দিব না, অনেকে অ্যান্সার করেছেন। কারেক্ট অ্যান্সার যদিও একটু এগিয়ে আছে কিন্তু খুব একটা এগিয়ে নাই। রেজাল্ট একটু দেখেন। আমি একটু আগে বলেছিলাম যে আমি কেবলমাত্র বলে এই পোলটা অন করেছি। আমি লাস্ট কোন টপিকটা আপনাদেরকে বললাম একটু চেক করতে দেখেন তো ভাইয়া লাস্ট কোন টপিকটা বলেছি আপনাদেরকে বা বলেছি মুখের ভাষায়। এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটার কথা আমি লাস্টে বললাম। তো এইটা হচ্ছে যখন আমি পড়ালাম তখন বললাম যেটার অপর নাম হচ্ছে ল্যান কার্ড অথবা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এইটা দিয়ে আপনাদের অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল যে আসলে এনআইসি হচ্ছে বা ল্যান কার্ড বা ল্যান সেটআপের জন্য এনআইসি অফ কোর্স দরকার। এটা ইন্টারফেস কার্ড। ঠিক আছে? অনেকে হাফ দেখে অ্যান্সার করে ফেলেছেন। যাই হোক আমরা ভুল করব না। আপনারা একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা প্লিজ আপনি আমার জন্য তুলে রাখেন। ক্লাসে শেষে হ্যান্ড রেজ করে আমি আপনাকে চান্স দিব ইনশাআল্লাহ যদি সময় থাকে। এটা আসলে এখন বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা চলে আসি একটা অন্য টপিকে যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং থেকে 37 BCS একটা প্রশ্ন এসেছিল। সো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। সো ক্লাউড কম্পিউটিং এর কথাটা কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট বেসড একটা সার্ভিস। ঠিক আছে? যা ইন্টারনেটের একটা কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা, ডেটা নিয়ন্ত্রণ করা, আদান প্রদান করা, বা সোজা কথা হচ্ছে ক্লায়েন্টের যে ডিমান্ড সেই ডিমান্ডের উপর বেস করে আমি তাকে নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবাটা প্রদান করব। সেই যে সিস্টেমটা সেটাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? আমি আবার বলছি ক্লায়েন্টের চাহিদা, ডিমান্ড বা চাহিদা মাত্র যখনই যাবে সেই অবস্থাটাকে যে কোনো ধরনের পরিষেবা প্রদান করার জন্য যে সিস্টেমটা সেটাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা এটা কোনো টেকনোলজি না, এটা হচ্ছে একটা বিশেষ টাইপের মডেল, ব্যবসায়িক মডেল বা একটা বিশেষ পরিষেবা। ঠিক আছে? ফার্স্ট অফ অল একদম 1960 সালে ম্যাকার্থি ক্লাউড নির্ভর কম্পিউটিং এর একটা আইডিয়া দেন। ম্যাকার্থি নামে একজন ছিলেন। 1960 সালের দিকে ফার্স্ট ক্লাউড বেসড একটা কম্পিউটিং এর ধারণা দেন। এখন ক্লাউডের কথা কেন বলা হচ্ছে? ক্লাউড বলা হচ্ছে যেমন মেঘের সাথে চিন্তা করেন। মেঘ আকাশে যখন জমে কি হয়? ঘন ঘন তুলার মতো একটা মেঘ তৈরি হয়, তাই না? তো সেই মেঘ থেকে বৃষ্টি যখন পড়ে আমরা সবাই সেই বৃষ্টিটা পাই। তো সেই থিমটাকে মোটামুটি বেস করেই একটা নেটওয়ার্কের ক্লাউড, একটা ইন্টারনেটের ক্লাউড তৈরি করা হয় যেখানে সব ধরনের রিসোর্স, ইনফরমেশন, ডেটা সব থাকবে। আমি মনে করি এই ক্লাউডের সাথে যখন কানেক্ট হবো আমার যখন যা দরকার আমি এখানে ডিমান্ডটা পাঠাবো, আমার ক্লাউড কম্পিউটিং ওই ক্লাউড থেকে যে কম্পিউট করে আমাকে তখন ওই সেবাটাই তাৎক্ষণিকভাবে আমাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং একদম ইজি একটা কনসেপ্ট। ঠিক আছে? সোজা কথা হচ্ছে ভাড়া নেওয়া হয় আর কি। আপনি টাকা দিচ্ছেন, আইএসকে কি করতেছেন? আইএসকে কিন্তু আপনার বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন দিয়ে যাচ্ছে তাকে মান্থলি 500 টাকা আপনি বিভিন্ন প্যাকেজ দিতেছেন। তো এই প্যাকেজের মাধ্যমে আপনি কিন্তু তার নেটওয়ার্ক ক্লাউডে ইনক্লুড হয়ে যাচ্ছেন। এবং ইনক্লুড হয়ে যাওয়া মাত্রই আপনি যখন ওয়াইফাই কানেক্ট করতেছেন আপনি কিন্তু সেবা পাচ্ছেন। আপনি গুগলে যাচ্ছেন, আপনি ইউটিউবে যাচ্ছেন, আপনি ফেসবুকে যাচ্ছেন, আপনি কোনো অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছেন অথবা